সাউন্ড আর ছবি ঠিক আছে? হ্যাঁ। ওকে, স্টার্ট করছি ক্লাস। আচ্ছা, তার আগে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নিতে পারো রিগার্ডিং অ্যানথ্রোপোলজি। যে কটা লাস্ট তোমাদের রেকর্ডেড ক্লাস দেওয়া হয়েছে সেই ক্লাস থেকে যদি কারোর কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, বলে নেবে। ঠিক আছে, যদি থাকে বলো, আমি ততক্ষণে স্ক্রিন শেয়ারটা করতে থাকছি। ওকে, ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আগের দিনকে লাস্ট কোন ক্লাসটা হয়েছিল বলো তো? কোন একটার মনে হয় হাফ হয়েছিল, তাই তো? 2.2 নেচার অফ সোসাইটি মনে হয় হাফ হয়েছিল, আর পরের থেকে আজকে হাফ পার্ট 2টা হবে। দাঁড়াও দেখি তোমাদের টেলিগ্রাম গ্রুপটা। একটু ওয়েট করো, আমি একবার চেক করে নিই। হ্যাঁ, পার্ট 1 নেচার অফ সোসাইটি পার্ট 1 হয়েছিল, নেচার অফ সোসাইটি পার্ট 2 হবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? স্টার্ট করব? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে নেচার অফ সোসাইটির পার্ট 2। পরের যে অংশটা রয়েছে সিলেবাসের, কি কি রয়েছে? সোশ্যাল গ্রুপ, এক সেকেন্ড, কি কি আছে? সোশ্যাল গ্রুপ, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অ্যান্ড স্টেটাস। আচ্ছা, এইটা তাড়াতাড়ি হয়ে গেলে আমরা পরের ক্লাসটাতেও একটুখানি স্টার্ট করে দেবো, পরের যে টপিকটা থাকবে সেটা। কারণ আমাদের অলরেডি অনেকগুলো নিউ ক্লাস চলছে, যতটা পসিবল হবে ক্লাসে কভার করে নিলেই বেটার। কনসেপ্ট অফ সোশ্যাল গ্রুপ, সোশ্যাল গ্রুপের কনসেপ্ট। ঠিক আছে, সোশ্যাল গ্রুপ বলতে কি বোঝায়? সামাজিক গ্রুপ প্রথম যেটা আমরা বুঝি সেটা হচ্ছে কি, যখন মানুষ একসাথে থাকতে স্টার্ট করে, মানে যেখানে কালেকশন অফ হিউম্যান বিংস রয়েছে। এবার এই যে মানুষ যখন একসাথে করে থাকতে স্টার্ট করছে সবাই একসাথে, এবং কি হচ্ছে, ইনটু দ্য সোশ্যাল রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে সামাজিক সম্পর্ক স্থাপন করছে, একে অপরের সাথে কি করছে? সামাজিক সম্পর্ক স্থাপন করছে, তখন সেটাকে আমরা কি বলে থাকছি? সোশ্যাল গ্রুপ বা সামাজিক গ্রুপ। বাংলায় যদি আমরা বলি দ্যাট ইজ কল দি সামাজিক গ্রুপ। তো সেক্ষেত্রে সোশ্যাল গ্রুপ কোনটাকে বলা হবে? যখন মানুষ একসাথে করে থাকতে স্টার্ট করছে, কালেকশন অফ হিউম্যান বিং হু আর বট ইনটু সোশ্যাল রিলেশনশিপ, সামাজিক সম্পর্কের বন্ধনে তারা একসাথে করে থাকতে স্টার্ট করছে একে অপরের সাথে, তখন তাকে সোশ্যাল গ্রুপ বলা হয়। এবার এর অবশ্যই অনেকগুলো ডেফিনেশনস আছে, যে ডেফিনেশনস গুলো আমাদেরকে অ্যাকর্ডিং টু অ্যানথ্রোপোলজিস্ট মুখস্থ করতে হবে। ঠিক আছে, যদি একান্তই আগের দিন পৌলমী বলছিল যে দিদি অ্যানথ্রোপোলজিস্টদের বলা ডেফিনেশন গুলো মুখস্থ হচ্ছে না, দেখো যদি এক্সাম হলে একান্তই বা অ্যান্সার রাইটিং এর সময় একান্তই তোমার মনে পড়ছে না, বা ধরো একদম অ্যাজ ইট ইজ ভাবে মনে পড়ছে না, তখন এইভাবে লিখতে পারো, অ্যাকর্ডিং টু শেরিফ অ্যান্ড শেরিফ দ্যাট আ সোশ্যাল গ্রুপ ক্যান বি আ ইউনিট হুইচ কনসিস্ট অফ আ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, এইবার ধরো তোমার হু স্ট্যান্ড ইন ডেফিনিট স্টেটাস, এগুলো পরপর হয়তো তোমার মনে পড়ছে না, তখন তুমি লিখতে পারো হুইচ পজেস আ সেট অফ ভ্যালুজ নর্মস ইন ইটস ওন রেগুলেটিং দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল at least in the matter of consequences of the group। তো মানে কি, ধরো যদি বাই চান্স মাঝখান থেকে তোমার অ্যাজ ইট ইজ ভাবে মুখস্থ না হয় বা একদম সেম ভাবে মনে না পড়ে, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু অমুক দ্যাট ইউজ করে কোনো কোটেশন ইউজ করবে না, এই যে ইনভার্টেড কমা দুটো, এই দুটোকে আর ইউজ করবে না, দ্যাট ইউজ করে যেটুকু মনে পড়ছে সেটুকুই লিখে দেবে। ঠিক আছে, কাটবে, হ্যাঁ কাটবে না, হ্যাঁ কেটে দেবে না, বাট 100 বার এটা ঠিক যে যে একদম অ্যাজ ইট ইজ ভাবে কোট আনকোট করে লিখতে পারবে, সে ধরো যদি ওই ডেফিনেশনে 2 নাম্বার থাকে, সে হয়তো 2 পেলে, তুমি হয়তো 1 পেলে বা 1.5 পেলে, মানে কি মার্কস হয়তো কম দেবে কিন্তু পুরোপুরি অ্যান্সারটা কেটে দেবে না, যেহেতু তুমি দ্যাট ইউজ করে কোটেশনটাকে উঠিয়ে দিয়েছো। আর যদি কোটেশন দাও বা ডট দিয়ে এভাবে করে, যেভাবে আমার নোটে লেখা আছে ওইভাবে যদি লেখো, তাহলে তোমাকে অ্যাজ ইট ইজ যেভাবে রয়েছে ওইভাবেই মুখস্থ করতে হবে অ্যানথ্রোপোলজিস্টদের কোটেশন গুলো। আচ্ছা, তবে এটা একদিন দুদিনের বিষয় না, আমি এর আগের দিনও তোমাদের অন্য ব্যাচেও বলি, সব ব্যাচেই বলি, দ্যাট ইজ হচ্ছে মুখস্থ করার পদ্ধতি হচ্ছে প্রত্যেকদিন একবার পড়া,
একদিনে 10 বার পড়তে গেলে পরে মুখস্থ হবে না, একটা টাইমের পরে ভুলেই যাবে। এভরিডে যে অংশগুলো মনে হচ্ছে যে ভুলে যাচ্ছি বা যে অংশগুলো ভালো মুখস্থ হচ্ছে না, সেগুলো প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হোক, 1 ঘন্টা হোক, যখনই হোক না কেন একবার রিডিং পড়ো, জাস্ট একবার রিডিং, প্রত্যেক দিন একবার রিডিং করো, টানা 10 দিন পড়ো একবার রিডিং, দেখো 11 দিনের মাথার থেকে তোমার মুখস্থ হতে বাধ্য। এভরিডে একবার সকালে ঘুম থেকে উঠে একদম রিডিং পড়ে নেবে। প্রথম কি বলছে, শেরিফ অ্যান্ড শেরিফ। শেরিফ অ্যান্ড শেরিফের বলা দুটোর একটা ডেফিনেশন রয়েছে সোশ্যাল গ্রুপ সম্পর্কে। উনি কি বলছে, আর সোশ্যাল গ্রুপ ইজ আ ইউনিট, সোশ্যাল ইউনিট, আ গ্রুপ ইজ আ সোশ্যাল ইউনিট, সামাজিক একটা ইউনিট বা হচ্ছে একক, which consist of a number of individuals, যেখানে অনেক নাম্বার অফ ইন্ডিভিজুয়ালসরা রয়েছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস তুমি আমি আমরা সবাই, হু স্ট্যান্ড ইন ডেফিনিট স্টেটাস, যাদের একটা নির্দিষ্ট স্টেটাস রয়েছে, রোল এবং রিলেশনশিপ রয়েছে টু ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে এদের একটা সম্পর্ক আছে, রিলেশনশিপ আছে, which possesses a set of values or norms or of its own, regulating the behavior of individuals at least in the matters of consequence of the group। বলছে কি, which possess a set of values or norms, একটা সামাজিক মাধ্যমে যে মানুষগুলো থাকে তাদের কিছু সেট অফ ভ্যালুস থাকে। তো এই যে সেট অফ ভ্যালুস গুলো হয় সে বা নর্মস গুলো হয়, ভ্যালু মানে মূল্যবোধ, নর্মস মানে নিয়ম, তাদের নিজস্ব থাকে, এবং তারা কি করে, তারা এই নিয়মগুলো একে অপরের ব্যবহারকে, ইন্ডিভিজুয়ালের ব্যবহারকে কন্ট্রোল করে বা রেগুলেট করে। কোন বিষয়টাতে রেগুলেট করে, অ্যাটলিস্ট ইন দ্য ম্যাটার্স অফ কনসিকুয়েন্স অফ দ্য গ্রুপ। কনসিকুয়েন্স মানে ফলাফল, ধরো এমন কিছু খারাপ করছে যেটাতে কিনা কি হচ্ছে, সেই গ্রুপের একজন নয় সবাইকে সাফার করতে হচ্ছে, তো সেই রকম ক্ষেত্রে কনসিকুয়েন্স বা ফলাফল ভোগ করার ক্ষেত্রে তখন কি করতে হয়, সবাইকে সেই ডেফিনিট নিয়মটা, সেই ইন্ডিভিজুয়ালসকে প্রত্যেককে মেনে চলতে হয়, কারণ কি না হলে তাদের মধ্যে যে রোল বা রিলেশনশিপটা রয়েছে একে অপরের সাথে সেটা ঠিক থাকবে না। সো এইটা এখানে বলছে কি, শেরিফ অ্যান্ড শেরিফ, ওনারা দুজন অ্যানথ্রোপোলজিস্ট এবং ওনারা ওখানে যে মানে দুই ভাই অ্যাকচুয়ালি, খুব সম্ভবত আমার যতদূর ধারণা, মানে এটা টাইটেল, শেরিফ টাইটেল, এটাই ইট ইজ আ টাইটেল অ্যানথ্রোপোলজির, এটা এনারা ওয়েস্টার্ন অ্যানথ্রোপোলজিস্ট, ইন্ডিয়ান নয়। এরপর আসে বেনেট অ্যান্ড, এটা টাইমিং নয়, এটা টুনিং হবে, দেখবে আমার নোটের ওখানে লেখা আছে, কারেকশন হবে, TUNING হবে, ঠিক আছে, এটা বেনেট অ্যান্ড টিউনিং। আর নাম্বার অফ পিপল ইন, এটা একটু কারেকশন করে দেবো ওখানে পরে আমি, a number of people in definable and persisting interaction directed towards a common goal using agreed upon means, মানে কি, কিছু সংখ্যক মানুষ একটা ডেফিনেবল মানে একটা ডেফিনেট নির্দিষ্ট, এবং পারসিস্টিং মানে কন্টিনিউয়াস, যেটা সবসময় চলছে, ইন্টারঅ্যাকশনের মধ্যে কথোপকথন বা সম্পর্ক আদান প্রদানকে ইন্টারঅ্যাকশন বলে, যেটা করছে সেটার ফলে কি হচ্ছে, ডাইরেক্টেড টুয়ার্ডস কমন গোল, এদের উদ্দেশ্যটা কি, একটা কমন গোল রয়েছে। তো একটা সামাজিক মাধ্যমে বা একটা সামাজিক গ্রুপের মানুষেরা প্রত্যেকের তখন কি থাকে, এদের হচ্ছে একটা নির্দিষ্ট কমন গোল থাকে, মানে তোমারও যা আছে তারও তাই আছে, অন্য একজনেরও তাই আছে, তবেই তারা একটা সামাজিক গ্রুপের মেম্বার হতে পারে। এবং কি করছে, ইউজিং এগ্রিড আপন দ্য মিনস, মানে হচ্ছে এরা একে অপরের কি হচ্ছে, এগ্রি করছে বা সম্মতি দিচ্ছে যে হ্যাঁ এটা আমরা মেনে চলবো, বা কিছু সম্মতি ছাড়া, কমন গোল ছাড়া কখনো একটা সামাজিক মাধ্যমে একসাথে থাকা পসিবল হয় না, বা সামাজিক গ্রুপে থাকা পসিবল হয় না। আচ্ছা, এরপর আসছে কি, বোগার্ডাস। বোগার্ডাস কি বলছে, আর নাম্বার অফ পারসন টু অর মোর, মানে কিছু সংখ্যক মানুষ আছে যেখানে দুই বা তার বেশি, তো কারণে একজন দুজন থাকলে হবে না, দুই বা ততাধিক হবে, হু হ্যাভ কমন অবজেক্ট, খুব ইম্পর্টেন্ট, কমন অবজেক্ট, দেখো খেয়াল করো একটা জিনিস, এরা প্রত্যেকেই কিছু না কিছু কমন বলছে, কমন গোল, এগ্রিড আপন, ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে অ্যাটলিস্ট ইন দ্য ম্যাটার্স অফ কনসিকুয়েন্স অফ দ্য গ্রুপ, কিছু ওন ল রয়েছে, ভ্যালুজ রয়েছে, এখানেও বলছে কমন অবজেক্ট, তার মানে কি আমরা একটা ফার্স্ট একটা ফিচার্স পাচ্ছি কি, একটা সামাজিক গ্রুপ বা সোশ্যাল গ্রুপে যেটা থাকে সেটা হচ্ছে কমন অবজেক্ট থাকে বা কমন গোল থাকে, যেটা তাদের উদ্দেশ্য হয়, কমন উদ্দেশ্য হয় সবার। অফ অ্যাটেনশন, কি বলছে, অফ অ্যাটেনশন, কমন অবজেক্ট অফ অ্যাটেনশন, অ্যাটেনশন মানে গোল, এখানে তাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে বা যেটা তারা চাইছে, উদ্দেশ্য যেটা তাদের, সেই জিনিসটার একদম কমন একটা অ্যাটেনশন রয়েছে। হু আর স্টিমুলেটিং টু ইচ আদার, স্টিমুলেট করা মানে উদ্দীপিত করা, ঠিক আছে, মানে একে অপরকে এক্সাইটেড করে, মোটিভেট করে, ইন্সপায়ার করে, দ্যাট ইজ কল্ড স্টিমুলেট। স্টিমুলেটিং টু ইচ আদার হু হ্যাভ কমন লয়ালটি অ্যান্ড পার্টিসিপেট ইন সিমিলার অ্যাক্টিভিটি, যাদের কি হচ্ছে কমন লয়ালটি রয়েছে, মানে কমন লয়ালটি, দেখো টার্মগুলো খেয়াল করো, হু হ্যাভ কমন লয়ালটি অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য সিমিলার অ্যাক্টিভিটি, মানে কি তাদের লয়ালটি, তারা কিসের প্রতি লয়াল থাকবে, কমন জিনিসের প্রতি, মানে গ্রুপে যারা যারা রয়েছে প্রত্যেকে একটা জিনিসের প্রতি লয়াল থাকবে, একটা কমন অবজেক্ট বা উদ্দেশ্য থাকবে, এবং কি হচ্ছে সিমিলার অ্যাক্টিভিটি, এরা প্রত্যেকেই বলতে গেলে অলমোস্ট একই টাইপের অ্যাক্টিভিটি করবে। এই সোশ্যাল গ্রুপ যেগুলো আমরা দেখতে পাই, এগুলো জেনারেলি আমরা কোথায় দেখতে পাই, বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইবাল সোসাইটির ক্ষেত্রে আমরা এই সোশ্যাল গ্রুপগুলোকে আলাদাভাবে দেখতে পাচ্ছি। এরপর আসছে কি,
এরিগেজ অ্যান্ড মেরিল, এরিগেজ অ্যান্ড মেরিল কি বলছে, টু অর মোর পার্সনস হু আর ইন কমিউনিকেশন ওভার অ্যান অ্যাপ্রিসিয়েবল পিরিয়ড অফ টাইম অ্যান্ড হু অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ আ কমন ফাংশন অর পারপাস। টু অর মোর পার্সন, দেখো খেয়াল করো, তার মানে আর একটা সেকেন্ড ফিচার্স আমরা কি পাচ্ছি, গ্রুপ অফ পিপল হবে, বা যেখানে দুই বা ততোধিক মানুষ হবে, একজন দুজন দিয়ে কখনো গ্রুপ তৈরি হয় না। দেখবে খেয়াল করে, এই যে তোমাদের টেলিগ্রাম গ্রুপগুলো, সেখানে দুইয়ের বেশি মানুষ থাকে বলেই গ্রুপ। যদি একজন মানুষ হতো তাহলে আমার গ্রুপ তৈরি করার দরকারই পড়তো না, আমি তো তাকে ডিরেক্ট ডিএম করে দিতে পারতাম। যখন তিনের বেশি হয়ে যায়, 3, 4, 5, তখনই একটা গ্রুপের প্রয়োজন হয়। সো দ্যাট ইজ টু অর মোর পার্সন হু আর ইন কমিউনিকেশন, যাদের নিজস্ব সাথে কি হচ্ছে, কমিউনিকেশন রয়েছে। এই যেরকম সেম ভাবে আমরা যদি টেলিগ্রামে দেখি, যা কথা বলার থাকে, মেসেজ থাকে, আমরা কমিউনিকেট করি ওই গ্রুপটার মধ্যে। অ্যাপ্রিসিয়েবল পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের জন্য টাইম ধরে করা হয়। এমন নয় যে প্রত্যেকটা সোশ্যাল গ্রুপ ইজ পার্মানেন্ট, অলওয়েজ রিমেম্বার ইট ইজ নট পার্মানেন্ট, ইটস নট পার্মানেন্ট। কেন আমরা দেখতে পাচ্ছি, মনে করে দেখো, আইভিসি, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেই সময়ের যে সোশ্যাল গ্রুপগুলো ছিল সেগুলো কি পরে বৈদিক পিরিয়ডের সময় কন্টিনিউ হয়েছে? হয়নি, রাইট? সো দ্যাট ইজ হচ্ছে একটা নির্দিষ্ট সময় জুড়ে, নির্দিষ্ট টাইম জুড়ে অ্যাকচুয়ালি কি হয়ে থাকে, এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, ঠিক আছে? And who act in accordance with a common function of purpose, again a common function of purpose, মানে এদের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য আছে, কমন ফাংশন রয়েছে, কমন পারপাস রয়েছে। ফাংশন মানে কাজ, পারপাস মানে উদ্দেশ্য। এদের কাজ, অ্যাক্টিভিটিস, এই যে দেখো লেখা আছে সিমিলার অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানেও যা, ফাংশন মানেও তাই। সো সিমিলার অ্যাক্টিভিটি রয়েছে প্লাস পারপাস, মানে সিমিলার গোল রয়েছে, সিমিলার লয়ালটি রয়েছে, ঠিক আছে? সো দ্যাট ইজ হচ্ছে কি, শুধুমাত্র দেখো আলটিমেটলি যে কনসেপ্টটা অ্যাবাউট দ্য সোশ্যাল গ্রুপ ইজ সেম। শুধুমাত্র এক একজন যারা রয়েছেন, অ্যানথ্রোপোলজিস্ট যারা রয়েছেন, যেমন শেরিফ অ্যান্ড শেরিফ একরকম ভাবে বলছে, বেনেট অ্যান্ড টিউনিং একরকম বলছেন, বোগার্ডাস একরকম বলছেন, এরিজ অ্যান্ড মেরিল একরকম বলছেন, গ্রিন একরকম, হর্টন অ্যান্ড হান্ট অ্যান্ড ম্যাকাইভার, লাস্টে রয়েছে ওমিস্ট। তো এনারা এক একজন এক এক রকম নামে একটু লাইনটাকে ঘুরিয়ে ফিরিয়ে লিখছে, বাট দেখো ফিচার্স যখন আমরা দেখছি, এই যে ক্যারেক্টারিস্টিক্স, which is very very important, ফিচার্স বা বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্সও যা, বৈশিষ্ট্য তাই। তো এই যে যখন এইটা আমরা দেখতে পাবো, তখন দেখতে পাবো এই যে ডেফিনেশন গুলো, এই ডেফিনেশন গুলোর থেকেই বেরিয়েছে, এই ডেফিনেশন গুলোর থেকেই কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো বেরিয়েছে। ধরো তোমার এক্সাম হলে, আমি একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি, ধরো তোমার এই সোশ্যাল গ্রুপের ডেফিনেশন সবার গুলো এক্সাক্ট মনে পড়ছে না, ঠিক আছে? তখন তুমি লিখতে পারো এইভাবে, আমি এটা জাস্ট শর্টে শিখিয়ে দিচ্ছি বিষয়টা। A social group is a collection of human beings who are brought into social relationship with one another. According to maximum anthropologists like Sherif and Sherif, Bennett and Tuning, Bogardas, এরিজ অ্যান্ড মেরিল, গ্রিন, হর্টন অ্যান্ড হান্ট, ম্যাকাইভার, ওমিস্ট, এইভাবে নামগুলো পরপর কমা কমা দিয়ে লিখে বলবে, এদের অনুসারে দ্য ম্যাক্সিমাম ক্যারেক্টারিস্টিক্স অফ আ সোশ্যাল গ্রুপ আর সেম, লাইক, এইবার লাইক বলে বা ম্যাক্সিমাম ডেফিনেশন এইভাবে লিখতে পারো, বেশিরভাগ ডেফিনেশন বা বেশিরভাগ সংজ্ঞা বা বেশিরভাগ বৈশিষ্ট্য এদের সেম রয়েছে। কি সেম রয়েছে? যেমন দুই বা ততোধিক মানুষ হবে, একটা রিলেশনশিপ বা কমিউনিকেশন থাকবে, তাদের কিছু কমন ফাংশন থাকবে, কমন পারপাস থাকবে, এই টোটালটাকে, যেটা তোমাদের ক্যারেক্টারিস্টিক্সেও রয়েছে প্লাস তার সাথে ডেফিনেশনও রয়েছে, দুটোকে একটাকে মার্জ করে দিয়ে একসাথে করে মিলিয়ে নিয়ে অ্যান্সারটা লেখা যেতে পারে। সবসময় নট নেসেসারি এটাকে বুদ্ধি করে অ্যান্সার লিখতে হবে, নট নেসেসারি যে আমাকে হুবহু সবসময় মনে রাখতে হবে, কারণ আমাদের সিলেবাস হিউজ, মানে প্রচুর, মানে এই সবে তোমরা কত পড়ছো, 2.1 2.2 পড়ছো, মানে এর আগে শুধু আমাদের 1.1 থেকে 1.3 অবধি হয়েছে, তারপর 2.1 2.2। সো এরপরে গোটা সিলেবাস পড়ে রয়েছে। তো গোটা সিলেবাস যতদিনে কমপ্লিট হবে ততদিনে এন নাম্বার অফ ডেফিনেশন পাবে, এন নাম্বার অফ মুখস্থ করার জায়গা পাবে। এবার কতটা লিমিটের মধ্যে তুমি মুখস্থ করতে পারছো, সব জিনিস তো সবার মুখস্থ হয় না, তো সেক্ষেত্রে বুদ্ধি করে অ্যান্সার লিখতে হয়। অন্তত আমি কি করবো, অ্যানথ্রোপোলজিস্টদের নামগুলো মুখস্থ করবো, আর তার সাথে ওভারঅল ডেফিনেশন, যেটা ওভারঅল একটা কমন ডেফিনেশন যেটা আমি বুঝতে পারছি, যেটা সবাই বলছে, তাহলে সেই ডেফিনেশনটা আমি মুখস্থ করে নেব, এবং আমি তখন বলবো অ্যাকর্ডিং টু এদের অনুসারে ম্যাক্সিমাম ডেফিনেশনই সেম, মানে ম্যাক্সিমাম অ্যানথ্রোপোলজিস্টই সেম কথাই বলছেন। তো তখন আমি আমার মতো অ্যান্সারটা লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরের টপিকে আসছি, দ্যাট ইজ হচ্ছে গ্রিন। গ্রিন কি বলছে দেখো, আচ্ছা, গ্রিন বলছে অ্যান অ্যাগ্রেগেট অফ ইন্ডিভিজুয়াল, অ্যাগ্রেগেট মানে সমষ্টি, ওই যে আবার দুই বা ততোধিক একই রয়েছে। অ্যাগ্রেগেট দেখো শুধু ওয়ার্ডগুলোকে এক একজন এক এক রকম লিখেছে, আদারওয়াইজ কনসেপ্টে কোনো ডিফারেন্স নেই। অ্যাগ্রেগেট অফ ইন্ডিভিজুয়াল হুই পারসিস্ট, দেখো এখানেই লেখা ছিল পারসিস্ট, এই যে পারসিস্টিং, কোথায় গেল টার্মটা, একটু আগে আমরা দেখছিলাম এখানটাতে, লাইনটা আমি খুঁজে পাচ্ছি না, আবার এইখানটাতে কোথায়টা পড়লাম, এই যে পারসিস্টিং,
রাইট? পারসিস্ট মানে কন্টিনিউয়াস, যারা একবার সম্পর্কে আসলে পরে অনেক সময় অনেক লেন্দি টাইম পিরিয়ড ধরে চলে। হুইচ পারসিস্ট ইন টাইম, একটা নির্দিষ্ট সময় কন্টিনিউ থাকে। হুইচ হ্যাজ ওয়ান অর মোর ইন্টারেস্ট, এদের এক বা তার বেশি ইন্টারেস্ট স্বার্থ হতে পারে এবং অ্যাক্টিভিটিও হতে পারে, বাট সেই যে অ্যাক্টিভিটিটা হবে দ্যাট শুড বি কমন, হুইচ ইজ অর্গানাইজড, এবং সেই অ্যাক্টিভিটিটা কি হবে, তাদের কমন অ্যাক্টিভিটি হবে এবং যেটা কিনা তাদের কি হবে, অর্গানাইজড অ্যাক্টিভিটি হবে। তারা প্রত্যেকে সেই অ্যাক্টিভিটিটা নিয়ম অনুসারে, এই যে অর্গানাইজড কথাটা রয়েছে না, আর এইখানে লেখা রয়েছে না সেট অফ ভ্যালুজ অ্যান্ড নর্মস অফ ইটস ওন, বোথ আর সেম, বোঝা গেছে? সো বেসিক্যালি কনসেপ্টের দিক থেকে দেখতে গেলে কিন্তু একই জিনিস। অর্গানাইজড মানে হচ্ছে তাদের নির্দিষ্ট ডেফিনিট, এইখানে দেখবে একটা জায়গায় লেখা ছিল ডেফিনেবল, মানে হচ্ছে এদের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে, অ্যাক্টিভিটি রয়েছে, যে নির্দিষ্ট কিছু কমন গোল রয়েছে, ইন্টারেস্ট রয়েছে এবং সেই নির্দিষ্ট গোল অনুসারেই তারা চলে। এরপর আসছে হর্টন অ্যান্ড হান্ট। হর্টন অ্যান্ড হান্ট কি বলছে, অ্যাগ্রেগেট অফ ক্যাটেগরাইজ অফ পিপল। ক্যাটেগরাইজ অফ পিপল মানে হচ্ছে কিছু সংখ্যক মানুষ, অ্যাগ্রেগেট মানে সমষ্টি, হু হ্যাভ কনসিয়াসনেস অফ মেম্বারশিপ, এই যে সম্পর্ক, রিলেশনশিপ, কনসিয়াসনেস মানে চেতনা, তো এদের আমরা যে এই গ্রুপের মেম্বারশিপ বা মেম্বার, সেই যে চেতনাটা সেটা তাদের রয়েছে, অফ অ্যান্ড অফ ইন্টারাকশন, এবং তাদের কি করছে, কানেকশনও রয়েছে, সম্পর্ক রয়েছে। মেম্বারশিপেরও মানে আমি যে এই গ্রুপের মেম্বার, এই গ্রুপ মেম্বার আমি, সেই ধারণা বা কনসিয়াসনেসও রয়েছে, প্লাস একে অপরের সাথে এরা কমিউনিকেটও করছে, মানে ইন্টারাক্টও করছে। সো দ্যাট মিনস কি, হর্টন অ্যান্ড হান্ট বলছে অ্যাগ্রেগেট অফ ক্যাটেগরাইজ অফ পিপল, মানে নির্দিষ্ট সংখ্যক মানুষের সমষ্টি যাদের কিনা সেই গ্রুপের মেম্বার হওয়ার, প্রতি মেম্বার যে তারা, সেইটা নিয়ে তাদের কনসিয়াসনেস রয়েছে, মানে হচ্ছে তাদের চেতনা রয়েছে এবং ইন্টারাকশনস রয়েছে, একে অপরের সাথে ইন্টারাক্ট করারও তাদের ক্ষমতা রয়েছে। এরপর আসছে কি ম্যাকাইভার। ম্যাকাইভার কি বলছে, এনি কালেকশন অফ হিউম্যান বিং হু আর বট ইনটু সোশ্যাল রিলেশনশিপস উইথ ওয়ান অ্যানাদার। এনি কালেকশন অফ হিউম্যান বিং, যে কোনো কালেকশন, এনি কালেকশন অফ হিউম্যান বিং হু আর বট আন্ডার ইনটু সোশ্যাল রিলেশনশিপ উইথ ওয়ান অ্যানাদার। দেখো এনি কালেকশন মানে যে কোনো জায়গায় মানুষ যদি, হিউম্যান বিং যদি একত্রিত হয় এবং তারা যদি একটা সামাজিক সম্পর্কের আওতায় আসে, তখন তাকে আমরা কি বলতে পারি, একটা সোশ্যাল গ্রুপ বলতে পারি। কে বলছে, ম্যাকাইভার বলছে। এরপরে আসছে কি ওমস্টেড কি বলছে, আ প্লুরালিটি অফ ইন্ডিভিজুয়াল। এগেইন দেখো আ প্লুরালিটি, দেখেছো, তার মানে প্রত্যেকে এটাতে অ্যাকসেপ্ট করেছে যে দুই বা ততোধিক মানুষ না থাকলে একটা সামাজিক গ্রুপ কখনো হয় না। আ প্লুরালিটি অফ ইন্ডিভিজুয়াল, যেখানে অনেক সংখ্যক মানুষ রয়েছে, হু আর ইন কন্ট্যাক্ট টু ইচ আদার, একে অপরের সাথে সম্পর্কেও রয়েছে, হু টেক ওয়ান অ্যানাদার ইনটু অ্যাকাউন্ট অ্যান্ড হু আর অ্যাভিয়ার অফ সাম সিগনিফিকেন্ট কমনালিটি। এই যে অ্যাভিয়ার, এই যে কনসিয়াসনেস, দেখো টার্মগুলোর মানে কিন্তু সেম। তার মানে কি, এরা, এদের জাগরণ রয়েছে, এরা জানে যে আমাদের কিছু সিগনিফিকেন্ট কমনালিটি রয়েছে, যে আমরা এই গ্রুপের মেম্বার এবং আমাদের কিছু সিমিলারিটি রয়েছে। যেমন ধরো একটা এক্সাম্পল বলি, তোমরা অ্যানথ্রোপোলজি অপশনালের ব্যাচের স্টুডেন্ট, তোমাদের গ্রুপে যে 10 জনের মেম্বার সংখ্যা রয়েছে, সেই 10 জনের মধ্যে তোমাদের কমনালিটি কি, যেমন হচ্ছে তোমরা প্রত্যেকে ইউপিএসসি অ্যাসপিরেন্ট বা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, যেটাই হও না কেন, বা দুটো এক্সামেরই অ্যাসপিরেন্ট, তোমরা বোথ ইউপিএসসি ডব্লিউবিসিএস এ বসবে। তোমাদের কমন কি, তোমরা অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়েছো, তোমরা এটা, এই সম্পর্কে তোমরা যথেষ্ট জাগরিত, তোমরা অ্যাভিয়ার যে আমরা প্রত্যেকের কম্পিটিটার, আমরা প্রত্যেকে 2026, 27, 28-এর জন্য ইউপিএসসি তে বসার জন্য আমরা পড়াশোনা করছি এবং আমাদের প্রত্যেকের সাথে একটা কন্ট্যাক্ট রয়েছে, আমরা একে অপরের সাথে কথা বলছি, আমরা দিদির সাথে কথা বলছি। দ্যাট মিনস কি প্লুরালিটি অফ ইন্ডিভিজুয়াল রয়েছে, যারা কিনা প্রত্যেকের কিছু কমন গোল রয়েছে। তোমাদের এখানে কমন গোল বা উদ্দেশ্য কি, ইউপিএসসি ক্র্যাক করা। অ্যানথ্রোপোলজিতে 350 মার্কসের ওপর মার্কস পাওয়া, দ্যাট ইজ আ গুড মার্কস। তো এইগুলো কি তোমাদের, এটা হচ্ছে এই গ্রুপের কমন গোল। এইবার এই কমন গোলের ওপর বেস করে তোমাদের কিছু কমন অ্যাক্টিভিটি রয়েছে, রাইট? কি অ্যাক্টিভিটি রয়েছে, ডেইলি বেসিসে ক্লাস আমরা অ্যাটেন্ড করব, যার যা ডাউট থাকবে সেটা আমরা দিদিকে জিজ্ঞেস করব। আচ্ছা, আমরা ডেইলি বেসিসে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করব, হোমওয়ার্ক যেটা পড়া থাকবে সেটা আমরা রোজ মুখস্থ করব। এইগুলো আমাদের কি হচ্ছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করব। সো দিজ আর আওয়ার অ্যাক্টিভিটি, কমন অ্যাক্টিভিটি। মানে কি, আমি এইটা তো করছি, প্লাস তার সাথে সাথে আমাকে এই জিনিসটা বাড়িতে, এই যে কমন অ্যাক্টিভ ফাংশনস যেটা রয়েছে সেটাও আমাকে করতে হবে। সো আমাকে শুধু গোল জানলেই হবে না, আমার ইন্টারেস্ট বা উদ্দেশ্য জানলেই হবে না, তার সাথে সাথে আমাকে কিছু ফাংশন বা অ্যাক্টিভিটি প্লে করতে হবে, ঠিক যেরকম একটা সোশ্যাল গ্রুপে হয়ে থাকে। মানে নাথিং, সোশ্যাল গ্রুপ ইজ নাথিং বাট আ হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যেগুলো ব্যাচের জন্য ক্রিয়েট করা হয় বা যে কোনো কাজের জন্য। একটা ডান্স ক্লাসের গ্রুপ হয়, ড্রয়িং ক্লাসের গ্রুপ হয়, পড়ার ব্যাচের গ্রুপ হয়, স্কুলের গ্রুপ হয়, কলেজের গ্রুপ হয়। তো এইরকমই আর কি একটা সোশ্যাল গ্রুপ থাকে। এখন সেটা সামাজিক মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এসবের মাধ্যমে হচ্ছে, আর একটা টাইমে মানুষের মধ্যে হতো। ইভেন এখনো আছে, এখনো আমরা সোশ্যাল গ্রুপ দেখতে পাই। যে পাড়াতে দুর্গাপুজো হবে সামনে,
তারপরে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হচ্ছে, দেখবে বড় করে যখন অনুষ্ঠানগুলো হয় তখন কি সেখানে অবশ্যই একটা সামাজিক গ্রুপ থাকে। সোশ্যাল গ্রুপ যদি না থাকতো তাহলে এই জিনিসগুলো হওয়াই পসিবল হতো না। সো সোশ্যাল গ্রুপের ভূমিকা সমাজে মারাত্মক পরিমাণে আছে। সমাজে যদি সোশ্যাল গ্রুপ না থাকে তাহলে অটোমেটিক্যালি এগুলো কখনোই কাজ করতে পারবে না। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, কারোর কোনো ডাউট থাকলে, জিজ্ঞাসা থাকলে বলে নেবে। আমরা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ পড়বো, তার আগে যদি কোনো ডাউট থাকে, প্রশ্ন থাকে, বলতে পারো। কোশ্চেন নেই, ডাউট নেই, বোঝা গেছে? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ, সোশ্যাল গ্রুপের বৈশিষ্ট্য পড়ছি আমরা। কি বলছে? রেসিপ্রোকাল রিলেশনশিপ। রেসিপ্রোকাল কথাটা আসে রেসিপ্রোসিটি। রেসিপ্রোকাল মানে একে অপরের ডাকে সাড়া দেওয়া। লাইক ধরো আমরা বলি না যে ইউনিভার্স রেসিপ্রোকেট করছে, সো দ্যাট ইজ হচ্ছে তুমি কিছু বলছো এবং তার অ্যান্সার তুমি কোশ্চেন করছো মনে মনে বা ভাবছো, তুমি দেখছো হোয়াটসঅ্যাপ বা ইয়েটা খুলে, ইনস্টাগ্রাম খুলে বা ফেসবুক খুলে বা ইউটিউব খুলে, তোমার সামনে সেই রিলেটেডই ভিডিও আসছে। তুমি হয়তো কাউকে বলোনি কোশ্চেনটা, বাট মনে মনেই ভেবেছো সেই রিলেটেড তোমার সামনে একটা অ্যান্সার চলে আসছে। সো তখন সেটাকে আমরা রেসিপ্রোসিটি বলে থাকি বা রেসিপ্রোকাল বলে থাকি। তার মানে কি? মানে হচ্ছে আমি প্রশ্ন করলে, আমি কোশ্চেন করলে তার বিনিময়ে আমি অ্যান্সার পাচ্ছি। তো যখন এই যে ধরো সমাজে যখন আমরা একসাথে থাকছি তখন কি হয়? আমরা একে অপরের সাথে সামাজিক সম্পর্কে থাকি, রাইট? তো সামাজিক সম্পর্কে থাকলে তুমি যদি কোনো মানুষকে ডাকো তাহলে কি হবে? সে অটোমেটিক্যালি তোমাকে উত্তর দেবে। তো এই যে বলছে মেম্বার্স অফ গ্রুপ আর ইন্টার রিলেটেড টু ইচ আদার, একে অপরের সাথে এরা ইন্টার কানেক্টেড বা ইন্টার রিলেটেড হয়ে থাকে। কেন? বিকজ রেসিপ্রোকাল না। লাইক ধরো আগে কি ছিল? রেসিপ্রোকালের একটা এক্সাম্পল হচ্ছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম, তুমি যখন টাকা পয়সা আসেনি তখন আমরা কি করতাম? আমরা পড়েছি বৈদিক পিরিয়ডে বা হচ্ছে ইন্দাস ভ্যালিতে, যে এটা বানিয়ে দিচ্ছে, এ বি কে অন্য কিছু একটা দিচ্ছে, বি এ কে কিছু একটা দিচ্ছে। তো এই যে সম্পর্কটা, বা সি ডি কে কিছু একটা দিচ্ছে, এই যে সম্পর্কটা, এইটা রেসিপ্রোকাল সম্পর্ক। একে অপরের পাশে থেকে, একে অপরের ডাকে সাড়া দিয়ে, একে অপরকে কিছু দিয়ে হেল্প করে, সেটা টাকা দিয়ে হোক, বার্টার সিস্টেমের মাধ্যমে হোক, বা কারোর প্রশ্নের উত্তর দিয়ে হোক, যেভাবেই হোক না কেন, সেইটাকে রেসিপ্রোকাল রিলেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটা আন্ডারলাইন করে রাখো, ইম্পর্টেন্ট ফিচার্স গুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অ্যাগ্রেগেট অফ ইন্ডিভিজুয়াল ক্যান কনস্টিটিউট আ সোশ্যাল গ্রুপ অনলি ওয়েন দে আর ইন্টাররিলেটেড টু ইচ আদার। বলছে একটা মানুষের সমষ্টি তখনই একটা সামাজিক গ্রুপ তৈরি করতে পারে যখন তারা প্রত্যেকের সাথে ইন্টার রিলেটেড হয়, ইন্টার কানেক্টেড হয়। ঠিক আছে, this interrelation is reciprocal in nature and constitutes a very important part of social group, which is very very important, underline করবো, is reciprocal in nature। এদের মধ্যে যে ইন্টাররিলেশন রয়েছে, একে অপরের মধ্যে যে সম্পর্ক, ইন্টার রিলেশন মানে কি? একে অপরের মধ্যে সম্পর্ক। লাইক তোমরা আমাকে কিছু দিচ্ছ, আমি তোমাদের কিছু দিচ্ছি। আজকে তোমরা আমাকে, এই গোটা সমাজ চলছে টোটাল রেসিপ্রোকাল সম্পর্কে। লাইক ধরো ডাক্তার আমাদের সেবা দেয় ঠিকই, কিন্তু ডাক্তার কি ফ্রিতে সেবা দিচ্ছে? না, ডাক্তারকে আমরা ফিস দিচ্ছি। আমি তোমাদের ক্লাস দিয়ে দিচ্ছি, এটাও এক প্রকার সেবা, বাট আমি কি তোমাদের ফ্রিতে দিচ্ছি? না, তোমরা আমাকে ফিস দিচ্ছ। সো দ্যাট ইজ হচ্ছে কেউ ফিজের বিনিময়ে, পয়সার বিনিময়ে সেবা দিচ্ছে, বা হয়তো কেউ সেবার বিনিময়ে সেবা দিচ্ছে। লাইক তুমি কাউকে একটা হেল্প করছো, সে তোমায় একটা হেল্প করে দিচ্ছে। ধরো তোমরা স্টুডেন্ট, তোমরা পিয়ার গ্রুপ যারা আছো, ধরো তুমি কাউকে, পৌলমী নম্রতাকে বললো যে আমি তোর কপিটা ইভ্যালুয়েট করে দেবো, তুই আমার কপিটা ইভ্যালুয়েট করে দিবি, যে আমরা দুজনের লেখাটা চেক করে দেবো। তোমরা কাউকে ফিস দিচ্ছ না, বাট তবু একে অপরকে কি করছো? রেসিপ্রোসিটির মাধ্যমে বা রেসিপ্রোকাল সম্পর্কের মাধ্যমে সাহায্য করছো। বোঝা গেছে? তো এই সমাজে কি হয়ে থাকে? সম্পর্ক চালাবার জন্য আমাদের দুরকম ভাবেই, আমাদের অনেক রকম ভাবে হেল্পফুল হতে হয়, বা সকলের প্রতি সাহায্যপূর্ণ মানসিকতা থাকতে লাগে। সেটা পয়সার মাধ্যমে হোক, বার্টারের মাধ্যমে হোক, প্রশ্ন উত্তর দিয়ে হেল্প করার মাধ্যমে হোক না কেন, যেভাবে হোক, দ্যাট ইজ কল্ড রেসিপ্রোকাল রিলেশন। আচ্ছা, পরের পয়েন্টে আসছি। দ্যাট ইজ পরের যে ফিচার্সটা রয়েছে সেটা কি বলছে? সেন্স অফ ইউনিটি। এই যে ডেফিনেশনের মধ্যেই আমরা পেয়েছিলাম কি আমাদের একটা কমন পারপাস রয়েছে বা কমন গোল রয়েছে। সো এই যে কমন গোল মানেই হচ্ছে আমরা এক। Feeling of sympathy and sense of unity binds the member of any social group together. It is the characteristic features that is responsible for the prolonged cohesiveness of a social group. একটা লং টার্মে, একটা অনেক বছর ধরে, অনেক সময় ধরে যে একটা সামাজিক গ্রুপ এক্সিস্ট করবে বা টিকে থাকবে, সেটা অ্যাকচুয়ালি কিসের জন্য থাকে? সেন্স অফ ইউনিটির জন্য। এদের মধ্যে একটা একতা থাকে। একতা যদি না থাকতো তাহলে কখনোই এরা লং টার্মে এরা একসাথে করে জীবন ধারণ করতে পারতো না, একসাথে থাকতে পারতো না, রাইট? আজকে আমি যদি জানি আমার আর অন্য আরেকজনের উদ্দেশ্য আলাদা, যেমন ধরো একটা ছোট এক্সাম্পল বলি, তোমাদের অ্যানথ্রোপোলজি অপশনাল ব্যাচের সাথে যদি আমি ধরো এখন পলিটিক্যাল সায়েন্স অপশনাল ব্যাচের স্টুডেন্টদের অ্যাড অন করে দিই, স্কুলের বাচ্চাদের অ্যাড অন করে দিই, কলেজের বাচ্চাদের অ্যাড অন করে দিই, তোমাদের কি ভালো লাগবে? তোমরা বলবে না দিদি আমরা ওদের সাথে থেকে কি করব? আমরা তো ইউপিএসসি অ্যাসপিরেন্ট, আমাদের তো কমন গোল হচ্ছে ইউপিএসসি ক্র্যাক করা, অ্যানথ্রোপোলজি অপশনাল ক্র্যাক করা, তাহলে তুমি ওদের সাথে কেন আমাদেরকে অ্যাড করলে? সো দ্যাট ইজ হচ্ছে যদি আমাদের
সেম ফিলিং অফ সিম্প্যাথি বা সেন্স অফ ইউনিটি, যে আমরা সবাই এক এবং আমাদের সবারই উদ্দেশ্য এক, এই ভাবনাটাই যদি ভেতরে না থাকে, উই ফিলিং ব্যাপারটা যদি না থাকে যে আমরা সবাই এক, এই একতার ভাবনা ভেতরে না থাকলে তাহলে কি হবে, প্রলংড মানে অনেক সময় ধরে এটা চলবে না, ভেঙে যাবে। আজকে যদি আমি এরকম হতো, দেখো আমি ড্রয়িং শেখাই, স্কুলের বাচ্চাদের পড়াই, তোমাদের ইউপিএসসি ডব্লিউবিসিএস এর ব্যাচ পড়াচ্ছি, সবই পড়াচ্ছি। এবার ধরো আমি যদি মনে করতাম এদের সবাইকে একসাথে করে আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো, এবং তোমরা ইরিটেটেড হয়ে যেতে না, তোমরা বলতে যে আরে বাবা এদেরকে কখন পড়াবে, সেই মেসেজটা আমরা পেয়ে কি করবো, আমাদের অসহ্য লাগবে। তোমরা কি করবে, গ্রুপ লেফট করে যাবে, বলবে যদি দরকার নেই আমরা পড়বো না, আমাদের ভালো লাগছে না। কিন্তু তোমাদের যেহেতু আমি একটা স্পেশাল আলাদা একটা গ্রুপ বানিয়ে দিয়েছি, তোমাদের রিলেটেড যে যদি কোনো কোয়ারি হয় তবেই সেটা আমি একমাত্র তোমাদের গ্রুপে জানাবো। আদারওয়াইজ তোমাদের কখন আমি ড্রয়িং করাচ্ছি, কখন আমি স্কুলের বাচ্চা পড়াচ্ছি, সেগুলো তোমরা জেনে কি করবে, সেগুলো তো আমার দরকার নেই তোমাদের বলার। সো দ্যাট ইজ হচ্ছে একটা কমন গোল বা একটা সেন্স অফ সেম ফিলিং বা সেম এমপ্যাথি বা সিম্প্যাথি, ইউনিটি যদি মেম্বারদের মধ্যে না থাকে সোশ্যাল গ্রুপে, তাহলে কখনো লং টার্মে সামাজিক মাধ্যম বা সামাজিক গ্রুপগুলো চলতে পারে না। বোঝা গেছে? পরের ফিচার্সে কি বলছে, উই ফিলিং, এই যে আমরা সব, তোমরা দেখো তোমাদের সবার মধ্যে কি ফিলিং আছে, আমরা সবাই অ্যানথ্রোপোলজি অপশনালের স্টুডেন্ট, আমরা সবাই পূজাদীপ স্টুডেন্ট, আমরা সবাই ইউপিএসসি 2026-27 অ্যাসপিরেন্ট। এই যে কমন ফিলিংটা বা উই ফিলিংটা রয়েছে, যেটা তোমাদেরকে কাইন্ড অফ বলতে পারো বাইন্ড করে রেখেছে একে অপরের সাথে পড়াশোনা করার জন্য। কি বলছে, ডিপেন্ডিং, এটা ডিফেন্ডিং দ্য, হ্যাঁ ডিফেন্ড, এটা ডিফেন্ডই হবে, ডিফেন্ডিং দ্য ইন্টারেস্ট কালেকটিভলি অ্যান্ড আ সেন্স অফ বিলঙ্গিং টুগেদার ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার। খুব ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করবো আমরা, ডিফেন্ডিং দ্য ইন্টারেস্ট কালেকটিভলি অ্যান্ড সেন্স অফ বিলঙ্গিং টুগেদার। মানে কি, ডিফেন্ডিং দ্য ইন্টারেস্ট মানে একে অপরের ইন্টারেস্টকে ডিফেন্ড করা, একে অপরের যে ওর যে স্বার্থ, ওর স্বার্থ আর তোমার স্বার্থ তো এক, বোঝা গেছে? যেহেতু তোমরা সবাই অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, সেহেতু তোমাদের সবার স্বার্থ কি, অ্যানথ্রোপোলজিতে ভালো মার্কস পাওয়া। ধরো এখন যদি আমি তোমাদের বলি যে আমি ক্লাস দেবো না, আমি নোট দেবো না, আমি মক টেস্ট নেবো না, তোমরা তো কি করবে, একে অপরের সাথে মিলে আমার এগেনস্টে যাবে। তোমরা বলবে যে কালেকটিভ হবে, তোমরা হয়ে একে অপরের স্বার্থকে ডিফেন্ড করবে। কেন ডিফেন্ড করবে? বিকজ ইউ হ্যাভ সাম সোশ্যাল কাইন্ড অফ বলতে পারো, যেটাকে আমরা বলি ইউনিটি। তোমাদের সামাজিক একটা ইউনিটি রয়েছে। কি ইউনিটি রয়েছে? যে আমরা প্রত্যেকে এই সাবজেক্টের স্টুডেন্ট, দিদি যদি ক্লাস না দেয়, দিদি যদি নোট না দেয়, তার মানে কি আমাদের প্রত্যেকেরই প্রবলেম হবে। আমরা একজন প্রবলেম ফেস করবো একদমই তা নয়, আমরা প্রত্যেকেই প্রবলেম ফেস করবো। বোঝা গেছে? তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয়ে থাকে হচ্ছে সোশ্যাল ইউনিটির মধ্যে বা উই ফিলিং এর মধ্যে আসে, মানে আমরা সবাই এক। এরপরে আসছে কি, সেন্স অফ বিলঙ্গিং টুগেদার, এবং আমরা একসাথে বিলং করছি বা একসাথে থাকছি, এই ভাবনাটাও আসে কিন্তু এই উই ফিলিং থেকে বা কমন গ্রুপ থেকে। এরপর আসে কমন ইন্টারেস্ট, যেটা আমরা একটু আগেই আলোচনা করছিলাম, যে অল দ্য মেম্বার অফ আ গ্রুপ শেয়ার দ্য কমন আইডিয়ালস অ্যান্ড ইন্টারেস্ট। দেখবে খেয়াল করে, স্পেশালি এটা ধর্মের ক্ষেত্রে প্রচুর দেখতে পাবে, শেয়ার কমন আইডিয়ালস অ্যান্ড ইন্টারেস্ট। বা পলিটিক্যাল পার্টি, আরো ভালো এক্সাম্পল, পলিটিক্যাল পার্টি, রিলিজিয়ান, কাস্ট, ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে দেখতে পাবে। বা এই যে কদিন আগে হচ্ছিল না কি যেন, ফেমিনিস্ট মুভমেন্ট, মহিলাদের মহিলাবাদী আন্দোলন, তো এদের কি থাকে, একটা কমন আইডিয়ালস থাকে, কিছু নীতি থাকে এবং কিছু ইন্টারেস্ট থাকে, স্বার্থ থাকে, ঠিক আছে। এবং এই গ্রুপ কি করছে, আর গ্রুপ ইজ কনস্টিটিউটেড ইন অর্ডার টু মিট দিস কমন ইন্টারেস্ট অ্যান্ড আইডিয়ালস। এবং এই গ্রুপটাকে তৈরি করা হয় এই কারণে, যাতে তাদের সেই কমন উদ্দেশ্যটাকে বা যে আইডিয়ালসটা রয়েছে সেইটাকে যাতে তারা ফুলফিল করতে পারে। এরপর আসছে কি, সিমিলার বিহেভিয়ার, স্বাভাবিক ব্যাপার, যেহেতু তারা একই গ্রুপের মেম্বার, তো স্বাভাবিক এদের ব্যবহারে কি ডিফারেন্স হবে? কখনোই ডিফারেন্স হবে না, এদের ব্যবহারও সেম থাকবে। কি বলছে এখানে, এক সেকেন্ড, এইটা কি করে ঠিক করে, এটা টাইয়ে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, সিমিলার বিহেভিয়ার কি বলছে, ইন অর্ডার টু পারসিউ দ্য কমন ইন্টারেস্ট দ্য মেম্বার্স অফ আ গ্রুপ বিহেভ ইন আ কমন ওয়ে অ্যান্ড শেয়ার আ কমন বিহেভিয়ার। যেহেতু তারা একই গ্রুপের মেম্বার এবং এদের উদ্দেশ্য, কমন ইন্টারেস্টটাও, এদের উদ্দেশ্যটাও সেম, তো অটোমেটিক্যালি এদের বিহেভিয়ার প্লাস ফাংশন বোথ উইল বি দ্য সেম। এদের ব্যবহার এবং কাজ দুটোই একই হবে। কেন? এরা যদি এক না হয় তাহলে অটোমেটিক্যালি তাহলে এরা এক গ্রুপের মেম্বারই হতে পারবে না। আর যে দেখবে খেয়াল করে, আগে আমরা দেখতাম আগেকার দিনে সেই এক ঘরে করে দেওয়া হতো, রাইট? এক ঘরে করে দেওয়া মানে হচ্ছে যখন কেউ সেই সমাজের নিয়ম মেনে চলতো না, সেই সমাজের নর্ম
বা নিয়ম যেটা রয়েছে সেটা মেনে চলতো না, তখন তাদেরকে কি করে করা হতো, এক ঘরে করে দেওয়া হতো। তো তাদেরকে ওই এক ঘরে করে দেওয়ার কারণটা কি ছিল? কারণ হচ্ছে তুমি সমাজের একই সেম টাইপের বিহেভিয়ার বা সেম টাইপের ফাংশন করছো না। সে আগেকার দিনে হতো মেয়েদের 13 বছর যদি পেরিয়ে যেত আর সেই বয়সের 11 থেকে 13 বছরের ওপরে যদি কোনো মেয়ে ঘরে থাকতো, তার যদি বিয়ে দেওয়া না হতো, তাহলে সেই ফ্যামিলিকে এক ঘরে করে দেওয়া হতো, যার জন্য বাচ্চাদের বাল্যবিবাহ যেটা পশ্চিমবঙ্গে বা বাংলাতে, বাংলা, বিহার, ওড়িশা, বাংলাদেশ, এই টাইমটা এই জায়গাতে প্রচুর দেখেছি আমরা বাল্যবিবাহ। তার অন্যতম কারণ ছিল হচ্ছে এই এক ঘরে করে দেওয়া। কারণ কি, যদি মেয়ের বিয়ের বয়স পেরিয়ে যায় তখন তার সাথে সমাজ থেকে অনেক রকম অত্যাচার করা হতো। ইভেন এখনো এগুলো গ্রাম অঞ্চলে প্রচুর দেখতে পাবে। রুরাল এলাকাতে সামাজিক গ্রুপটা মারাত্মকভাবে স্ট্রং থাকে। রুরাল এলাকাতে এদের হচ্ছে এখনো পঞ্চায়েত বসে, কেউ যদি কোনো অন্যায় করে তখন সেই পঞ্চায়েত তাদেরকে শাস্তি দেয়, বলে যে কি, যে ওই আমাদের এখানে যেরকম কি হয়, থানায় কেস করে, থানার থেকে পুলিশ আসে বা যাই হোক, যেটাই হোক না কেন, আমাদের এখানে একটা লিগাল পদ্ধতি ইউজ হয়ে থাকে। বাট গ্রাম অঞ্চলগুলোতে, রুরাল এলাকাগুলোতে কি হয়ে থাকে, পঞ্চায়েতটাই এখনো হয়ে থাকে। তো এইগুলো কি হয়ে থাকে, সিমিলার বিহেভিয়ার করতে তোমাকে এক প্রকার বাধ্য করবে। যদি তুমি না করো, অটোমেটিক্যালি তুমি গ্রুপের আর মেম্বার থাকতে পারবে না, তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপর আসে কি, গ্রুপ নর্মস। গ্রুপের কিছু নিয়ম থাকে, যেটার কথা বলছিলাম। এভরি গ্রুপ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য নর্মস, মানে নিয়ম, হুইচ আর অ্যাপ্লিকেবল ইকুয়ালি টু অল, সবার ক্ষেত্রে সেম ভাবে অ্যাপ্লিকেবল হবে। All the members of the group, though the degree of application these norms differs amongst the members in some types of group. Group norms as a characteristic features is a universal phenomena. দেখো এই লাইনটা খেয়াল করো ভালো করে। Though the degree of application of these norms differs amongst members in some types of group norms as a characteristic feature is a universal phenomena. মানে কি, যাই হোক, এই ইউনিভার্সাল ফেনোমেনা আমি পরে বোঝাচ্ছি, আগে এই লাইনটা বোঝো। দো দা ডিগ্রি অফ অ্যাপ্লিকেশন, কার ওপর কতটা নিয়ম অ্যাপ্লিকেবল হবে এটার হয়তো মাত্রা, ডিগ্রি মানে মাত্রা, এই মাত্রাটাতে ডিফারেন্স থাকতে পারে। যেমন আমরা তোমাদের মনে করিয়ে দিই, বৈদিক পিরিয়ড পড়ার সময় আমরা দেখেছিলাম যে যদি কোনো ব্রাহ্মণ একজন এসসি এসটি কে অপমান করে বা খারাপ ব্যবহার করে, তখন কোনো দোষ লাগতো না। বা যদি কাউকে, মানে এরকমও হতো যে যদি কেউ খারাপ কাউকে মেরেও দিচ্ছে তাহলেও কোনো দোষ লাগতো না। বাট যদি কোনো এসসি এসটি ব্রাহ্মণকে বা হায়ার কাস্টের কাউকে কোনো খারাপ কথা বলতো বা কিছু করতো, তাহলে তাকে গর্দান দিয়ে দেওয়া হতো, মানে তার বডি থেকে মাথা পুরো আলাদা করে দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো। দ্যাট ইজ কি, নিয়ম সবার জন্যই সমান, কিন্তু এই যে নিয়মটা কোথায় কতটা অ্যাপ্লিকেবল হবে, কিছু কিছু সমাজে এটা না ডিফার করতো, কোথাও কোথাও এটা আলাদা আলাদা থাকে। তবে হ্যাঁ, এটা 100% ঠিক। এখন এই মানে ভারতবর্ষে ডেমোক্রেসিতে এই জিনিসটা অনেকটা কমে গেছে। গভর্নমেন্ট প্রচুর ল এনেছে, যার ফলে এই যে সিভিল রাইট অ্যাক্ট পাস করানো হয়েছে, তারপর হচ্ছে এসসি এসটি যে একটা রয়েছে, রিজার্ভেশনস রয়েছে, প্লাস হচ্ছে কি বলে ওটাকে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, যেটাকে পিওএ অ্যাক্ট বলা হয়ে থাকে, 1988 এসছে। প্রচুর এরকম অ্যাক্ট পাস করানো হয়েছে যাতে কিনা সমাজের কিছু দুর্বল শ্রেণীর মানুষের প্রতি কোনো রকম অন্যায় অত্যাচার না হয় সেই জন্য। বাট স্টিল এখনো গ্রাম অঞ্চলে, ইউপি, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, এই অঞ্চলগুলো, স্পেশালি নর্থ ইন্ডিয়াতে আমরা এখনো এই টাইপের জিনিসগুলো দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসছে কার, এটা অবশ্যই একটা ইউনিভার্সাল ফেনোমেনা। কেন, নিয়ম যদি কোনো গ্রুপে না থাকে, সোশ্যাল গ্রুপে, সামাজিক গ্রুপে যদি কোনো নিয়ম না থাকে, তাহলে অটোমেটিক্যালি সেটা সামাজিক গ্রুপই হবে না। সেটা সামাজিক গ্রুপ তখনই হবে যখন তার ভেতর কিছু ইউনিভার্সাল কমন নর্মস থাকবে বা রুলস থাকবে। তো সেই রুলস মেনে চলবে বলেই তাদেরকে ইকুয়ালি সবার উপর সেটাকে অ্যাপ্লাই করা হয়। তবে হ্যাঁ, এটা 100% ঠিক, যেটা সব গ্রুপে নয়, ইন সাম টাইপস অফ গ্রুপ। যেমন ধর একটা ছোট এক্সাম্পল বলছি, পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে জেনারেলি কি হয়, এই যে নিয়মটা থাকে সেটা অলমোস্ট সবার ক্ষেত্রেই সেম থাকে। সেখানে খুব একটা বেশি জাতপাতের বা কাস্টের খুব একটা ডিফারেন্স করা হয় না। এই যেমন ধরো তোমাদের ব্যাচের গ্রুপ, এক্ষেত্রে তোমরা আমার কাছে সবাই সমান, আমি থোড়ি তোমাদের মধ্যে কোনো ডিফারেন্স দেখতে যাবো, কখনোই দেখবো না। তো বেসিক্যালি কি হয়, কিছু জায়গাতে কোনো ডিফারেন্স থাকে না, নিয়ম সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, আর কিছু জায়গাতে কেউ কেউ নিয়মের ছাড় পায়। ঠিক আছে, এরপর আসে কি, আ সোশ্যাল গ্রুপ ইজ আ ডাইনামিক অ্যান্ড নট আ স্ট্যাটিক। এই যে খুব ইম্পর্টেন্ট, যেটার কথা বলছিলাম, যে এটা কিন্তু সবসময় লং টার্মে থাকে না বা সেম থাকে না। সো একটা সামাজিক গ্রুপ হচ্ছে কি, যেটা কিনা একটা ডাইনামিক কনসেপ্ট, এটা আজকে যেমন আছে সেটা বহু বছর বাদে সেম নাও থাকতে পারে। ইট মে চেঞ্জ ইটস ফর্ম অ্যান্ড এক্সপ্যান্ড ইট অ্যাক্টিভিটিস ফ্রম টাইম টু টাইম। সময়, এটা ইয়ে হবে, ফুল স্টপ হবে। ঠিক আছে, বলছে কি, এটা সময়ের সাথে সাথে এটা কি করে, এক্সপ্যান্ড করে এবং সময়ের সাথে সাথে বদলায়। সামটাইমস চেঞ্জ মে বি সুইফট অ্যান্ড সাডেন, হঠাৎ করেও বদল আসতে পারে, while at the other time occurs, বাট কখনো কখনো আবার হয়তো ধীরে সুস্থেও আসতে পারে, এই যে গ্র্যাজুয়ালিও আসতে পারে। দ্যাট ইটস মেম্বার্স আর আনঅ্যাওয়্যার অফ ইট, মানে কি দুরকম ভাবেই আসতে পারে, সমস্ত মেম্বারকে ইনফর্ম করে, অ্যাওয়্যার করে, ধীরে সুস্থে, গ্র্যাজুয়ালি কোনো বদল আসতে পারে, হঠাৎ করে কোনো কিছু বদল আসতে পারে, ডাইনামিক বা সাডেন
সাডেন বা হঠাৎ করে সুইফট হতে পারে, তো সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে ডাইনামিক হওয়ার কারণে এটা হয়ে থাকে। কেন? বিকজ ইট ইজ নট স্ট্যাটিক, মানে আজকে যেমন আছে সেম পার্মানেন্ট থাকবে না। স্ট্যাটিক মানে পার্মানেন্ট, আর ডাইনামিক মানে যেটা চেঞ্জিং, যেটা বদলাচ্ছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স ইজ আ ডাইনামিক কনসেপ্ট। এই অবধি কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করবে। এই যে এই অবধি গেল হচ্ছে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল গ্রুপ, সামাজিক গ্রুপের কি কি বৈশিষ্ট্য আছে। পরের টপিক স্টার্ট হবে ক্লাসিফিকেশন অফ গ্রুপ, গ্রুপ কত রকমের হয়ে থাকে, তো সেটা বোঝাবার আগে যদি যত অবধি বুঝিয়েছি কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে বলতে পারো। ওকে, স্টার্ট করছি। ক্লাসিফিকেশন অফ গ্রুপ। ক্লাসিফিকেশন অফ গ্রুপে কি বলছে? সোশ্যাল গ্রুপস হ্যাভ বিন ক্লাসিফাইড ইন ভেরিয়াস ওয়েজ। সামাজিক গ্রুপগুলোকে অনেকগুলো মাধ্যমে আমরা ভাগ করেছি। কি কি? স্পেশালি দেখো এখানে অ্যানথ্রোপোলজিস্টদের নাম দিয়ে দিয়ে বলেছে। প্রথমটা আসছে কে না ইম্পর্টেন্ট, স্যামেল, ঠিক আছে, সিমেল। তারপরেটা আসছে কি ডুইট স্যান্ডারসন, তারপরেরটা রয়েছে ফার্ডিনান্ড টনিস, তারপর রয়েছে কুলেস ক্লাসিফিকেশন, টনিস ক্লাসিফাইড, তারপর এল উড, তারপর রয়েছে লিওপোল্ড, তারপর হচ্ছে মিলার, পার্ক অ্যান্ড বার্গেস, তারপর হচ্ছে সামার। তো অনেকেরই সামনার, ঠিক আছে। সো এখানে অনেকগুলো অ্যানথ্রোপোলজিস্টের নাম রয়েছে যারা সোশ্যাল গ্রুপকে অনেকগুলো ভাগে ভাগ করেছে। কি বলছে প্রথমটা? সিমেল। সিমেল কি বলছে? ক্লাসিফাইড দ্য গ্রুপ বেসড অন দ্য নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস। ইনি কিসের উপর বেস করছে? কতজনের উপর, মানে কতগুলো লোক রয়েছে তার উপর বেস করে উনি এটাকে ভাগ করছে। হু কনস্টিটিউট আ সোশ্যাল গ্রুপ, হি started a monad, a single person unit of a group and continued the name ডায়াড, ট্রায়াড, টেট্রাড। মানে কি? মনো কথাটার মানে কি? মনো, সিঙ্গেল, রাইট? মনোপলি, তারপর মনোগ্যামি, সব মনো মানে হচ্ছে সিঙ্গেল, ডাই মানে কি? দুই, ট্রাই মানে কি? তিন, টেট্রা মানে কি? চার। এইভাবে করে উনি কি করেছে? যত মেম্বার সংখ্যা বাড়ছে উনি গ্রুপের নাম আস্তে আস্তে বদলাচ্ছে। মোনাড, ডায়াড, ট্রায়াড, টেট্রাড, পেন্টাড, পাঁচ মানে পেন্টা, ঠিক আছে। এইভাবে উনি কি করছেন? আলাদা আলাদা ভাবে গ্রুপের নাম চেঞ্জ করছেন। এই সিমেল তার মানে কি করছে? ইম্পর্টেন্ট আমরা কি পাচ্ছি? সিমেলেরটা কিসের ওপর বেস করে? নাম্বারের ওপর বেস করে। মোনাড, ডায়াড, ট্রায়াড, টেট্রা, এইভাবে করে উনি নাম্বারের ওপর বেস করে হচ্ছে ভাগ করেছে। তারপরে আসছে কি ডুইট স্যান্ডারসন। ডুইট স্যান্ডারসন কি বলছে? ক্লাসিফাইড দ্য সোশ্যাল গ্রুপ অন দ্য বেসিস অফ মেম্বারশিপ। মেম্বারশিপ, ঠিক আছে, জাস্ট এ সেকেন্ড। মেম্বারশিপের ওপর বেস করে উনি এটা করছে। হি ক্লাসিফাইড দেম ইনটু 3 বেসিক টাইপ। উনি কি করছেন? 3টে বেসিক টাইপের ওপর বেস করে এটা করছে। একটা হচ্ছে ভলেন্টারি গ্রুপ, ইনভলেন্টারি গ্রুপ, তারপর হচ্ছে ডেলিগেট গ্রুপ। ভলেন্টারি, ইনভলেন্টারি, ডেলিগেট। ভলেন্টারি কারা? ভলেন্টারি হচ্ছে যারা স্ব ইচ্ছায় বা যাদেরকে আমরা বলে থাকি কি যেন বাংলায় বলে, এদেরকে স্বেচ্ছাসেবক গ্রুপ বলা হয়, রাইট? এরা নিজের থেকে সেবা করে, ভলেন্টারিলি এরা কাজে আসে, মানে এদেরকে কেউ জোর করে না। এবং এরপর আসে ইনভলেন্টারি গ্রুপ। জেনারেলি এদেরকে পয়সার মাধ্যমে নিয়ে আসা হয় বা এরা বিনিময়ে কিছু পায়। বিনিময় শুধু পয়সা নয়, বিনিময় যে কোনো কিছু পেতে পারে। ডেলিগেট গ্রুপ কারা থাকে? যারা কারোর মাধ্যম হিসাবে আসে। ডেলিগেট কাদের বলে? লাইক ধরো তোমার হয়ে অন্য একজন তোমার সাথে মাধ্যম হিসাবে কাজ করতে এসছে, তাদেরকে ডেলিগেট গ্রুপ বলে। ভলেন্টারি গ্রুপ কোনটা? ও আচ্ছা, নিচে ডিটেলে লেখাই রয়েছে। one which a man joins out of his own wish and will। এই যে আউট অফ হিজ ওন উইশ অ্যান্ড উইল, নিজের স্বইচ্ছা, এদেরকে স্বেচ্ছাসেবক বলে। এরা স্বেচ্ছায় সেবা দিতে আসে। হি এগ্রিজ টু বি আ মেম্বার অফ ইট অ্যান্ড ইজ ফ্রি টু উইথড্র ইটস মেম্বারশিপ অ্যাট এনি টাইম। যেহেতু ভলেন্টারিলি কাজ করছে, লাইক ধরো অনেক সময় হয় না আমরা ভলেন্টারি ওয়ার্ক করি অনেক এনজিওর সাথে, অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে, তো এখানে তোমাকে কেউ বাধ্য করবে না, তোমাকে কেউ জোর করবে না, তুমি তোমার ইচ্ছে মতো চাইলে মেম্বারশিপ এখান থেকে উঠিয়ে নিতে পারো। তোমার যদি মনে হয় তুমি বেরিয়ে যাবে, বেরোতেই পারো। An involuntary group is usually based on the kinship and a man has no choice to what group he will belong। মানে কি? এটা জেনারেলি ইনভলেন্টারি গ্রুপে দেখা যায় যে আত্মীয়তার সম্পর্কের ফলে, দেখবে খেয়াল করে অনেক বাড়িতেই থাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, ফ্যামিলি গ্রুপ। হোয়াটসঅ্যাপে একটা ফ্যামিলি গ্রুপ হয় যেখানে সবাই সকাল থেকে গুড মর্নিং, গুড নাইট এই সমস্ত পাঠাতে থাকে রাত্রিবেলা। তারপরে হচ্ছে বাড়ির কোনো ফাংশন হলে পর সেখানে ছবি পোস্ট করা হয়, কিছু শেয়ার করা হয়ে থাকে। জেনারেলি দেখবে এইগুলোর থেকে যদি তুমি বাই চান্স কোনোভাবে যদি লেফট করো, ব্যাস হয়ে গেল, তাহলে তো তোমার গল্প শেষ। এবং বাড়ি যখন ওকে বলবে দেখ ও লেফট করে গেছে, তার মানে নিশ্চয়ই ওর আমাদের সাথে থাকতে ইচ্ছা করছে না, বা এই সমস্ত তখন পিএনপিসি আত্মীয় পরিজনের মধ্যে চলবে। সো কিনশিপ যেটা, আত্মীয়তার সম্পর্ক যেটা, সেটা আমাদের হাতে থাকে না। উই হ্যাভ নো চয়েস ইন আওয়ার রিলেশনশিপস। মানে যেটা আমরা বাই ব্লাড যে সম্পর্কগুলো ক্যারি করছি, লাইক ধরো বাবা মায়ের দিক থেকে, বাবার সব দিকের সম্পর্ক, প্যাটার্নাল রিলেশনশিপ হোক, ম্যাটার্নাল রিলেশনশিপ হোক না কেন,
তো সেই রকম ক্ষেত্রে উই হ্যাভ নো চয়েস, এবং আমরা চাইলেও সেখান থেকে গ্রুপ থেকে যে মানে কোন গ্রুপে বিলং করব সেই গ্রুপ থেকে বেরোতে পারবো কি পারবো না এটা আমাদের চয়েসের উপর ডিপেন্ড করে না, এটা ইনভলেন্টারি, মানে আমরা স্বেচ্ছায় না করলেও আমাদেরকে মানতে হয়। আর ডেলিগেট গ্রুপ, এক সেকেন্ড একটু ওয়েট করো বিশু, দরজাটা লাগা, সাউন্ড আসছে খুব, তাহলে জানলার পর্দাটা টেনে দে, দরজাটা লাগিয়ে দে। A delegate group is a group in which a man joins as a representative of people either elected or nominated by them. কি বলছে? আর ডেলিগেট গ্রুপ ইজ আ গ্রুপ ইন হুইচ আ ম্যান জয়েন, এই যেটা আমি একটু আগে বলছিলাম যে এখানে কি হয়ে থাকে, ডেলিগেট মানে কারোর হয়ে তুমি আসছো, কারোর তরফ থেকে আসছো, দ্যাট ইজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল ইদার ইলেক্টেড অর নমিনেটেড বাই দেম। হয় তোমাকে ইলেকশনের মাধ্যমে আনা হয়েছে, আদারওয়াইজ তোমাকে নমিনেশনের মাধ্যমে আনা হয়েছে, যেটাই হোক না কেন দ্যাট ইজ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, মানে তুমি কারোর হয়ে আসছো। যেমন ধরো ভারত সরকারের ডেলিগেশন হিসাবে পার্টিকুলার কোনো দেশে আইএফএস অফিসারদেরকে পাঠানো হয়। সো এখানে এই যে আইএফএস অফিসাররা তারা ওই গ্রুপের মেম্বার, তারা থাকতে বাধ্য, বোঝা গেছে? এইবার এরা যে ওই গ্রুপের মেম্বার, এবার এরা কি ডিরেক্টলি মানে নিজেকে রিপ্রেজেন্ট করছে না, এরা ডেলিগেট হিসাবে যাচ্ছে, রিপ্রেজেন্টেটিভ হিসাবে যাচ্ছে। ঠিক সেরকমই যেমন দেখবে যখন হচ্ছে কোনো খেলা টেলা হয়, ঠিক আছে, যখন কোনো গেম হয় তখন সেখানে দেখবে ভারতের যারা গেমে পার্টিসিপেট করে তারা সেখানে হচ্ছে অন্য দেশে অ্যাজ আ ইন্ডিয়ান ডেলিগেট হিসাবে যায়। সো ডেলিগেট ইজ নাথিং বাট আর যেখানে তুমি পার্টিসিপেট বা ওখানকার রিপ্রেজেন্টেটিভ হিসাবে রয়েছো, বা তুমি তাদের অন বিহাফ এসছো, অন বিহাফ মানে তাদের হয়ে তুমি এখানে এসছো। এবং এই গ্রুপগুলোর ক্ষেত্রেও তুমি ওখানে ডিরেক্ট মেম্বার নাও হতে পারো, তুমি ওখানকার ডিরেক্ট মেম্বার নাও, বাট তোমাকে অ্যাজ আ ডেলিগেট হিসাবে সেখানে মেম্বারশিপ প্রোভাইড করা হয়েছে অ্যাজ আ ডেলিগেট মেম্বার হিসাবে। সো ডুয়াইট স্যান্ডারসন কি বলছেন, উনি মেম্বারশিপের উপর বেস করে তিনটে টাইপে, যে থ্রি বেসিক টাইপে তিনটেকে ভাগ করছে। এরপর আসছে কি ফার্ডিনান্ড টনিস ক্লাসিফাই করছে, দেখো কি জেমিনিস ক্রাফট অ্যান্ড জেলেস ক্রাফট, মানে কি কমিউনিটিজ অ্যান্ড অ্যাসোসিয়েশনস, এই যে ওনাদের ভাষায়, ঠিক আছে, ওনাদের দেশের ভাষায় হয়তো এটাকে তাই বলে। এই যে জেমিনিস ক্রাফট অ্যান্ড জেলেস ক্রাফট মানে হচ্ছে কমিউনিটিজ অ্যান্ড অ্যাসোসিয়েশন। এইবার কমিউনিটি আর অ্যাসোসিয়েশনের মধ্যে কিছু ডিফারেন্স আছে, আমি এখানে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। কমিউনিটি কোনটাকে বলা হয়, যারা কোনো ফ্ল্যাটে থাকো বা কমিউনিটিতে থাকো, কমিউনিটি মানে হচ্ছে জেনারেলি কোনো ওটাকে কি যেন বলে, কমপ্লেক্স গুলো থাকে, বা হচ্ছে কোনো দুর্গাপুজো কমিউনিটি থাকে, দেখবে দুর্গাপুজোর সময় পূজা কমিউনিটি থাকে, ঠিক আছে, কমিউনিটি থাকে। আচ্ছা, যে তারপর হচ্ছে ফ্ল্যাট যেগুলো হয় কলকাতার দিকে যে ফ্ল্যাট গুলো হয় বা আমাদের এদিককারও প্রচুর দেখা যায়, সেখানে একটা কমিউনিটি হল থাকে, কমিউনিটি থাকে, মানে কি ওই এলাকা, ঠিক আছে, ওই এলাকা এবং তার আশেপাশে ছোট ছোট এলাকার যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে একত্রিত করে একটা ছোট পাড়া বা কমিউনিটির মতো তৈরি করা হয়, এবং সেইটাকে বলা হয়ে থাকে জেমিনিস ক্রাফট বা হচ্ছে কমিউনিটি। এটাও, এই কমিউনিটিটাও একটা গ্রুপ। আর একটা আছে অ্যাসোসিয়েশন বলতে কোনটাকে বোঝানো হয়, যেটা সংঘ। যেমন ধরো এই যে তোমরা, এই যে গ্রুপটা লাইক ইউপিএসসি অ্যাসপিরেন্টের অ্যাসোসিয়েশন, ঠিক আছে, তোমাদের যেটা ইউপিএসসি গ্রুপগুলো, এইগুলো হচ্ছে অ্যাসোসিয়েশনের মধ্যে পড়বে। আচ্ছা, তারপর ধরো আমরা স্পিরিচুয়ালিটির সাথে যারা কানেক্টেড হই, আমাদের কিছু ভক্তির গ্রুপ হয়, ঠিক আছে, যেখানে আমরা কি করে থাকি, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করে থাকি, দ্যাট ইজ কল্ড, ওগুলোকেও অ্যাসোসিয়েশন বলা হয়। অ্যাসোসিয়েশন অফ ডিভোটি বলে, মানে ভক্তদের একটা গ্রুপ থাকে। সো অ্যাসোসিয়েশন ইজ লাইক আ কাইন্ড অফ, বলতে পারো বন্ধুদের যে গ্রুপ থাকে, ঠিক আছে, ফ্রেন্ডশিপদের যে বন্ধুদের যে গ্রুপ থাকে, অ্যাসপিরেন্টের মধ্যে যে পিয়ার গ্রুপ থাকে, কোনো ডিভোটিদের যে গ্রুপ থাকে, তো দিস আর কল্ড অ্যাসোসিয়েশন। সো অ্যাসোসিয়েশন কোনটা, অ্যাসোসিয়েশন হচ্ছে কিছু সংখ্যক মানুষ পার্টিকুলার একটা ছোট লেভেলে, স্মল লেভেলে তারা একত্রিত হয়ে একটা গ্রুপ ক্রিয়েট করেছে, এবং সেখানে তাদের কিছু কমন উদ্দেশ্য আছে, কমন কাজ আছে, সেই অনুসারে তারা কাজ করে থাকে। সো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যাসোসিয়েশনস বা জেলেন্স ক্রাফট। আর কমিউনিটি কোনটাকে বলে, কমিউনিটি একটু বড় লেভেলে হয়, বড় লেভেলে একটুখানি এই বিগার দেন অ্যাসোসিয়েশনের থেকে একটু বড় হয় হচ্ছে কমিউনিটি, জেনারেলি কোনো পাড়ায় হয় বা কোনো গ্রুপ অফ মেম্বারের হয়, যেখানে হচ্ছে যাদের সাথে তোমাদের হয়তো আত্মিক সম্পর্ক বা কমন উদ্দেশ্য সবসময় নট নেসেসারি নাও থাকতে পারে, বাট স্টিল তোমরা একটা কমিউনিটি তৈরি করেছো। যেমন একটা ছোট এক্সাম্পল বলি, ধরো একই ফ্ল্যাটে থাকা, তাদেরকে একই কমপ্লেক্সে যারা রয়েছে তাদের সবাইকে কমিউনিটি মেম্বার বলা হয়। এইবার এখানে অনেক ধর্মের মানুষ থাকে, অনেক জাতের মানুষ থাকে,
অনেক ডিফারেন্ট ইডিওলজি, ডিফারেন্ট পলিটিক্যাল পার্টি থেকে বিলং করা মানুষ থাকে। এদের মধ্যে কি বন্ধুত্ব থাকে, ভালোবাসা থাকে? না, শুধু কি কমন কি এরা একই এলাকায় থাকে, ব্যাস, দ্যাটস ইট। এবং যখন কোনো দুর্গাপুজো হচ্ছে, কোনো ঈদ অনুষ্ঠান হচ্ছে, যেটাই হোক না কেন, মানে কোনো সোশ্যাল গ্যাদারিং হচ্ছে, তখন তারা সবাই মিলে একত্রিত হচ্ছে তাদের এই সোশ্যাল গ্যাদারিংটা সেলিব্রেট করার জন্য। এদের নিজস্ব কারোর প্রতি কারোর কোনো ফিলিংস বা কোনো টান এরকমটা নাও, নট নেসেসারি নাও থাকতে পারে। বাট ওয়েন ইট কাম টু অ্যাসোসিয়েশন দেয়ার ক্যান বি আ কমন গোল। লাইক তোমাদের গোল হচ্ছে কি ইউপিএসসি বা অ্যানথ্রোপোলজি, আমাদের গোল কি ডিভোটি হওয়া। আচ্ছা, বন্ধুদের মধ্যে কি থাকে, আমরা একে অপরকে মানে একটা তাদের প্রতি একটা টান অনুভব করি, একটা ভালোবাসা অনুভব করি ফ্রেন্ডশিপের মধ্যে। তো এই যে জিনিসটা যেটা অ্যাসোসিয়েশনের মধ্যে দেখা যায়, সেটা নট নেসেসারিলি কমিউনিটির মধ্যে দেখা যায়। কিছু কিছু মানুষের মধ্যে কমিউনিটিতে থাকতেই পারে, বাট সবার মধ্যে থাকে না। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, পরের টপিকে আসছি। মুছে দিলাম এটা। হ্যাঁ বলো। বিগার কোনটা বললে? অ্যাসোসিয়েশন? না না না, কমিউনিটি। কমিউনিটি বড়, কমিউনিটিতে রিলেটিভলি হচ্ছে বেশি সংখ্যক মানুষ যুক্ত হতে পারে, অ্যাসোসিয়েশনে তুলনামূলক কম মানুষ যুক্ত হয়। আচ্ছা আচ্ছা। কমিউনিটি হচ্ছে বিগার, আর হচ্ছে অ্যাসোসিয়েশন। আর অ্যাসোসিয়েশনে না ফিলিং ব্যাপারটা, উই ফিলিং ব্যাপারটা বেশি থাকে দ্যান দ্য কমিউনিটি। কমিউনিটি হচ্ছে ওপর থেকে আমরা সবাই একত্রিত, বাট ভেতর থেকে খুব একটা বেশি তাদের মধ্যে টান কম থাকে। বাট অ্যাসোসিয়েশনে ভেতর থেকে টানটা অনেকটা বেশি থাকে, বিকজ তাদের মধ্যে কমন গোলটা অনেক বেশি থাকে। আচ্ছা, 4 নম্বরে আসছি। কুলেস ক্লাসিফিকেশন, উনি কি বলছে? প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ। ওই এখানে নিচে আমরা আলোচনা করেছি প্রাইমারি আর সেকেন্ডারি। আচ্ছা, একবারে আমি বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। রেফারেন্স গ্রুপটাও আছে পরে, ঠিক আছে, ওটা আমি একটুখানি তাহলে বাদেই আসছি। দাঁড়াও, নিচে রেফারেন্স গ্রুপটাও রয়েছে। আচ্ছা, কোথায় পড়াচ্ছিলাম? আচ্ছা, কুলেস ক্লাসিফিকেশন যেটা বলছিলাম, উনি কি বলছেন যে গ্রুপ হচ্ছে দু রকম হয়, একটা প্রাথমিক, একটা সেকেন্ডারি। তো এটা একটু বাদে আমি নিচে আসছি যখন বোঝাচ্ছি, আগে একটু এদের ভাগগুলো বুঝিয়ে দিই। টনিজও বলছে কমিউনিটি আর অ্যাসোসিয়েশন সেম, বুঝে গেছি। এল উড বলছে কি ইনভলেন্টারি, ভলেন্টারি, ইনস্টিটিউশনাল, নন ইনস্টিটিউশনাল, টেম্পোরারি, পার্মানেন্ট। ইনভলেন্টারি বুঝে গেছি, ভলেন্টারি বুঝে গেছি, ইনস্টিটিউশনাল মানে প্রতিষ্ঠানিক, যেমন স্কুল, কলেজ, ফ্যামিলি, এগুলোকে বলা হয়ে থাকে হচ্ছে ইনস্টিটিউশনাল। নন ইনস্টিটিউশনাল কোনগুলো? যেগুলো এই যেমন ফ্রেন্ডশিপ, বন্ধুদের গ্রুপ, এগুলোর জন্য কোনো ইনস্টিটিউশন দিয়েছে? দেয়নি, রাইট? বা আত্মীয়দের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, আত্মীয়দের ফ্যামিলির বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আত্মীয়দের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো নন ইনস্টিটিউশনাল, এগুলোর কোনো প্রপার প্রতিষ্ঠানিক ব্যবস্থা নেই। টেম্পোরারি কোনগুলো? টেম্পোরারি লাইক ধরো এই তোমাদের গ্রুপগুলোই, এগুলো ক মাসের জন্য? 6 মাসের জন্য, 1 বছরের জন্য, 2 বছরের জন্য, যতদিন তোমাদের কোর্স চলবে ততদিন তোমাদের গ্রুপগুলো থাকবে। তারপর কি পার্মানেন্ট গ্রুপ, কোনগুলো পার্মানেন্ট গ্রুপ? যেমন জেনারেলি ধরো এই ফ্যামিলি ইজ আ পার্মানেন্ট গ্রুপ, ঠিক আছে, স্কুল ইজ আ পার্মানেন্ট গ্রুপ, এগুলোকে পার্মানেন্ট বলা যায়, যেগুলো একবার তৈরি হলে যে গ্রুপগুলো আর ভাঙে না, সেম থাকে। আর কিছু গ্রুপ আসে 6 মাসের জন্য, 1 বছরের জন্য, কোনো কোর্স জয়েন করেছি, বা কলেজের বন্ধুদের সাথে যে গ্রুপগুলো 2 বছর থাকলো, 5 বছর থাকলো, বাট তারপর সারা জীবন যে থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে, নট নেসেসারি। সো কিছু গ্রুপ থাকে বেশি সময়ের জন্য থাকে, পার্মানেন্টলি থাকে, কিছু গ্রুপ থাকে কয়েক বছরের জন্য আসে, আবার তারপরে ভ্যানিশ হয়ে যায়। এরপর আসে কি লিওপোল্ড। লিওপোল্ড কি বলছে? ক্রাউডস, গ্রুপস, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ। উনি 3টে ভাগে ভাগ করছে। ক্রাউড কোনটা? যেমন এই যে ভিড়, দেখবে যখন পলিটিক্যাল পার্টি কোনো ইয়ে হচ্ছে, এই যে নামটা কি, বক্তৃতা হয়, এই যে 21শে জুলাই হলো, বক্তৃতা হচ্ছে, তখন কি থাকে? এক ধরনের ভিড় থাকে, ওটাও একটা গ্রুপ। কিন্তু ওই যে যারা ওই ভিড়টাতে গেছে, যারা ওই যে বসে শুনছে, দে আর অলসো কল্ড দ্য গ্রুপ, সোশ্যাল গ্রুপ, এরাও সামাজিক গ্রুপ, কিন্তু এদেরকে ক্রাউড হিসাবে দেখা হবে, এদেরকে ভিড় হিসাবে দেখা হবে। তারপর এটা থাকে কি প্রপার গ্রুপ, যেটা কিনা একটা পলিটিক্যাল পার্টি, যারা ওই গ্রুপে দেখবে অনেকে থাকে না যে কলেজে ইউনিয়ন করে, শুনে থাকবে কলেজে ইউনিয়ন করে, সো তাদের একটা আলাদা গ্রুপ থাকে, আলাদা জায়গা থাকে বসার, তো দ্যাট ইজ কল্ড দি গ্রুপ। অ্যাবস্ট্রাক্ট কালেকটিভিটি, অ্যাবস্ট্রাক্ট কালেকটিভিটি কোনটাকে বলা হয়? যেটা কিনা প্রপার তুমি গুনতে পারবে না। অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যেটা প্রপার শেপে থাকে না, প্রপার গ্রুপ হিসাবে আসে না, বাট সেটা অ্যাবস্ট্রাক্টলি কালেকটিভনেসকেই বোঝায়। মানে ধরো তোমাদের কারোর কিছু কমন গোল রয়েছে, জেনারেলি অ্যাবস্ট্রাক্ট কালেকটিভিটি রিলিজিয়ানের জন্য হয়, রিলিজিয়ান, ফেমিনিজম, মানে কি ভালো করে বোঝো। ধরো গোটা দেশে যারা হিন্দু রয়েছে তারা সবাই অ্যাবস্ট্রাক্টলি, এই যে ধর্ম যেটা, এটা তো অ্যাবস্ট্রাক্ট, এর তো কোনো আকার নেই, বাট এরা সবাই একত্রিত। যত গোটা দেশে যা মুসলিম আছে তারা সবাই
একত্রিত, গোটা দেশে যা মহিলা রয়েছে তারা সবাই অ্যাজ আ ফেমিনিজমের কনসেপ্ট থেকে একত্রিত, ঠিক আছে। সেকুলারিস্ট, যারা সেকুলারিস্ট রয়েছে তারা গোটা দেশে একত্রিত। দিজ আর কল দ্য অ্যাবস্ট্রাক্ট কালেকটিভিটি, মানে কি ইডিওলজির ওপর। অ্যাবস্ট্রাক্ট কোনগুলো, যেগুলোর কোনো প্রপার আকার হয় না, প্রপার কোনো আকার থাকে না, বাট যেটা কিনা আমাদের মাথায় থাকে, আমাদের ইডিওলজিতে থাকে, আমাদের ভাবনায় থাকে, আমাদের ভাবনা বা ইডিওলজির ওপর বেস করে যারা কালেকটিভলি একসাথে থাকে। এরপর আসি কি মিলার। মিলার কি বলছে, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল, হরিজন্টাল মানে হচ্ছে এইভাবে, ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বভাবে। হরিজন্টাল কোনটাকে বলা হয়, এই পুরুষ, এই মহিলা, এই বাচ্চা, এই বয়স্ক, আর হচ্ছে এখানে আর কাকে দিতে পারি, এখানে আমি দিতে পারি বয়স্ক, বাচ্চা, মহিলা, আর আরো যাই হোক কাউকে দিতে পারো। দে আর কল দি হরিজন্টাল, মানে এরা সমাজের সেম জায়গাতেই অবস্থান করে বাট পাশাপাশি অবস্থান করে। আবার কিছু থাকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল থাকে কোনগুলো, আচ্ছা আরো ধর্মের মানুষ, ডিফারেন্ট ধর্মের মানুষ, এই যে ভাগ যেগুলো রয়েছে, এটাকে তুমি রিলিজিয়ান ধরতে পারো, ঠিক আছে, মেল ধরতে পারো, ফিমেল ধরতে পারো, চাইল্ড ধরতে পারো, পিএইচ ধরতে পারো, তারপরে হচ্ছে আর কি কি ধরতে পারো, এখানে ওল্ড এজ ধরতে পারো। মানে কি আমরা যাদেরকে সমাজে হরিজন্টালি সেম লেভেলেই রেখেছি তাদেরকে। ভার্টিক্যাল কোনগুলো, যেগুলো সমাজে কোনো না কোনো ডিফারেন্সকে বোঝাচ্ছে, লাইক ধরো আমাদের কাস্টের ওপর, এসসি, এসটি, ওবিসি, এইভাবে করে যে কাস্টের উপর বেস করে যেগুলো হয় সেইগুলোকে ভার্টিক্যাল ধরা যেতে পারে। মানে যেটা আমরা সেই যে বৈদিক পিরিয়ডে পড়েছিলাম, এই যে দিজ আর কল ভার্টিক্যাল, লম্বভাবে সমাজে যে যে স্তরে থাকে সেই অনুসারে যাকে ভাগ করা হয়। আমাদের দেশে ধর্মের অনুসারে কোনো রকম ভাগ আছে না, আমাদের দেশে কাস্টের অনুসারে ভাগ আছে। কেন, আমাদের ইন্ডিয়া ইজ আ সেকুলার কান্ট্রি, সো সেকুলার কান্ট্রিতে রিলিজিয়ান, ডিফারেন্ট রিলিজিয়ান বা পুরুষ মহিলা এরা সবাই হরিজন্টাল লেভেলে পড়ে। বাট ওয়েন ইট কামস টু কাস্ট, যখন এটা কাস্টের বেসিসে আসে তখন এটা ভার্টিক্যাল হয়ে যায়, তখন এটা আর হরিজন্টাল থাকে না। সো উনি বলছে, কে বলছে এটা, এনার নাম হচ্ছে মিলার। মিলার বলছে যে দু ধরনের গ্রুপ হতে পারে, একটা হরিজন্টাল গ্রুপ হতে পারে, একটা ভার্টিক্যাল গ্রুপ হতে পারে। এরপর আসে পার্ক অ্যান্ড বার্গেস, ঠিক আছে। পার্ক, যদি কনসেপ্ট না বোঝো তাহলে একটু বুঝিয়ে দিই। হরিজন্টাল গ্রুপ যেগুলো হয় সেখানে সবাই ইকুয়াল স্টেটাসে থাকে, সবাই সেম স্টেটাসে থাকে। আর ভার্টিক্যাল গ্রুপে কেউ আপে থাকে, কেউ ডাউনে থাকে, তার মানে হচ্ছে কেউ উপরে কেউ নিচে। এই যে জিনিসটা রয়েছে এটা কোথায় রয়েছে, ভার্টিক্যাল গ্রুপে রয়েছে। এক সেকেন্ড একটু মুছে দিই, পুরোপুরি অপরিষ্কার হয়ে গেছে। বোঝা গেছে? আচ্ছা, পরের টপিকে আসি। কার্ডটা পড়িয়ে দিলাম, লিওয়ার্ড হয়ে গেছে, মিলার হয়ে গেছে। পার্ক অ্যান্ড বার্গেস, টেরিটোরিয়াল অ্যান্ড নন টেরিটোরিয়াল। এই যে টেরিটোরিয়াল যখনই বলা হবে, টেরিটোরিয়াল মানে একটা প্লেস রয়েছে, স্পেসিফাই প্লেস। নন টেরিটোরিয়াল, নো প্লেস, অনলি অ্যাবস্ট্রাক্ট বা কনসেপ্ট। যেমন একটা ছোট এক্সাম্পল বোঝাই, যেমন ধরো তোমাদের এই ইউপিএসসি অ্যাসপিরেন্টের গ্রুপটা, দিস ইজ নন টেরিটোরিয়াল। তোমাদের কোনো নির্দিষ্ট প্রপার কোনো জায়গা আছে যে আমরা এই জায়গাটা কভার করে রাখি না, তোমরা টেলিগ্রাম গ্রুপে আছো, ব্যাস, দ্যাটস ইনাফ। তোমাদের বন্ধুদের গ্রুপ, তোমাদের বন্ধুদের কলেজে যারা পড়তে যাও বা স্কুলে যারা পড়েছো, তারা প্রত্যেক বন্ধুদের যে গ্রুপটা থাকে সেটার কোনো প্রপার টেরিটরি থাকে না। বাট ওয়েন ইট কাম টু টেরিটোরিয়াল, তার মানে কি কমিউনিটি গ্রুপ। যেমন ধরো এই যে পাড়া, রাইট, কমিউনিটি। আমরা প্রত্যেকে একটা কমিউনিটিতে বা একটা পাড়াতে বাস করি, যে কমিউনিটির একটা নির্দিষ্ট জায়গা হয়, ঠিক আছে। সেই জায়গার মধ্যে নির্দিষ্ট একটা ওখানে অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে হচ্ছে যে কোনো অনুষ্ঠান হয়ে থাকে। অকেশন তো সারা বছর বাঙালির 12 মাসে 13 পার্বণ চলতেই থাকে। তো এই যে জিনিসগুলো, এইগুলো কিসের ওপর হয়ে থাকে, টেরিটোরিয়াল কমিউনিটি, টেরিটোরিয়াল গ্রুপের ওপর বেস করে হয়। মানে টেরিটোরি মানে একটা জায়গা, যাদের নির্দিষ্ট একটা জায়গা আছে। আর নন টেরিটোরিয়াল মানে যাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই, ঠিক আছে। 10 নম্বরে আসছে সামনার। সামনার কি বলছে, ইন গ্রুপস অ্যান্ড আউট গ্রুপস। হ্যাঁ হ্যাঁ বলো। হরাইজন্টাল আর ভার্টিক্যালটা আরেকবার বলবে, গ্রুপের সাথে রিলেশনটা? ও আচ্ছা আচ্ছা, হরাইজন্টাল মানে হচ্ছে যেখানে সবাই ইকুয়াল, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ইকুয়াল। যেখানে হরাইজন্টাল হচ্ছে যেখানে সবাই ইকুয়াল স্ট্যাটাসে রয়েছে। আর ভার্টিকালে হচ্ছে যেখানে একজন ওপরে আপস অ্যান্ড ডাউনসে রয়েছে, কেউ আপসে আছে, কেউ ডাউনসে আছে। যেটা ওইটার জন্যই তো আমি এক্সাম্পলটা বললাম, যে হচ্ছে যেখানে এই যে ধরো সমাজে পুরুষ মহিলা হিন্দু মুসলিম এরা কি সবাই সেম লেভেলে আছে, এটা হচ্ছে হরাইজন্টাল গ্রুপ। ধরো যদি ভার্টিক্যাল হয়, যখন আমাদের এই যে বৈদিক পিরিয়ডে ব্রাহ্মণ বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এইভাবে করে ভাগ করা হতো, তো দ্যাট ইজ আ ভার্টিক্যাল গ্রুপ। মানে কি কাস্টের ওপর বেস করে জেনারেলি ইন্ডিয়াতে ভার্টিক্যাল গ্রুপ আছে। আর হচ্ছে হরাইজন্টাল গ্রুপ কোনটা, যেখানে সবাই সেম ইকুয়াল স্ট্যাটাসে আছে। বোঝা গেছে? এইটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল। হরাইজন মানে হচ্ছে যেটা শুয়ে শুয়ে লম্বা ভাবে যাচ্ছে, আর হচ্ছে ভার্টিক্যাল মানে যেটা লম্বা ভাবে যাচ্ছে। ওই যেটা আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউডেও পড়ে থাকি, এইটা হচ্ছে ল্যাটিটিউড, এটা হচ্ছে লঙ্গিটিউড।
এরপর আসে প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ, যেটা কে বলে রেখেছিল, প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ কুলে বলে রেখেছিল, বাট সেটা ওখানে ডিটেলে ছিল না, নিচে রয়েছে। প্রাইমারি গ্রুপে কি বলছে, প্রাইমারি গ্রুপ অ্যাকর্ডিং টু কুলে ইজ দ্য নিউক্লিয়াস অফ এনি সোশ্যাল অর্গানাইজেশন। নিউক্লিয়াস একদম কেন্দ্রবিন্দু। তো প্রাইমারি গ্রুপ ইজ নাথিং বাট আ কেন্দ্রবিন্দু অফ এনি সোশ্যাল গ্রুপ। যে কোনো সামাজিক গ্রুপের কেন্দ্রবিন্দু হচ্ছে কি এই যে নিউক্লিয়াস। জাস্ট এ সেকেন্ড। অফ এনি সোশ্যাল অর্গানাইজেশনস, একটা সামাজিক প্রতিষ্ঠানের নিউক্লিয়াস, বা যেটাকে নিউক্লিয়াস কোনটা, যেটা হচ্ছে মেন পয়েন্ট, যেখান থেকে স্টার্ট হচ্ছে যে কোনো জিনিস, এই যে প্রথম বিন্দুটা, দ্যাট ইজ হচ্ছে নিউক্লিয়াস। ইট ইজ আ গ্রুপ ইন হুইচ আ স্মল নাম্বার অফ পার্সনস কাম ইনটু ডিরেক্ট কন্ট্যাক্ট উইথ ওয়ান অ্যানাদার। There is a mutual face-to-face relationship between the members. বলছে কি, it is a group in which small number of persons, small অল্প সংখ্যক মানুষ come in direct contact, একে অপরের সাথে direct contact এ আসে with one another. There is a mutual face-to-face relationship between members. Face-to-face একে অপরের সাথে দেখা হয়, face-to-face relationship. প্রাইমারি গ্রুপ কোনগুলোকে বলা হয়, যেমন ধরো এক্সাম্পলে স্কুল, face-to-face দেখা হচ্ছে, কলেজ face-to-face দেখা হচ্ছে, আর কোথায় ফ্যামিলি face-to-face দেখা হচ্ছে, রাইট? গভর্নমেন্ট, সরকারও অবশ্যই একটা ইনস্টিটিউশনস বা গ্রুপ, যেখানেই থাকো না, যেখানে অফলাইনে দেখা হয়। ধরো তোমরাই যদি আজকে অফলাইনে আমার কাছে বাড়িতে পড়তে আসতে, তোমাদের সাথে সবার স্টুডেন্টের অফলাইনে ফেস টু ফেস দেখা হতো। সো দ্যাট ক্যান বি আ প্রাইমারি গ্রুপ, যেখানে একটা নির্দিষ্ট গ্রুপে সবার কি হচ্ছে, একটা স্মল নাম্বার অফ পার্সন একত্রিত হচ্ছে, ডিরেক্ট কন্ট্যাক্টে থাকছে একে অপরের সাথে, এবং এদের মিউচুয়াল ফেস টু ফেস দেখা হচ্ছে, মিউচুয়াল তাদের মধ্যে সম্পর্ক রয়েছে, ঠিক আছে? সো সেটাকে বলা হয়ে থাকে প্রাইমারি গ্রুপ। এরপর আসছে কি সেকেন্ডারি গ্রুপ। সেকেন্ডারি গ্রুপ কোনটা, যেটা ইন দ্য প্রেজেন্ট ডে মডার্ন সোশ্যাল অর্গানাইজেশনস রোল অফ সেকেন্ডারি গ্রুপ ইন ইনফ্লুয়েন্সিং হিউম্যান পার্সোনালিটি ইজ নোটওয়ার্দি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, প্রেজেন্ট ডে মডার্ন সোশ্যাল অর্গানাইজেশনস। কেন, এই যে যেটা তোমাদের এখন বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি কি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইনস্টাগ্রাম গ্রুপ, তারপর কি টিন্ডার গ্রুপ, টুইটার গ্রুপ, দুনিয়ার এই সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপ, এগুলো সব সেকেন্ডারি গ্রুপে আসে, ঠিক আছে? কেন, বিকজ এগুলো মানুষের পার্সোনালিটিকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে, রাইট? আজকে তোমরা যে ধরনের কন্টেন্ট অ্যাবজর্ভ করছো, যেগুলো দেখছো, যেগুলো শিখছো, সেগুলো তোমাদের ব্যবহারে ফুটে উঠছে। সো এইটা কি করে থাকে, অ্যাকচুয়ালি ডিরেক্টলি ফেস টু ফেস দেখা না করেও আমাদের ভাবনা, চিন্তা, কথাবার্তায় অনেকভাবে প্রভাব ফেলতে পারে। যেমন কি বলছে দেখো এখানে, হিউম্যান ইন্টার রিলেশনশিপ বিকাম মোর অ্যান্ড মোর সুপারফিশিয়াল অ্যান্ড দ্য হিউম্যান কন্ট্যাক্ট লিটারালি আন্ডারমাইন কম্পেয়ার টু আ প্রাইমারি গ্রুপ। এইখানে কি হয়ে থাকে, এইখানে এই যে মানুষের সাথে দেখা হওয়ার যে বিষয়টা না, সেটা আন্ডারমাইন্ড হয়ে থাকে কম্পেয়ার টু প্রাইমারি গ্রুপ। মানে প্রাইমারি গ্রুপের যতটা মানুষের ইন্টারাকশনকে, ফেস টু ফেস ইন্টারাকশনকে প্রায়োরিটি দেওয়া হয়, ততটা পরিমাণে সেকেন্ডারি গ্রুপে প্রায়োরিটি দেওয়া হয় না। বোঝা গেছে? হিউম্যান ইন্টারাকশনস আর লিমিটেড ইন দ্য স্কোপ অ্যাট আ মেজরিটি অফ এক্সটেন্ট calculated in terms of self-interest, which is very very important. Human interaction, মানুষের সাথে মানুষ দেখা হচ্ছে কিসের জন্য, স্কোপ অ্যান্ড আ মেজরিটি অফ এক্সটেন্ট, কিসের, সেলফ ইন্টারেস্টে। দেখো ভালো করে একটা জিনিস বুঝতে হবে, এই যে সামাজিক মাধ্যমে মানুষ এখন যতই একসাথে থাকুক না কেন, সবার আগে তারা কি ভাবে, স্বার্থ, নিজের স্বার্থ, রাইট? নিজের স্বার্থ ছাড়া কেউ কোনো একটা পাও এগোয় না। সো দ্যাট ইজ হচ্ছে কি সেলফ ইন্টারেস্ট। Any member's influence over others' personality is indirect. The relations are not face-to-face and not characterized by any impersonality and intimacy compared to that of primary group. দেখো ফ্যামিলির মধ্যে কি হয়, স্কুলে কি হয়, কলেজে কি হয়, আমাদের একে অপরের সাথে খুব সুন্দর দেখা হয়, সম্পর্কটা খুব ভালো হয়, ইন্টিমেট সম্পর্ক থাকে, রাইট? আমাদের মধ্যে কি থাকে, এই যে ইন্টিমেসি মানে ভালোবাসার সম্পর্ক। এবং বাট যেটা সেকেন্ডারি গ্রুপগুলোর ক্ষেত্রে দেখা যায় না। সেকেন্ডারি গ্রুপগুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, এই যে ইনডিরেক্ট থাকে এদের সাথে এই পার্সোনালিটি। যেমন ধরো একটা ইনডিরেক্ট, কেমন ধরো একটা ছোট এক্সাম্পল বলি, তোমরা যাদেরকে ইউটিউবে ফলো করো, যে ইউটিউবারদের ভিডিও তোমরা দেখো ইউটিউবে, তাদের করা কাজগুলো তোমাদের লাইফে একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট ফেলে, ডেফিনেটলি ফেলতে বাধ্য। তোমরা যে ধরনের কন্টেন্ট অ্যাবজর্ভ করবে ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে, বা যে ধরনের গ্রুপের সাথে যুক্ত থাকবে, সেই ধরনের জিনিস তোমাদের ব্যবহারের ওপরে ইম্প্যাক্ট ফেলবে। এইবার এই যে সম্পর্কটা হয়, এই সম্পর্কটা কি ফেস টু ফেস হয় না, এই সম্পর্কটা রিলেশনস আর নট ফেস টু ফেস। এইটা ইম্পার্সোনালিটি, কি বলছে, ক্যারেক্টারাইজড বাই এনি ইম্পার্সোনালিটি অ্যান্ড ইন্টিমেসি কম্পেয়ার টু দ্যাট অফ প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপে যতটা পার্সোনালিটি এবং ইন্টিমেসি থাকে সেই পরিমাণ থাকে না এখানে ইম্পার্সোনালিটি অনেক বেশি থাকে, মানে ব্যক্তিগত সম্পর্ক এবং ভালোবাসার সম্পর্ক, ক্লোজ সম্পর্ক কম থাকে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গ্রুপগুলো তৈরি হয়ে থাকে বা দূরের সম্পর্কের মাধ্যমে যে গ্রুপগুলো তৈরি হয়ে থাকে, যাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বা এই যে তোমাদের ইউপিএসসি ব্যাচের কথা বলছি, এই যে আমি যত ব্যাচ পড়াচ্ছি, ব্যাচে যে যত স্টুডেন্ট থাকছে সেই স্টুডেন্টদের মধ্যে যে সম্পর্কগুলো, এগুলো সব সেকেন্ডারি গ্রুপের আন্ডারে আসে। এগুলো সব সেকেন্ডারি। কেন? আলটিমেটলি যতই তোমাদের কমন গোল থাকুক না কেন, দেখো একটা জিনিস ভালো করে বুঝতে হবে, তোমাদের এখানে কমন উদ্দেশ্য কি? ইউপিএসসি ক্র্যাক করা, রাইট? তোমাদের কমন উদ্দেশ্য ইউপিএসসি ক্র্যাক করা, তোমাদের কমন উদ্দেশ্য অ্যানথ্রোপোলজিতে নাম্বার ভালো পাওয়া। বাট তোমরা কি প্রত্যেকে নিজের স্বার্থ নিয়ে ভাবছো না? তোমরা কি কেউ চাইছো যে তুমি কি এটা বলবে যে ঠাকুর আমি পাস ফেল করে যাই, অন্য একজন পাস করে যাক? কখনো বলি না। আমরা সবসময় প্রে করি কিসের জন্য? নিজের জন্য। ঠিক আছে, নিজের জন্য, যে আমরা যেন, আমি যেন ভালো নাম্বার পাই, আমি যেন ভালোভাবে পাস করে যাই। আমরা কিন্তু তখন নিজেদের স্বার্থ নিয়ে তখন বেশি ভাবি। কম্পিটিটিভ এক্সামের অ্যাসপিরেন্টরা এটাই হবে, খুব স্বাভাবিক, বিকজ তোমরা কম্পিটিশনে নেমেছো, তোমার এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা। সো তোমার এখানে প্রত্যেকে কম্পিটিটর, তো তখন তুমি সেলফ ইন্টারেস্ট নিয়েই ভাববে, নিজের কথাই ভাববে। সো বা এই যে ধরো যদি কখন আমরা সোশ্যাল মিডিয়া গ্রুপেও যদি কোনো থাকি, কোনো গ্রুপের সাথে যুক্ত থাকি, পার্টিকুলারলি দেখবে অনেকে ফেসবুক গ্রুপে যুক্ত থাকে। ফেসবুকে যে গ্রুপ থাকে সেখানে যে যার প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, সেগুলো জিজ্ঞেস করে যে অমুকের একটা টিচার দরকার বারাসাতের মধ্যে। আমার মেজদিকে যেমন দেখেছি, মেজদি ফেসবুক করে, তো মেজদি ফেসবুকে দেখেছি অনেকে দেখি পোস্ট দেয় বারাসাতের মধ্যে অমুক সাবজেক্টের একটা টিচার দরকার, মধ্যমগ্রামের মধ্যে একটা ড্রয়িং টিচার দরকার। মানে কি নিজের স্বার্থ, সেলফ ইন্টারেস্টের জন্যই ওই গ্রুপে যুক্ত হয়েছে, কারোর উপকারে আসার জন্য নয়। বোঝা গেছে? এবং এদের যে সম্পর্কটা, পার্সোনালিটিটা কি হচ্ছে? ইনডিরেক্ট সম্পর্ক। এদের মধ্যে কোনো ইন্টিমেসি আছে না, কোনো পার্সোনালিটি ডেভেলপমেন্টের কোনো ব্যাপার আছে না। তো যদি বা থাকে সেটাও ইনডিরেক্টলি তাদের উপর ইম্প্যাক্ট ফেলছে। বোঝা গেছে? সো সেকেন্ডারি গ্রুপগুলো এই প্যাটার্নের হয়ে থাকে। ক্লিয়ার? কোনো ডাউট? পরের টপিকে আসছি, রেফারেন্স গ্রুপে। রেফারেন্স গ্রুপ অবধি পড়িয়ে নি, তারপর যদি কোনো ডাউট থাকে বলো। রেফারেন্স গ্রুপ কোনটা? যেটা কিনা কে বলছে? হেইম্যান। হেইম্যান একজন অ্যানথ্রোপোলজিস্ট, যিনি বলছেন কি, এবং পরে ওটাকে ইলাবোরেট করছে, এই যে রেফারেন্স টার্মটা, এই টার্মটা হেইম্যান বলেছে। পরে এটাকে ডিটেলে আলোচনা করছে কে? মার্টন, টার্নার অ্যান্ড শেরিফ। এনারা তিনজন মিলে এটাকে আরো বেশি আলোচনা করছে। সাম অর অল অফ দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ অ্যাসপায়ার টু মেম্বারশিপ ইন দ্য সেকেন্ড গ্রুপ মিনস দ্য রেফারেন্স গ্রুপ, দ্যাট ইজ দি জনসন। এটা কে বলছে? জনসন বলছে। ভালো করে বোঝো, সাম অর অল অফ দ্য মেম্বার অফ দ্য গ্রুপ অ্যাসপায়ার টু মেম্বারশিপ। সাম মানে কেউ কেউ, অথবা সবাই, অফ সেই গ্রুপের মেম্বার যারা রয়েছে, অ্যাসপায়ার টু মেম্বারশিপ, প্রত্যেকেই মেম্বারশিপ পেতে চাইছে, প্রত্যেকেই ওই গ্রুপের মেম্বার হতে চাইছে। ইন দ্য সেকেন্ড গ্রুপ মিন দ্য রেফারেন্স গ্রুপ। এক সেকেন্ড, হ্যাঁ জাস্ট এ সেকেন্ড, দাঁড়াও, লাইনটা একটু ক্লিয়ার হলো না। ইন দ্য সেকেন্ড গ্রুপ, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এই অবধি একটা লাইন বলছে সব, কেউ কেউ বা সবাই ওই গ্রুপের মেম্বার হতে চাইছে, সেকেন্ড গ্রুপটার, যে গ্রুপটা কিনা রেফারেন্স গ্রুপ। কে বলছে এটা? জনসন বলছে। এইবার একটা ছোট এক্সাম্পল বলি, তাহলে ভালো বুঝতে পারবে। যেমন ধরো আমার আগের ব্যাচের কথা আমি বলছি, যারা আমার কাছে আগে জিএস ব্যাচে পড়তো, আগে কেন এখনো আছে, যেমন ধরো তোমাদের একটা ডেলি টার্গেট ট্র্যাকিং গ্রুপ আছে, রাইট? ওটা তোমাদের কাইন্ড অফ আ রেফারেন্স গ্রুপ। ঠিক আছে, ডেলি টার্গেট ট্র্যাকিং যে গ্রুপটা রয়েছে, ধরো আমি ওটাতে তোমাদের সবাইকেই যুক্ত হওয়ার সুযোগ দিয়েছি, আমি বলেছি যে সবাই চাইলে জয়েন করতে পারো। বাট ধরো যদি এরকম হতো বিষয়টা, আমি বলতাম যে তোমাদের মান্থলি মক টেস্ট নেওয়া হবে, সেই মক টেস্টে যারা 50%-এর উপরে মার্কস পাবে তাদেরকে একটা গ্রুপে অ্যাড অন করা হবে, সেই রেফারেন্স গ্রুপে অ্যাড করা হবে, যে গ্রুপে তোমাদেরকে কিছু এক্সট্রা জিনিস দেওয়া হবে। তখন স্বাভাবিকভাবে কি হতো, তোমরা আরো বেটার করে পড়াশোনা করতে, এবং তোমরা ভাবতে যে না, আমাকে ওই গ্রুপে যদি যুক্ত হতে হয় অনেক বেশি জিনিস পাবো, তাহলে আমি সেই গ্রুপটায় যুক্ত হবো। তার মানে কি, তুমি ওই পার্টিকুলার একটা সেকেন্ড গ্রুপ, ওই গ্রুপের মধ্যেও একটা গ্রুপ আছে, মানে এই গ্রুপ, ধরো এই একটা গ্রুপ এ, এই গ্রুপ এর থেকে একটা সাব গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে ছোট হাতের এ। এই তোমাকে বড় হাতের এ থেকে ছোট হাতের এর মেম্বারও যদি হতে হয়, তাহলে তোমাকে তার জন্য কিছু খাটতে হবে, রাইট? তো তার জন্য সমস্ত মেম্বার বা কেউ কেউ সবাই হয়তো রেফারেন্স গ্রুপের মেম্বার হতে চাইবে। রেফারেন্স গ্রুপ ইজ নাথিং বাট আ কোনো কিছু রেফারেন্স। যেমন বইয়ের ক্ষেত্রে আমরা দেখি স্ট্যান্ডার্ড বই হয়, লক্ষ্মীকান্ত ইজ আ স্ট্যান্ডার্ড বুক, লক্ষ্মীকান্ত কোয়ালিটি। রেফারেন্স বুক কোনটা? যেটাকে তুমি রেফার করতে পারো অ্যাজ আ এক্সট্রা হিসাবে, ডিডি বাসু, রাইট? ডিডি বাসু, দিস ইজ আ রেফারেন্স বুক। এনসিআরটি, ইকোনমি, জিওগ্রাফির ক্ষেত্রে যখন ধরো আমরা জিওগ্রাফির বই পড়ি, তখন আমরা এনসিআরটি পড়ি ফার্স্ট, এনসিআরটি আমাদের স্ট্যান্ডার্ড। তারপর যদি রেফারেন্স বই হিসেবে কিছু পড়তে চাও, তাহলে জিসি লিয়ং পড়তে পারো। সো দিজ আর কল রেফারেন্স, মানে একটার সাথে আরেকটা সাপ্লিমেন্ট করে, যেটা দ্যাট ইজ কল রেফারেন্স। ঠিক আছে, মানে এটাও করো, তার সাথে আরেকটু কিছু করো। সো গ্রুপ এর মেম্বার তো তুমি রয়েছো, বাট তার মধ্যে গ্রুপ এর মধ্যেও আর একটা ছোট হাতের এর গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে সবাই আসতে চাইবে বা কেউ কেউ আসতে চাইবে, যেখানে আসলে তারা সেই গ্রুপের মেম্বার হতে পারে, হয়তো এক্সট্রা কিছু স্পেশাল বেনিফিট পাবে সেই জন্য। ঠিক আছে, সো এইটাকে বলা হয়ে থাকে রেফারেন্স গ্রুপ। এক সেকেন্ড একটু ওয়েট করো তো। আচ্ছা, তারপরে
এই অবধি কোনো ডাউট আছে? থাকলে বলবে, হ্যাঁ, কোনো প্রশ্ন যদি থাকে বলবে। দি একবার শুধু ইন গ্রুপস আর আউট গ্রুপসটা বলে দাও এক্সাম্পল। ও ইন গ্রুপস, সামনারের লেখা। ও এটা এটা বাদ দিয়ে গেছি না, এটা খেয়াল করিনি, তাহলে এটা পড়াইনি মনে হয়। হ্যাঁ, সামনের লেখা ইন গ্রুপস অ্যান্ড আউট গ্রুপস। ইন গ্রুপস কথাটার মানে হচ্ছে ভেতরকার গ্রুপ, আউট গ্রুপ মানে হচ্ছে বাইরেকার গ্রুপ। যেমন ধরো ইন গ্রুপের একটা এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি ইজ এ ইন গ্রুপ। আউট গ্রুপ কোনটা? এই যে তোমাদের বাইরের সম্পর্কে যাদের তাদের, তোমাদের এই গ্রুপটাকে আমরা আউট গ্রুপ ধরতে পারি। এদের তোমাদের সাথে কোনো ভেতরকার কারোর কোনো সম্পর্ক নেই, তোমরা জাস্ট বাইরের কাজের একটা নির্দিষ্ট পারপাজের জন্য তোমরা একত্রিত হয়েছো। দিজ আর কল আউট গ্রুপ। যেমন সোশ্যাল মিডিয়া গ্রুপ, যে কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপকে আমরা কি করতে পারি, অ্যাজ আ আউট গ্রুপ হিসেবে ধরতে পারি। এদের সাথে কারোর ব্যক্তিগত ইন গ্রুপের সম্পর্ক থাকে না, ঠিক আছে। এদের আর ইন গ্রুপ কোনগুলো, যেগুলো হচ্ছে যেমন ধরো ফ্যামিলির মধ্যে হতে পারে, কিনশিপের মধ্যে হতে পারে, বিবাহের মাধ্যমে হতে পারে, স্কুলের মাধ্যমে হতে পারে, যেগুলোতে অনেক বেশি আমাদের আত্মিক সম্পর্ক থাকবে। দেখবে একটা খেয়াল করে, স্কুলের বাচ্চাদের মধ্যে যে সম্পর্কটা থাকে বাচ্চা টু বাচ্চার মধ্যে, সেই সম্পর্কটা কিন্তু কলেজে থাকে না, সেটা হায়ার স্টাডিজে থাকে না। সো দ্যাট ইজ হচ্ছে প্রাইমারি লেভেলে, বেসিক লেভেলে, প্রাইমারি লেভেলে যে গ্রুপগুলো হয় সেগুলোকে ইন গ্রুপ বলা হয়ে থাকে, যেগুলো ভেতরকার সম্পর্কের মাধ্যমে হচ্ছে। আর আউট গ্রুপ কোনগুলো, যেগুলো বাইরের, মানে আমাদের বাইরের যেগুলো রয়েছে, ফ্যামিলির বাইরে হতে পারে, কিনশিপের বাইরে হতে পারে, তার বাইরে যে গ্রুপগুলো তৈরি হচ্ছে, জেনারেলি সমস্ত সোশ্যাল মিডিয়া গ্রুপ, এই তোমাদের ইউপিএসসি অ্যাসপিরেন্টদের গ্রুপ, আমাদের যে কোনো ডিভোটিদের গ্রুপ, দিস অল আর কাম আন্ডার দ্য আউট গ্রুপ। এগুলো সব আউট গ্রুপের আন্ডারে পড়বে। বোঝা গেছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, পরের টপিকে আসি। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। স্ট্র্যাটিফিকেশন, এই যে এইটাকেই স্ট্র্যাটিফিকেশন বলে। দিজ আর কল স্ট্র্যাটিফাইড, মানে লেয়ার। স্ট্র্যাটিফিকেশনের ইংলিশ মানে হচ্ছে লেয়ার, লেয়ারে বিন্যস্ত করা। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সমাজ কি হয়েছে অনেকগুলো স্ট্র্যাটাতে, অনেকগুলো লেয়ারে বিভক্ত হয়ে রয়েছে। Society vary in extent to which social group and individuals have unequal access to advantage in terms of economic resources, power and prestige. বলছে কি, দেখো ভালো করে বোঝো, সমাজ কি করে, ভ্যারি করে। ভ্যারি মানে ডিফারেন্স, মানে আলাদা, এক একজনের ক্ষেত্রে এক একটা আলাদা। এক্সটেন্ট ইন হুইচ সোশ্যাল গ্রুপ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হ্যাভ আনইকুয়াল অ্যাক্সেস, সবার কাছে সমান জিনিস থাকে না, ইকুয়ালিটি থাকে না, সবার কাছে এক জিনিস থাকবে না। তাহলে নরেন্দ্র মোদী হতো না, আম্বানি হতো না, আবার যে ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, সবজি বিক্রি করছে, সে ওটা করতো না। সবাই প্রাইম মিনিস্টার হতে পারতো, সবাই বড় বিজনেসম্যান হতে পারতো। সো দ্যাট মিনস কি, আমাদের সমাজে এই যে সোশ্যাল গ্রুপ, দ্যাট কি করছে, প্রত্যেকটা লেয়ারে বা বিভক্ত করছে, ভাগে বিন্যস্ত করছে। to advantage in terms of economic resources, power and prestige। কি করছে, এটা কিসের উপর বেস করে ভাগ হচ্ছে? ইকোনমিক রিসোর্স, পাওয়ার এবং প্রেস্টিজ। ইকোনমিক রিসোর্স কার কাছে বেশি আছে? আম্বানির কাছে আছে। পাওয়ার কার কাছে বেশি আছে? নরেন্দ্র মোদীর কাছে বেশি আছে। প্রেস্টিজ কার কাছে বেশি আছে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে বেশি রয়েছে। সো দ্যাট মিনস কি, তার মানে হচ্ছে এক একজনের কাছে এক একটা জিনিস বেশি রয়েছে। বোঝা গেছে? সো এক একজনের কাছে এক একটা জিনিস বেশি থাকার কারণে সমাজে এক একজন এক একটা স্টেটাস হোল্ড করে বা এক একটা লেয়ার হোল্ড করে। দিজ আর কল দি লেয়ার। এই যে চৌকো বক্সটা, এই যে আমাদের তিন কোনা যে ছবিটা আমরা বৈদিক পিরিয়ডেও এঁকেছি, দিস ইজ কল্ড দিস অল আর লেয়ার। এইবার এই লেয়ারটা যে শুধুমাত্র কোনো কাস্টের বেসিসে হয় সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন না, এই লেয়ারটা ইকোনমিক কারণে হতে পারে, এই যে অর্থের কারণে হতে পারে, ক্ষমতার কারণে হতে পারে, প্রেস্টিজের কারণে হতে পারে, ডিফারেন্ট কারণ হতে পারে। ধরো আজকে একটা ছোট একটা এক্সাম্পল বলি, যেমন প্রেমানন্দ মহারাজ, হি ইজ আ ভেরি ফেমাস পার্সোনালিটি, রাইট? তার দেশে প্রেস্টিজ আছে, বাট তার কি বিরাট কিছু পয়সা আছে? তার বিরাট কিছু ক্ষমতা আছে? না। পাওয়ার যদি সেই অর্থে পলিটিক্যাল পাওয়ারের কথা বলি, নেই। তার আধ্যাত্মিক পাওয়ার মারাত্মক, সবার থেকে বেশি। বাট আমি প্রেস্টিজের কথা যদি বলি, গোটা দেশের ভারতবাসীরা সবাই তাকে রেসপেক্ট করে। সো প্রেস্টিজ ইজ ডিফারেন্ট, পাওয়ার ইজ ডিফারেন্ট অ্যান্ড ইকোনমিক রিসোর্স ইজ ডিফারেন্ট। এবং এই অনুসারে ডিফারেন্ট ক্যাটাগরিতে মানুষ ডিফারেন্ট লেয়ারে পড়ে। এই লেয়ারগুলোকেই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বলা হয়। দাস এক্সিস্ট দ্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এইখান থেকেই সামাজিক স্ট্র্যাটিফিকেশনের কথা আসে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন রেফার্স টু দ্য ডিভিশন অফ সোসাইটি, নাম্বার অফ স্ট্র্যাটা অর হায়ারার্কি অল লেয়ার্স ইন অ্যারেঞ্জড গ্রুপস। ডিভিশন অফ সোসাইটি, সমাজকে কি করছি, ভাগ করছি, ইন নাম্বার অফ স্ট্র্যাটা অর হায়ারার্কি। নাম্বার অফ স্ট্র্যাটা বা হায়ারার্কি। হায়ারার্কি মানেই হচ্ছে এটা, এই যে ভার্টিক্যাল, একজনের ওপর একজন, এইভাবে কেউ ওপরে কেউ নিচে, এইটাকে বলা হয়ে থাকে হায়ারার্কি বা স্ট্র্যাটা। অল লেয়ার, এগুলো হচ্ছে কি এক একটা লেয়ার। ইন অ্যারেঞ্জড গ্রুপ, কোনো একটা পার্টিকুলার গ্রুপে যখন হায়ারার্কি থাকে, যেমন ধরো একটা ছোট এক্সাম্পল বলি, টিএমসি পার্টি, বিজেপি পার্টি, বা হচ্ছে আর কি পার্টি আছে, কংগ্রেস পার্টি আছে, আর হচ্ছে সিপিএম পার্টি আছে, এরকম বেশ কিছু 4-5টা আমরা পার্টি নিলাম। এইবার ধরো এই পার্টির মধ্যে নরেন্দ্র মোদী নিজে বিজেপি করে, রাইট?
আচ্ছা, নরেন্দ্র মোদী নিজে পার্টিকুলার একটা লোকসভা সিট থেকে জিতেছে, মমতা ব্যানার্জি পার্টিকুলার একটা বিধানসভা সিট থেকে জিতেছে, এইবার ওই বিধানসভা সিট থেকে অন্য আরেকজনও জিতেছে। বাট মমতা ব্যানার্জি আর সেই লোকটি কি সেম হবে? একজন নর্মাল এমএলএ আর মমতা ব্যানার্জি কি এক না? একজন মোদী নরেন্দ্র মোদী এবং আরেকজন নর্মাল এমপি কি এক না? কিন্তু দেখো দুজনেই কিন্তু একটা এমপি সিট জিতেছে। তার মানেটা কি একই জায়গাতে একই গ্রুপের মধ্যে থেকে স্ট্র্যাটা বা হায়ারার্কি থাকতে পারে। পার্টি থেকে বোঝালাম এই কারণে, বুঝতে তোমাদের সুবিধা হবে, বিকজ পার্টির মধ্যে প্রচুর হায়ারার্কি আমরা দেখতে পাই। একই পার্টি করছে, কেউ একদম, দাঁড়াও মুছে দিয়ে এই জায়গাটা একটুখানি লিখতে সুবিধা হবে। সেম পার্টি করে, দেখো সেম পার্টি করে কেউ প্রাইম মিনিস্টার হচ্ছে, আচ্ছা কেউ কাউন্সিল অফ মিনিস্টার হচ্ছে, কেউ ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে, আচ্ছা কেউ তারপরে আর কি কি হতে পারে, কেউ নর্মাল এমপি হচ্ছে, আচ্ছা আর কেউ সিম্পল পার্টি মেম্বার হয়ে থাকছে, কেউ চেয়ারম্যান হয়ে থাকছে। এক একজন, এইটা পার্টি দিয়ে বোঝালাম এই কারণে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো একই পার্টিতে, একই বিজেপি পার্টি করে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, অমিত শাহ কাউন্সিল অফ মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে পড়ছে। প্রাইম মিনিস্টার একজন হয়, ক্যাবিনেট মিনিস্টার মোটামুটি 15 থেকে 20 জন হয়, কাউন্সিল অফ মিনিস্টার প্রায় 70 জন হয়, নর্মাল এমপি প্রায় 550 আর ওদিকে হচ্ছে 250, যোগ করলে কত হয়? 800, তাই তো? 550 আর 250 মনে হয় যোগ করলে 800ই হয়। ঠিক আছে, পার্টি মেম্বার কতজন থাকছে? প্রায় লক্ষাধিক, বা হ্যাঁ 1 লাখের ওপরে তো হবে। ভারতবর্ষে যা ইয়ে রয়েছে, মানে যা কি বলে ওটাকে, জনসংখ্যা আছে 142 কোটি দেশে, লক্ষাধিক তো অবশ্যই পার্টি মেম্বার হবে। তার মধ্যে হাতে গোনা আরো 10-15 জন হয়তো চেয়ারম্যান হয়, বা ধরো 100 জনই ধরলাম, 100 জন হয়তো চেয়ারম্যান হয়। একই পার্টি করে এক একজন এক একটা লেয়ারে রয়েছে। সো দ্যাট ইজ কল দি স্ট্র্যাটা বা হায়ারার্কিতে থাকা একটা অ্যারেঞ্জ গ্রুপের মধ্যে। অ্যারেঞ্জ গ্রুপ বলতে বোঝানো হচ্ছে কি, যে এখন একটা নির্দিষ্ট গ্রুপ আছে, যেমন একটা পার্টির একটা নির্দিষ্ট গ্রুপ আছে, বোঝা গেছে? ওই জন্য বোঝালাম। বাট তোমাদের যে গ্রুপটা, এখানে কোনো লেয়ার নেই, এখানে কোনো স্ট্র্যাটা নেই। হ্যাঁ, যদি এরকম হতো আমি তোমাদের ব্যাচে কাউকে মনিটর বানাতাম, যেটা স্কুলে হতো, মনে আছে? স্কুলে একই ক্লাসে পড়ি, বাট একজনের কিছু স্পেশাল, মানে টিচার তাকে খুব ভালোবাসে, টিচার তাকে দিয়ে পড়া ধরায়, তাকে তার বইটা সবসময় নেয়, তাকে মনিটর বানায়। তো ওইখানে স্কুলের বিষয়টাতে বা কলেজের বিষয়টাতে কখনো কখনো হয়তো স্ট্র্যাটা বা লেয়ার আমরা দেখতে পাই, ঠিক আছে? বাট এই পার্টির ক্ষেত্রে বুঝতে গেলে সব থেকে ইজিলি আমরা এটা বুঝতে পারি। এইবার আসবো হচ্ছে কমন ফিচার। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের কিছু বৈশিষ্ট্য আছে। কি বলছে দেখো, র্যাঙ্কিং অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ ইন দ্য হায়ারার্কি অফ স্টেটাস, মানে কি র্যাঙ্কিং অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড গ্রুপ ইন আ হায়ারার্কি অফ স্টেটাস, মানে প্রত্যেকের একটা নির্দিষ্ট র্যাঙ্ক আছে। সব থেকে বেস্ট উপায় হচ্ছে বোঝার, লক্ষ্মীকান্তের লাস্টে একটা র্যাঙ্কিং এর একটা জায়গা দিয়েছে, যেখানে প্রেসিডেন্ট হচ্ছে 1 নম্বরে। জানো আশা করি, যারা জানো না ওয়েট করো, সেপ্টেম্বর থেকে আমাদের পলিটিক ক্লাস স্টার্ট হবে, তখনই তোমরা এমনি পেরে যাবে, এগুলো তোমাদের জিএস ব্যাচেই হবে। প্রেসিডেন্ট হচ্ছে সবার আগে, ভাইস প্রেসিডেন্ট হচ্ছে সেকেন্ডে, প্রাইম মিনিস্টার থার্ডে, এইভাবে করে পরপর করে আসতে থাকে, এক একজনকে র্যাঙ্কিং দেওয়া হয়। সো গোটা ভারতবর্ষের পলিটিক্যাল সিস্টেম, সোশ্যাল সিস্টেম, সমস্ত মাধ্যমে এই একটা র্যাঙ্কিং দেওয়া হয়, যে কে র্যাঙ্ক 1-এ আছে, 2-তে আছে, 3-তে আছে। ইভেন ইউপিএসসিতেও যখন আমরা পাস করছি, কেউ র্যাঙ্ক 1 পাচ্ছি, কেউ 2 পাচ্ছি। স্কুলেও আমরা র্যাঙ্কিং সিস্টেম দেখেছি, কারোর রোল নাম্বার 1 হতো, কারোর 2 হতো, কারোর 5 হতো, 10 হতো। সো র্যাঙ্কিং একটা গ্রুপের মধ্যে থাকবেই, সবাই অ্যাট এ টাইম সেম জায়গায় থাকতে পারে না। হ্যাঁ পারে, কোথায় পারে? ইনডিরেক্ট গ্রুপে পারে, সাব গ্রুপে পারে, রেফারেন্স গ্রুপে পারে, এই তোমাদের মতো এই যে ব্যাচগুলো আছে ওখানে পারে, সোশ্যাল মিডিয়ার গ্রুপে পারে। এই সমস্ত জায়গাতে কোনো র্যাঙ্কিং এর দরকার হয় না। বাট হ্যাঁ, যদি ধরো এরকম হয়, আমি তোমাদের এক্সাম নিচ্ছি, তারপর আমি বললাম যে যারা ভালো মার্কস পাবে তাদেরকে একটা রোল নাম্বার দেওয়া হবে, সেই রোল নাম্বার অনুসারে তাদেরকে মানে একটা প্রায়োরিটি দেওয়া হবে। সো দ্যাট ইজ হচ্ছে কি, তখন সেখানে আমি বললাম যে র্যাঙ্কিং এসে গেল। তো সে জেনারেলি আমার এখানে আমি সেগুলো করি না, সবাই সেম লেভেলেই থাকো, বাট স্টিল যদি আমি করি তাহলে তোমাদের গ্রুপেও র্যাঙ্কিং হয়ে যেতে পারে। সো একটা ইন্ডিভিজুয়াল বা গ্রুপের মধ্যে হায়ারার্কিতে যে কার স্টেটাস কোথায়, সেই হায়ারার্কিতে যখন তাদেরকে র্যাঙ্কিং প্রোভাইড করা হবে, তখন সেটাকে বলা হয়ে থাকে। যেমন ইন্ডিয়াতে বলছে কি, দেখো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আনটাচেবলস, এইগুলোকে অর্ডার অনুসারে সাজানো হয়েছে। ব্রাহ্মণরা হাইয়েস্ট স্টেটাসে এবং আনটাচেবলসরা লোয়েস্ট, যেটা আমরা এই যে এই ইয়েটাতে, ত্রিভুজটাতে আমরা করেছি, রাইট? তো এটা আমরা পড়া আছে। এরপর আসে সোশ্যাল ইনইকুয়ালিটি আর ইনস্টিটিউশনালাইজড অ্যান্ড লিজিটিমাইজড, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোশ্যাল ইনইকুয়ালিটি, দেখো অ্যাকচুয়ালি এখানে আমি দিয়েছি কিনা একবার দেখে নিই। কি বেশ যেন, ইগালিটারিয়ান সোসাইটি এটাই নেই, ঠিক আছে পরে পড়বো আমরা। ইগালিটারিয়ান সোসাইটি আছে পরে, আমার নোটেই আছে, বাট কোথাও অন্য কোথাও আছে। একটা কনসেপ্ট আছে, আগে একটু কনসেপ্টটা বুঝিয়ে নিই, তারপরে আমি আসছি। 2 ধরনের সোসাইটি হয়, চলো ড্র করা যাক, একটু জুম ইন করে দিই। 2 ধরনের সোসাইটি হয়। একটা হয় হচ্ছে স্ট্র্যাটিফাইড, দিস ইজ কল্ড স্ট্র্যাটিফাইড সোসাইটি, যেখানে ভার্টিক্যাল হয়,
কি হচ্ছে, ভার্টিক্যাল হচ্ছে। আর একটা হয় হরিজন্টাল সোসাইটি, হরিজন্টাল, বা যেটাকে আমরা বলে থাকি ইগালিটারিয়ান, ইগালিটারিয়ান, যেখানে সবাই এরকম সাইডে সাইডে হয়, কেউ পাশাপাশি হয় না, মানে কেউ ওপর নিচে হয় না, সবাই এরকম পাশাপাশি হয়। বোঝা গেছে? তো এই যে সোসাইটিটা, এই যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, এটা অ্যাকচুয়ালি কি করছে, এই যে জিনিসটা দেখো, সোশ্যাল ইনইকুয়ালিটি, সমাজে যে সবাই সেম লেভেলে নেই, সবাই যে অসমতায় রয়েছে, সেটাকে ইনস্টিটিউশনালাইজড করছে এবং লিজিটিমাইজড করছে। ইনস্টিটিউশনালাইজড মানে প্রাতিষ্ঠানিক করা, আর লিজিটিমাইজড মানে হচ্ছে সেটাকে লিগালাইজ করে দেওয়া, যে ঠিক এরকমই থাকুক। লাইক ধরো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আনটাচেবল সমাজে যে 4-5টা ভাগে ভাগ করেছিল, এটা তোমাদের কি মনে হয়, এটা কি ভালো? অবশ্যই খারাপ, রাইট? এটার ফলে তো অত্যাচারিত হয়েছে মানুষ, বাট এটা অবশ্যই খারাপ। কিন্তু এই যে জিনিসটা করেছে, করে তারা কি করেছে, তারা একটা খারাপ জিনিসকে লিগালাইজ করেছে, লিজিটিমাইজ করেছে। বোঝা গেছে? ইনইকুয়ালিটিটাকে প্রাতিষ্ঠানিক করে দিয়েছে। জেনারেলি আমরা অনেক সময় আমরা বলি না যে মানুষ ক্রাইম করে, ক্রাইমটাকে কি করে ডিফেন্ড করতে পারে। সো সেই রকমই যদি সমাজে আমরা কাউকে ছোট চোখে দেখি বা কারোর প্রতি ইনইকুয়ালিটি করে থাকি বা খারাপ কিছু করি, এবং সেইটাকে যদি আমরা লিগালাইজ করে দিই, বা সেটাকে যদি আমরা বলি যে যা করেছি বেশ করেছি, একদম ঠিক করেছি, এটাই হওয়া উচিত, বা কিছু লিজিটিমাইজ করছি, তখন আলটিমেটলি আমরা কি করছি, এই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের মাধ্যমেই করছি। বোঝা গেছে? সো এইটাই এখানে বলা আছে। 3 নম্বরে বলছে কি দেখো, বেসিস অফ ইনইকুয়ালিটি ভ্যারি ফ্রম টাইম টু টাইম, সময়ের সাথে সাথে এটা ডিফাইন করে, অ্যান্ড জিওগ্রাফিক্যালি, জায়গা অনুসারে এটা মানে আলাদা হয়ে থাকে। কাস্ট বেসড সোসাইটি ইন ইন্ডিয়া অ্যান্ড ক্লাস বেসড ইন ওয়েস্টার্ন কান্ট্রি। ভালো করে বোঝো একটা জিনিস, সময়ের সাথে সাথে ভ্যারি করে, জিওগ্রাফিক্যালি ভ্যারি করে। যেমন বৈদিক পিরিয়ডের কথা যদি আসি আমরা, বেদিক পিরিয়ড, তখন এই সমাজটা ছিল, লেটার বৈদিক পিরিয়ডে এই সমাজটা ছিল। এখন আর আছে বা থাকলেও এই পরিমাণে আছে না, প্রেজেন্ট টাইমে এই পরিমাণে নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। জিওগ্রাফিক্যালি যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে সমাজ কি নিয়ে বেস হয়, কাস্ট বেসড সোসাইটি। আর ওয়েস্টার্ন কান্ট্রি, পাশ্চাত্যের দেশগুলোতে কি, ক্লাস বেসড সোসাইটি। ক্লাস মানে কি, কে কতটা হায়ার ক্লাসে বিলং করে, আর হায়ার ক্লাস কিসের থেকে আসে, মানি অ্যান্ড পাওয়ার। ঠিক আছে? যদিও ইন্ডিয়াতে আস্তে আস্তে আসছে, ঠিক আছে, পুরোপুরি ইন্ডিয়া কাস্ট বেসড সোসাইটি এখন আর নেই, কিন্তু এখন দেখো এই যে প্রচুর এসটি আছে যারা সরকারি চাকরি করছে, যেমন এই যে টিনা ডাবি ম্যামের যে ফ্যামিলি, তারা কি বলে ওটাকে, এসসি এসটির আন্ডারে পড়ে। ঠিক আছে, দাবি যে টাইটেলটা, বা অনেক আইপিএস অফিসার রয়েছে যারা এসসি এসটি থেকে বিলং করে, বাট ইন্ডিয়াতে কি তাদের সম্মান নেই? 100 বার আছে। কেন? কারণ তাদের কাছে পয়সা আর ক্ষমতা চলে এসছে তাই। সো ইন্ডিয়াও যে আস্তে আস্তে বদলাচ্ছে না এরকমটা নয়, এটা টাইম টু টাইম ভ্যারি করে, এটা জিওগ্রাফিক্যালিও ভ্যারি করে। হ্যাঁ, একটা সময় ছিল যখন পাশ্চাত্যের দেশগুলো কি ছিল, ক্লাসের ওপর বেস করে, মানে মানি এবং ক্ষমতার ওপর বেস করে হতো, আর ইন্ডিয়াতে কাস্টের ওপর বেস করে হতো। এখনো আছে, কিছু জায়গায় আছে, স্পেশালি গ্রাম অঞ্চলগুলোতে আছে, নর্থ ইন্ডিয়ার স্টেটগুলোতে আছে। নর্থ ইন্ডিয়ান স্টেটগুলোতে না এখনো ওরা সেই মডার্নিটির জায়গাতে পৌঁছয়নি, বাট ইন কেস অফ ওয়েস্ট বেঙ্গল, ইন কেস অফ সাউথ, ঠিক আছে, পূর্ব, ইস্ট অ্যান্ড সাউথ, এই যে জায়গাগুলো রয়েছে, এই সমস্ত জায়গায় যে রাজ্যগুলো আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু এখনো সেকুলারিজমটা অনেক স্তরে উঠে ভালো জায়গায় চলে এসছে। এখানে কাস্ট বেস এক্সপ্লয়টেশন খুব একটা হয় না বললেই চলে। এখানে সবারই মোটামুটি স্বাধীনতা আছে, যে যার মতো করে জীবন ধারণ করতে পারে। ক্লিয়ার? বোঝা গেছে? পরের টপিকে আসি। 4 নম্বরে কি বলছে, ইউনিভার্সাল ফেনোমেনা এক্সিস্টিং ইন সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড পিজেন্ট সোসাইটি। ইউনিভার্সাল ফেনোমেনা এক্সিস্টিং ইন দ্য সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড পিজেন্ট সোসাইটি। এই যে এই স্ট্র্যাটিফিকেশনটা, এটা একটা ইউনিভার্সাল ফেনোমেনা, মানে সব জায়গায় তুমি দেখতে পাবে। এমন কোনো সমাজ নেই যে যেখানে তুমি স্ট্র্যাটিফিকেশন বা লেয়ারেশন দেখতে পাবে না। সিম্পল সোসাইটিতে দেখতে পাবে, কমপ্লেক্স সোসাইটিতে দেখতে পাবে, চাষিদের সোসাইটিতেও দেখতে পাবে। যেমন ধরো একটা ছোট এক্সাম্পল বলি, সিম্পল সোসাইটি বলতে ট্রাইবাল সোসাইটিকে বোঝানো হয়। যখন আমরা ইন্ডিয়ান ট্রাইব পড়বো তখন আমরা দেখতে পাবো, বা থিওরি পড়বো যখন, দেখতে পাবো যে ট্রাইবদের মধ্যেও অথরিটি আছে, পলিটিক্যাল অথরিটি রয়েছে। তো ট্রাইবদের মধ্যেও আবার ভাগ আছে। যেরকম একটা স্টোরি এখন মনে পড়ছে, যেটা যদি তুমি কোনো ট্রাইবের একটা নির্দিষ্ট ট্রাইব আছে, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, প্রায় বছর 2 আগে ব্যাচে পড়িয়েছিলাম। তো ওনার মেয়েকে যদি, ওই ট্রাইবের মেয়েদেরকে যদি তুমি বিয়ে করতে চাও, তাহলে তোমাকে কি করতে হয়, তোমাকে আগে ওই ট্রাইবের মেয়েটার বাবার বাড়িতে এসে তোমাকে থাকতে হবে, ওই ছেলেটাকে থাকতে হয়, এসে দাসের মতো, স্লেভের মতো। ঠিক আছে, কার স্লেভ হতে হবে, শ্বশুরের স্লেভ হতে হবে, মেয়েটার বাবার স্লেভ হতে হবে। এটা মনে হয় মেঘালয়, গারো ওই দিকটাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকমই হবে, অনেক ট্রাইবদের মধ্যে এটা আছে। ঠিক, এটা অনেক ট্রাইবদের মধ্যেই থাকে যে তোমাকে স্লেভ হতে হবে।
হয়ে ওদের মানে বাবার সেবা করতে হবে, এবং বাবা যদি সন্তুষ্ট হয় তবে মেয়ের সাথে বিয়ে দেবে, আর যদি না হয় তাহলে দেবে না। তাহলে তুমি বছর 2 থাকলে, সেবা করলে, তারপর যদি সে সন্তুষ্ট না হয় তাহলে তোমার 2 বছরের মানে যত লেবার ছিল সব ওয়েস্ট হয়ে গেল। সো এই যে ট্রাইবদের মধ্যেও এমন বিষয়টা রয়েছে যে কেউ ওপরে কেউ নিচে। ট্রাইবদের মধ্যেও পলিটিক্যাল অথরিটি রয়েছে। যখন আমরা পলিটিক্যাল অর্গানাইজেশন চ্যাপ্টারটা পড়বো দেখতে পাবো ট্রাইবদের মধ্যেও কি হয়েছে, পোটলাস যারা রয়েছে, পোটলাসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পলিটিক্যাল অথরিটির এক্সাম্পলে পোটলাস পড়ানো হয়। তো যে যত বেশি জিনিসপত্র আগুনে পুড়িয়ে দিতে পারবে বোঝা যাবে তার তত বেশি জিনিস আছে। মানে তুমি যে বড় লোক সেইটা প্রমাণ করার জন্য তোমাকে সেই জিনিসগুলোকে আগুনে পোড়াতে হয়। পোটলাসদের মধ্যে এই একটা ইয়ে থাকে, আগুনে পোড়াতে হয়। তার মানে কি, তুমি কেয়ার করছো না। আগুনে পোড়ার মানুষ কখন পোড়াতে পারে? যার কাছে জিনিস বেশি থাকে সেই আগুনে পোড়াতে পারবে। যদি ধরো তুমি গরিব হও, যদি তোমার কাছে পয়সা কম থাকে, তুমি কি জিনিস আগুনে পোড়াতে পারবে? পারবে না। সো ওরা কি করে, ওরা একটা মানে অকেশন বা একটা সেলিব্রেশন করে যেখানে তোমাকে সব জিনিস পোড়াতে হবে, আর যত বেশি জিনিস তুমি পোড়াতে পারবে তত তুমি কি হবে, বড়লোক হিসেবে প্রমাণিত হবে। তো এই যে জিনিসটা রয়েছে এইটা কাদের মধ্যে দেখা যায়, এক ধরনের ট্রাইব রয়েছে পোটলাস, তাদের মধ্যে। সো বেসিক্যালি এই যে স্ট্র্যাটিফিকেশন বা কেউ ওপরে কেউ নিচে, এই যে দ্বন্দ্বটা, এটা সব সোসাইটিতে আছে। ইট ইজ এ ইউনিভার্সাল ফেনোমেনা। সিম্পল ট্রাইবাল সোসাইটিতে আছে, আমাদের ভারতের ওই কমপ্লেক্স সোসাইটিতে তো অবশ্যই আছে। আমরা উঠতে বসতে কেউ ওপরে কেউ নিচে এভরি টাইম দেখছি, এভরি টাইম। পাড়ার মধ্যে দেখতে পাচ্ছি, এই যে পাড়ায় দেখবে দুর্গাপুজো হয় যখন, স্পেশালি আমাদের পাড়ায় তো প্রচুর পার্সিয়ালিটি দেখেছি ছোট থেকে। যে পাড়ায় আমি বড় হয়েছি মানে মারাত্মক লেভেলের পার্সিয়ালিটি। মানে যেহেতু কেউ 2000 টাকাও দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে, কেউ 5000 টাকাও চাঁদা দিচ্ছে, যে যেরকম চাঁদা দিচ্ছে তার বাড়িতে প্রসাদও সেরকম যাচ্ছে। যে 5000 টাকা 2000 টাকা দিচ্ছে তাদের প্রসাদ যাচ্ছে, যারা 500 টাকা 1000 টাকা দিচ্ছে তাদের বাড়িতে প্রসাদ যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, এই যে এটা কমপ্লেক্স সোসাইটিতেও রয়েছে, পিজেন্ট সোসাইটি অবশ্য চাষিদের মধ্যেও রয়েছে। কেন? বিকজ চাষি, বড় চাষি রয়েছে, গরিব চাষি রয়েছে। আমার নিজের দেখাই কত আছে এরকম, প্রচুর জমির পর জমি। মানে স্পেশালি ইউপিতে যদি তোমরা দেখো না, ইউপিতে চাষি মানে কিন্তু কেউ গরিব নয়। বাট ওয়েস্ট বেঙ্গলে বা মহারাষ্ট্রতে যদি তুমি দেখো, ওয়েস্ট বেঙ্গল বা মহারাষ্ট্র, এখানে যদি চাষি ফ্যামিলি হয় জেনারেলি পুয়ার হয়। ইউপিতে যদি তুমি কোনো চাষি পরিবার দেখো তাহলে তুমি বুঝবে সে বড় লোক। মানে ওদের ওখানে চাষটাই একটা মেজর অকুপেশনের মধ্যে পড়ে। সো দ্যাটস ওয়াই ওদের ওখানে চাষিরা গরিব হয় না। ওদের বাড়ি ভর্তি খামার থাকে, গরু থাকে, বিরাট জমির পর জমি থাকে। সো চাষিদের মধ্যেও পিজেন্ট সোসাইটিতেও অনেক রকম ভাগ থাকে, যার জন্য আমরা দেখবে পড়ে থাকি না টেনান্ট। টেনান্ট মানেও চাষি, তারপরে ফার্মার মানেও চাষি, পিজেন্ট মানেও চাষি। তার মানে কি, এগুলো কিসের ওপর বেস করে হয়? ল্যান্ড ওনিং এর উপর বেস করে হয়। মানে যার কাছে জমি যত বেশি থাকে তখন তাকে সেটা বলা হয়ে থাকে। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে যারা নিজের জমি থাকে না অন্যের জমিতে চাষ করে তাদেরকে টেনান্ট বলা হয়, তাদেরকে টেনান্ট বলা হয়। ফার্মার হচ্ছে ছোট চাষিকে বলে, পিজেন্ট হচ্ছে বড় চাষিকে বলে। তো এই যে এইভাবে করে ভাগ হয়েছে, তার মানে চাষি সমাজের মধ্যেও আমরা এইভাবে করে কি দেখতে পাচ্ছি, স্ট্র্যাটিফিকেশন বা লেয়ার দেখতে পাচ্ছি। বোঝা গেছে? পরের টপিকে আসি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, তারপরেরটা কি বলছে? Stratification is social in nature and does not include biologically caused inequality. এই যে যখন আমরা স্ট্র্যাটিফিকেশন নিয়ে কথা বলছি, এটা আমরা শুধুমাত্র সামাজিক যে পার্থক্য তা নিয়ে কথা বলছি। বায়োলজিক্যালি যে পার্থক্যটা হয়ে থাকে ইনইকুয়ালিটি, সেটা নিয়ে আমরা কথা বলছি না। যেমন ধরো জন্মগতভাবে কেউ পঙ্গু হয়ে জন্মেছে, কেউ চোখে দেখতে পায় না, কেউ কানে শুনতে পায় না, কেউ পুরুষ হয়ে জন্মেছে, কেউ মহিলা হয়ে জন্মেছে। ঠিক আছে, সো দ্যাট মিনস কিছু জায়গাতে মহিলাদের অবশ্যই অ্যাডভান্টেজ আছে। মহিলারা অনেক জিনিস পারে যেটা পুরুষরা পারে না, আবার অনেক জিনিস আছে যেটা পুরুষরা পারে মহিলারা পারে না। তো এগুলো আমাদের কি, এগুলো আমাদের বায়োলজিক্যাল ইনইকুয়ালিটি। বায়োলজিক্যালি আমরা একে অপরের থেকে আলাদা। তো সেটা কখনোই স্ট্র্যাটিফিকেশনের আন্ডারে ধরা হবে না, সেটাকে আমরা স্ট্র্যাটিফাইড করবো না। এরপর আসে মেম্বার্স অফ ভেরিয়াস স্ট্র্যাটা টেন্ড টু হ্যাভ আ কমন লাইফস্টাইল অ্যান্ড মে ডিসপ্লে আ ক্যারেক্টারিস্টিক্স অফ কমন আইডেন্টিটি হুইচ ডিস্টিংগুইশেস দেম ফ্রম আদার স্ট্র্যাটা। মানে কি, এই যে একটা স্ট্র্যাটার কথা আমরা বললাম, এই যে স্ট্র্যাটা, যেমন ধরো প্রথম একদম নিচে আসছিল কারা, আনটাচেবল। এইবার এই আনটাচেবলদের মধ্যে কারা আসে, ম্লেচ্ছ আসে, চন্ডাল আসে, যারা ডগ ব্রিডার, পিগ ব্রিডার মানে কুকুর পোষে বা হচ্ছে শুকর পোষে তারা। ঠিক আছে, এইবার এদের ভেতরে এক ধরনের ফিচার্স দেখা যায়, যার জেনারেলি এরা কি হয়ে থাকে, আনটাচেবলস যারা একটু অপরিষ্কার হয়, অপরিষ্কার জায়গাতে থাকে, এদের গায়ের রং জেনারেলি কালো হয়ে থাকে। আচ্ছা, এরা নোংরা ঘাটাঘাটির যে কাজগুলো থাকে, যেমন ড্রেন পরিষ্কার করা, মেথরের কাজ করা, এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, পৌরসভার কাজ করা, এগুলো করে থাকে। তো এদের মধ্যে কিছু কমন ডিসপ্লে একটা ফিচার্স দেখা যায়, লাইফস্টাইলটা কমন হয়ে থাকে। এইবার এখন কি হয়েছে, এখন মোবিলাইজেশন হচ্ছে, একটা টপিক আছে সোশ্যাল মোবিলাইজেশন। সোশ্যাল মোবিলাইজেশন যখন সেটা আমরা পড়বো দেখতে পাবো যে প্রচুর আনটাচেবলস এর ছেলে মেয়ে এখন এই জায়গাটাতে দাঁড়িয়ে তারা হচ্ছে দেশের বিউরোক্র্যাটের কাজ করছে, আইএস আইপিএস এর কাজ করছে। সব থেকে বড় এক্সাম্পল এই যে এসটি ওমেন কোথায় রয়েছে, দেশের প্রেসিডেন্ট হিসেবে রয়েছে ওপরে।
তো এটাকে বলে সোশ্যাল মোবিলাইজেশন। মানে তুমি জন্মাতেই পারো, তুমি পার্টিকুলার কোনো একটা কাস্টের মধ্যে তোমার জন্ম হয়েছে, এটা তোমার হাতে নেই, বাট ইউ ক্যান মোবিলাইজ ইউর সেলফ, তুমি নিজেকে নিচ থেকে ওপরে ওঠাতেই পারো, ঠিক আছে। সো এইটাকে বলা হয়ে থাকে সোশ্যাল মোবিলাইজেশন। মেম্বার্স অফ ভেরিয়াস স্ট্র্যাটা টেন্ড টু হ্যাভ আ কমন লাইফস্টাইল, এদের কি হয়ে থাকে কমন লাইফস্টাইল। যেমন তখনকার দিনে ব্রাহ্মণদের মধ্যে একটা কমন লাইফস্টাইল দেখা যেত, এরা ননভেজ খেত না, সাত্বিক খাবার খেয়ে থাকতো, প্লাস হচ্ছে এরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে থাকতো, এরা স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা প্র্যাকটিস করতো, এরা গুরু হয়ে থাকতো, এরা স্পিরিচুয়াল অরাটার মানে হচ্ছে ধর্মের প্রবক্তা হয়ে থাকতো, জেনারেলি এরা ভগবান পুজো বা পণ্ডিত প্রিস্ট হয়ে থাকতো। এইবার বিষয়টা হয়েছে কাস্ট মোবিলাইজেশনের ফলে এখন এই কোয়ালিটির ব্রাহ্মণ তুমি কটা দেখতে পাবে। এখনকার ব্রাহ্মণরা, আমি আমার নিজের দেখা, বিকজ আমি বাই বার্থ ব্রাহ্মণ ঘরে জন্মেছি, আমি দেখেছি প্রচুর ব্রাহ্মণরা মদ খায়, আমি নিজে দেখেছি আমার প্রচুর রিলেটিভ আছে যারা স্মোকিং করে, যারা কি বলে মাছ মাংস ডিম সব খাচ্ছে, বৈদিক মন্ত্র সম্পর্কে কোনো ধারণাই নেই, আধ্যাত্মিকতার সাথে দূর দূরাস্ততা যুক্ত নয়, কেউ আছে যারা প্রিস্ট নয়, পুজোও করে না। সো এই যে এইটা কি হয়েছে, এটার ফলে ডাউনগ্রেড মোবিলাইজেশন হয়েছে, কেউ আপগ্রেড মোবিলাইজেশন হয়েছে, কেউ ডাউনগ্রেড মোবিলাইজেশন হয়েছে। এগুলোও পড়বো আমরা, সিলেবাসে আছে, সংস্কৃতাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, তারপর ডিসংস্কৃতাইজেশন, সেগুলো পড়বো। যেমন ধরো কোনো এসটির মহিলা মানে ছেলে মেয়ে যদি ওপরে উঠতে পারে, সে যদি মদ মাংস খাওয়া ছেড়ে দিয়ে ভগবানের ভক্তি করতে পারে, তখন সেটাকে কি বলা হয়, সংস্কৃতাইজিং মুভমেন্ট বলে। আর যদি কোনো ব্রাহ্মণের ছেলে মেয়ে সেই লাইফস্টাইলটাকে ছেড়ে দিয়ে ওই এসসি এসটির লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করে বা খারাপ লাইফস্টাইল আনটাচেবলের লাইফস্টাইলটাকে অ্যাডপ্ট করে, তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে সে ডিসংস্কৃতাইজেশন হয়েছে। এগুলো সব ইউপি অ্যানথ্রোপোলজি সিলেবাসে আছে, একটু ওয়েট করবে, পরে যে সিলেবাসগুলো আসছে পরপর যে ক্লাসগুলো সেখানেই আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসেও রয়েছে, সিলেবাসের মধ্যেও নামগুলো মেনশন ছিল। তো এইটা কি বলছে, তাদের একটা কমন ক্যারেক্টারিস্টিক্স বা কমন লাইফস্টাইল বা বৈশিষ্ট্য থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসবো কি, এটা মুছে দিচ্ছি, এই অবধি যদি কোনো ডাউট থাকে প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। বেসেস অফ গ্রুপিং, এটা একটা নতুন টপিক, এই গ্রুপিং এর বেস কি, মানে কিসের ওপর বেস করে গ্রুপিংটা হয়ে থাকে বলো, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করে নেবে। কি বলছে, বেসিস অফ গ্রুপিং ইন টার্মস অফ টাইম অ্যান্ড স্পেস, সময় এবং জায়গা, টাইম অ্যান্ড স্পেস মানে সময় এবং জায়গা। বেশিরভাগ বলছে মোস্ট ফ্যামিলিয়ার বেসিস আর কাস্ট, ক্লাস অ্যান্ড এস্টেট। কাস্ট আসে হচ্ছে জন্মগত বাই বার্থ, ক্লাস আসে হচ্ছে মানি বা পাওয়ার, ঠিক আছে, পাওয়ার থেকে আসে ক্লাস, আর এস্টেট আসে হচ্ছে মানির থেকে, সম্পত্তি থেকে। তো বলছে যে অবশ্যই অনেকগুলো কারণই থাকতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এই তিনটেই দেখা যায়। একটা হচ্ছে বাই বার্থ কাস্ট, কোনটা তোমার কতটা ক্লাস আছে, তুমি কতটা হায়ার স্টেটাসে রয়েছো, আর হচ্ছে এস্টেট মানে হচ্ছে তোমার কাছে কতটা সম্পত্তি আছে তার উপরে। বলছে কি কাস্ট বেসড স্ট্র্যাটিফিকেশন ডিভাইড দ্য সোসাইটি ইন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আনটাচেবল স্ট্যাটাস। অবশ্যই আমরা একটু আগেই দেখলাম কাস্টের উপর বেস করে এই 5টা ভাগে ভাগ করছে। Class based stratification is based on the economic criteria dividing the society into higher and lower class in European class countries। বলছে কি এটা কিসের উপর, ইকোনমিক ক্রাইটেরিয়ার উপর বেস করে সমাজকে হায়ার এবং লোয়ার ক্লাসে ভাগ করা হয়েছে। স্পেশালি এটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় ক্লাসটা। Estate based on the stratification is based on the power and various strata where clergy, aristocracy, commoners in Brazil, Latin America country with system of the big ল্যান্ড হোল্ডিং। আমাদের ইন্ডিয়াতেও ছিল আগে, মনে করে দেখো জমিদার, ঠিক আছে, জমিদার যাদের প্রচুর জমি থাকতো, বিগ ল্যান্ড হোল্ডিং করতো যারা, স্পেশালি এদেরকে ক্লার্জি বলা হতো, অ্যারিস্টোক্রেসি বলা হতো, আর সাধারণ মানুষ যাদের জমি থাকতো না তাদের কমনার বলা হতো। কোথায় এটা, বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিল, ল্যাটিন আমেরিকা মানে হচ্ছে যেটা আমাদের দক্ষিণ আমেরিকা, ওটাকে ল্যাটিন আমেরিকা বলে, ঠিক আছে। কান্ট্রি উইথ দ্য সিস্টেম অফ বিগ ল্যান্ড হোল্ডিং, but recently land reforms have brought an end of the estate system in various countries। অবশ্যই ইন্ডিয়াতেই যেমন আমাদের ল্যান্ড রিফর্মস আসার ফলে কি হয়েছে, আমাদের জমিদার অ্যাবলিশন অফ জমিদারি, যখন পলিটি পড়বো দেখতে পারবো 1950-তে 1951 ফার্স্ট যে অ্যামেন্ডমেন্ট একটা আসে 51-এ, সেটার মাধ্যমে আমাদের দেশে জমিদারি প্রথাকে অ্যাবলিশ করে দেওয়া হয়, ঠিক আছে। সো এইভাবে করে 3টে ভাগে ভাগ করেছে। এছাড়া আরো বেশ কিছু ভাগে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন হতে পারে, যেমন পুরুষ মহিলার ভাগে, এথনিসিটি, জাতি ধর্মকে বলা হয়ে থাকে এথনিসিটি, এথনিক এলিমেন্টের কারণে হতে পারে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে হতে পারে, কিনশিপ বন্ডের ফলে, আত্মীয়তা সম্পর্কের ফলে হতে পারে, এডুকেশনাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা, যেটা আজকালকার দিনে ভীষণভাবে ম্যাটার করে। আজকালকার দিনে মানুষকে ভাগ করা হয় এটার বেসিসেই যে কে কতটা শিক্ষিত, কে কতটা মানে দেখবে যারা নিরক্ষর হয়ে থাকে তাদেরকে আমরা সমাজে অনেক নিচের স্তরে রাখি, আর যারা শিক্ষিত হয়ে থাকে তারা অনেক উপরের স্তরে থাকে। বাট সবসময় যে সব জায়গায় হবে তা না, যেমন অনেক নিরক্ষর ব্যক্তি, অনেক অশিক্ষিত বা অল্প শিক্ষিত ব্যক্তি পলিটিক্যাল পার্টিতে যুক্ত হয়ে পরে দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, অমুক তমুক হয়ে বিরাট বড় পাওয়ারে চলে এসছে।
সো দ্যাট মিনস হচ্ছে কি যে সব সময় যে সেম লেভেলে হবে, সব জায়গায় সেম হবে, নট নেসেসারি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এইগুলোর উপর বেস করেও স্ট্র্যাটিফিকেশন বা পার্থক্য দেখতে পাই। বোঝা গেছে? পরের টপিকে আসছি, 3 টাইপস অফ সোসাইটি বেসড অন দ্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। সামাজিক স্ট্র্যাটিফিকেশনের উপর বেস করে 3 ধরনের সমাজ হয়। ও আচ্ছা, আমি এইখানে বুঝিয়েছিলাম, এই যে ইগালিটারিয়ান, এখানেই রয়েছে দেখো, ইগালিটারিয়ান অর আনস্ট্র্যাটিফাইড সোসাইটি, র্যাঙ্ক বেসড সোসাইটি দ্যাট ইজ পার্শিয়ালি স্ট্র্যাটিফাইড, আর একটা ক্লাস সোসাইটি ফুললি স্ট্র্যাটিফাইড। দেখো, ইগালিটারিয়ান বা আনস্ট্র্যাটিফাইড, ইগালিটারিয়ান মানে যেখানে কোনো রকম লেয়ার নেই, সবাই সেম লেভেলে আছে, তুমি আমি দুনিয়ার যত লোক রয়েছে সবাই আমরা এক লেভেলে আছি। এই যে লাইনটা কি বলছে, নো স্ট্র্যাটিফিকেশন বেসড অন দ্য আনইকুয়াল অ্যাক্সেস ইদার টু ইকোনমিক রিসোর্স, পাওয়ার অর প্রেস্টিজ, না অর্থনৈতিক দিক থেকে, না ক্ষমতার দিক থেকে, না সম্মানের দিক থেকে, ঠিক আছে, নাম, ফেম, অর্থ, কোনো দিক থেকে কোনো রকম আনইকুয়ালিটিকে এখানে লিজিটিমাইজ করা হয় না, জাস্টিফাইড করা হয় না, কোনো স্ট্র্যাটিফিকেশন রাখা হয় না। যেমন হচ্ছে কি, ফোরাজার্স ইন মুবতি অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যাবোরিন ট্রাইব, তো কিছু ট্রাইব রয়েছে যারা হচ্ছে ফোরাজার্স রয়েছে কোথায়, মুবতিতে, এবং হচ্ছে অস্ট্রেলিয়ান অ্যাবোরিজিন ট্রাইব যারা রয়েছে তাদের মধ্যে কোনো রকম কোনো লেয়ার বা স্ট্র্যাটিফিকেশন দেখা যায় না, ঠিক আছে। সো এটা আসছে ইগালিটারিয়ান বা আনস্ট্র্যাটিফাইড সোসাইটি, যেখানে কোনো লেয়ার নেই। র্যাঙ্ক বেসড সোসাইটি, যেটা পার্শিয়ালি স্ট্র্যাটিফাইড, যেখানে যে যেরকম পারফর্ম করবে তার র্যাঙ্ক হবে। যেমন ধরো সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে স্কুল, লাইক রাইট, স্কুলে আমাদের কি হতো, র্যাঙ্ক হতো, রাইট, আমাদের রোল নাম্বার দেওয়া হতো র্যাঙ্কের ওপর বেস করে। এইবার আমাকে একটা কথা বলো, স্কুলে কি সবকটা স্টুডেন্ট সমান লেভেলে ছিল না? 100 বার ছিল। সবাইকে কি সেম জিনিস পড়ানো হয়নি? 100 বার পড়ানো হয়েছে। তারপরে কেউ ভালো বাড়িতে পারফর্ম করেছে, করে র্যাঙ্ক 1 হয়েছে, কেউ খারাপ পারফর্ম করে র্যাঙ্ক 100 হয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তুমি যেমন পারফর্ম করবে, তুমি যেমন কর্ম করবে, তুমি সেরকমই রেজাল্ট পাবে। ওইটাকে পার্শিয়ালি স্ট্র্যাটিফাইড বলা হয়। যেমন আমাদের স্কুলে, আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের নিয়ম ছিল যার র্যাঙ্ক যেরকম হবে তাদের বেঞ্চিংও সেরকম হতো। কিছু স্কুলের বেঞ্চিং থাকতো রোটেশনাল বেসিসে, যারা ফার্স্ট বেঞ্চে বসছে তারা আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে আবার লাস্ট বেঞ্চ হতো, এরকম ঘুরে ঘুরে হতো। বাট আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলে হতো রোল নাম্বারের ওপরে বেস করে র্যাঙ্ক বেঞ্চিং হতো। মানে যাদের 1 নাম্বার থেকে ফার্স্ট বেঞ্চের যে কোনায় থাকতো সে 1 বসতো, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, আবার এখান থেকে 6, সেকেন্ড বেঞ্চ থেকে আবার স্টার্ট হতো 6, 7, 8, 9, 10, তারপরে এই পাশেও সেম ভাবে থাকতো, আবার এই পাশে 1, 2, এভাবে করে বেঞ্চিং হতো। তো দ্যাট ইজ হচ্ছে কি, এইটাকে র্যাঙ্ক বেসড সোসাইটি বলে, এটাকে র্যাঙ্ক বেসড গ্রুপ বলবে। কেন? এটা স্ট্র্যাটিফাই করছে, স্টুডেন্ট সবাই সমান, বাট তারপরেও তাদের কাজের ওপর, তাদের নিজেদের রেজাল্টের ওপর বেস করে হালকা লেভেলে, পার্শিয়ালি লেভেলে তাদেরকে স্ট্র্যাটিফাই করা হয়েছে। দেয়ার ইজ নো আনইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্সেস অ্যান্ড পাওয়ার, বাট অ্যাক্সেস টু প্রেস্টিজ ডিফার্স। যেমন হচ্ছে সামওয়ানস ইন তেহেতি, যেমন ধরো একটা ছোট এক্সাম্পল বলি, এই স্কুলের এক্সাম্পলটাই বেস্ট এক্সাম্পল হবে এখানে এটা বোঝার জন্য। কি বলছে এটা ভালো করে বোঝো, দেয়ার ইজ নো আনইকুয়াল অ্যাক্সেস টু ইকোনমিক রিসোর্সেস। যখন আমাদের স্কুলগুলোতে যখন বই প্রোভাইড করা হতো, আমি তো সরকারি স্কুলে পড়েছি, তো সরকারি স্কুলে আমাদের বই দেওয়া হতো। যখন বই দেওয়া হতো তখন কি এটা বলা হতো যে র্যাঙ্ক 1 তাকে বই দেওয়া হবে, যে র্যাঙ্ক 100 তাকে বই দেওয়া হবে না? একবারও বলা হতো না। যখন ক্লাস করানো হতো তখন কি এটা বলা হতো যে র্যাঙ্ক থেকে 1 থেকে 10 যারা হচ্ছে তাদেরকেই ভালো করে ক্লাস করানো হবে আর বাকিদের ক্লাসের বাইরে বার করে দেওয়া হবে? সেটাও বলা হতো না। তার মানে কিছু প্রোভাইড করার ক্ষেত্রে, ইকোনমিক রিসোর্স দেওয়ার ক্ষেত্রে বা পাওয়ারের ক্ষেত্রে তখন কোনো রকম কোনো ডিফারেন্স করা হতো না। তাহলে কিসে ডিফারেন্স করা হতো? প্রেস্টিজ। দেখবে খেয়াল করে, আমার তো অন্তত ছিল যে ফার্স্ট বেঞ্চে বসার একটা আলাদা প্রেস্টিজ ছিল। ফার্স্ট বেঞ্চে বসা মানে হচ্ছে দুপাশের ফার্স্ট বেঞ্চে কারা বসতে, 1 থেকে 10-এর মধ্যে যারা, এ পাশে 5 জন আবার এ পাশে 5 জন। তো তার মানে যদি ফার্স্ট বেঞ্চে বসতে পারতাম তার মানে আমি র্যাঙ্ক করেছি। 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক থাকা মানে হচ্ছে ফার্স্ট বেঞ্চে বসতে পারবো। তারপর যদি আমার র্যাঙ্ক পেছায় তাহলে আমার বেঞ্চও পেছাবে। সো দ্যাট মিনস কি, ওটা আমাদের প্রেস্টিজে লাগতো, রাইট, ওটা আমার সম্মানে লাগতো। যদি আমি ফার্স্ট বেঞ্চে বসতাম তাহলে ওটা আমাকে প্রাউড ফিলিং দিত। তো এই যে জিনিসটা, এইটাতে ডিফার করে। সো এইটাকে বলা হয় র্যাঙ্ক বেসড সোসাইটি বা পার্শিয়ালি স্ট্র্যাটিফাইড সোসাইটি। যেমন এই ধরনের সমাজ কাদের মধ্যে দেখা যায়? সামওয়ান যারা রয়েছে, এটা ট্রাইব অ্যাকচুয়ালি, তেহেতির থেকে, তো তাদের মধ্যে এই ধরনের জিনিস দেখা যায়। ডোন্ট ওয়ারি, আমরা যখন ট্রাইবদের কেস স্টাডিগুলো পড়বো ট্রাইবাল অ্যানথ্রোপোলজি থেকে পারবো। এগুলো এমন কিছু কঠিন বিষয় না, এগুলো সব আমি প্রোভাইড করে দেবো তোমাদের যখন ট্রাইবাল অ্যানথ্রোপোলজি পড়াবো, তার ভেতরে এদের কেস স্টাডিজ গুলো দেওয়া থাকে। এরপর আসে ক্লাস সোসাইটি। ক্লাস সোসাইটি কোনটা? যেটা ফুললি স্ট্র্যাটিফাইড, সম্পূর্ণভাবে একদম সোসাইটিটাকে স্ট্র্যাটিফিকেশনে ভাগ করে রেখেছে। দেয়ার ইজ আনইকুয়াল অ্যাক্সেস টু অল 3, তিনটেতেই আনইকুয়ালিটি রয়েছে, অর্থনৈতিক রিসোর্সে, পাওয়ারে, প্রেস্টিজে। যেমন ইন্ডিয়াতে, ইউএসএ তে, সব জায়গায় যে বড় বড় যে সোসাইটি গুলো রয়েছে এখানে আমরা কি দেখতে পাই? অর্থনৈতিক ডিফারেন্স রয়েছে, ক্ষমতার ডিফারেন্স রয়েছে, প্রেস্টিজ বা সম্মানের ডিফারেন্স রয়েছে। একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, বোঝা গেছে? সো এইটা হচ্ছে ক্লাস বেসড সোসাইটি বা যেটা ফুললি স্ট্র্যাটিফাইড সোসাইটি বলা হয়। এরপর আসে সাবগ্রুপ। গ্রুপের আমরা পড়েছি, এবার সাবগ্রুপ দেখবো কি কি আছে। দেখো,
ক্লাস বেসড সাবগ্রুপ হয়, কাস্ট বেসড সাবগ্রুপ হয়, এস্টেট বেসড হয়ে থাকে, স্লেভারি অ্যানাদার টাইপ। যেমন ধরো ক্লাস বেসড, ক্লাস বেসড এর ক্ষেত্রে কি হয়ে থাকে, ক্লাসের উপর বেস করে হয়। এই যে ক্লাস কোনগুলো, অর্থনীতি, ক্ষমতা, প্রেস্টিজ, এগুলো। কাস্ট কোনগুলো, দেখবে কাস্টের মধ্যেও আবার সাবগ্রুপ হয়। এই যে যারা এসসি হয় তাদের মধ্যেও আবার কেউ থাকে ফার্মার সাবগ্রুপ থেকে আসে, মানে চাষি ফ্যামিলির থেকে আসে, কেউ আবার আসে বোধহয় ধোপা বা ধোবা বলা হয়ে থাকে, কেউ আসে নাপিত ফ্যামিলির থেকে। এগুলোকে সাবগ্রুপ বলা হয়। মানে একটা গ্রুপের আন্ডারেও তোমার ডিফারেন্ট যে অর্থনৈতিক জীবিকা রয়েছে, তুমি যে জীবিকার উপর বেস করে রয়েছো তার উপর বেস করে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট সাবগ্রুপ তৈরি হয়ে থাকে, এটাকে সাবকাস্টও বলা হয়। এস্টেট বেসড, এস্টেট মানে সম্পত্তি। যেমন ধরো একজন কেউ থাকতো বিরাট বড় জমিদার, মানে তাদের জমি আর জমি শেষ হচ্ছে না, তারপর থাকতো একটু মাঝারি সাইজের জমিদার, আবার কেউ থাকতো ছোট সাইজের জমিদার যাদের কাছে জমি থাকতো অল্প পরিমাণে, আবার কেউ থাকতো সাধারণ আমাদের মতো যাদের একটা বাড়ি করে জমি আছে সেই জমিতে চাষবাস করার কোনো ব্যবস্থা নেই, বাট আমরা নিজেদের জমিতে নিজেরা থাকতে পারি। আবার কেউ কেউ থাকতো যারা ভাড়া থাকে, ইভেন এখনো আছে না, এখনো বহু মানুষের নিজস্ব বাড়ি নেই, জমি নেই, তারা ভাড়া থাকে। আবার কেউ কেউ থাকে দাসত্ব বা স্লেভারির আন্ডারে, নিজের কিচ্ছুই নেই, না জমি না স্বাধীনতা, কিছু নেই। স্লেভারি কোনটা, মানে কেউ কেউ তো ভাড়া থেকে কাজ করে নিজেরটুকু স্বাধীনভাবে চালাবার ক্ষমতা আছে, কারোর সেটাও থাকে না। কেউ কেউ স্লেভারি আন্ডারে থাকে, যারা সম্পূর্ণভাবে কি হচ্ছে, একদম স্লেভ হিসাবে বা দাসত্ব হিসাবে থাকছে। ঠিক আছে, সো এইটাকে বলা হয়ে থাকে সাবগ্রুপ। কি বলছে, পাওয়ার। এই ক্ষেত্রে এই যে সাবগ্রুপ গুলোর ক্ষেত্রে পাওয়ার ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। মেনটেনিং দ্য সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সমাজে যে আমরা স্ট্র্যাটিফাই করে বা ভাগ করে রেখেছি, এক্ষেত্রে কোনটা সবচেয়ে বড় ভূমিকা প্লে করে, দ্যাট ইজ হচ্ছে আওয়ার পাওয়ার বা ক্ষমতা। বলছে মেনটেনিং গ্রুপ solidarity and cultural identity, political consolidation and economic cooperation are some of the advantage of social stratification. Important, আন্ডারলাইন করব, হাইলাইট করব। মেনটেনিং সোশ্যাল সলিডারিটি, একে অপরের সাথে সামাজিকভাবে সলিডার, মানে হচ্ছে আমরা সহমর্মী বা একসাথে একই ইয়েতে বিলং করি, দ্যাট ইজ সলিডারিটি। কালচারাল আইডেন্টিটি, আমরা সেম কালচার থেকে বিলং করি। পলিটিক্যাল কনসলিডেশন, আমরা পলিটিক্যালি রাজনৈতিকভাবে একত্রিত। অর্থনৈতিক কোঅপারেশন, একে অপরের থেকে সাহায্য। এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাডভান্টেজ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের। কেন, একটা জিনিস খুব সহজে বুঝিয়ে দিই। দেখো বেসিক্যালি কি হয়েছে, বৈদিক পিরিয়ডে বা লেটার আমাদের যে শাস্ত্র রয়েছে, হ্যাঁ আমি তো শাস্ত্র পড়া মানুষ, তো আমি শাস্ত্র পড়ি, আমি জানি এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে ভাগটা আছে, এটা সত্যিই শাস্ত্রে লেখা আছে, এটা কারণ মন গড়া নয়। ঠিক আছে, এটা বেদেও লেখা আছে, এটা ভগবদ গীতাতেও বলা আছে, এটা সব জায়গায় শাস্ত্রসম্মতই। কিন্তু ডিফারেন্স আছে, দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করা বা ইন্টারপ্রিট করাতে ডিফারেন্স আছে। কেন এইটা এনেছিল, এটা কর্মের ওপর বেস করে এনেছিল, লাইভলিহুডের ওপর বেস করে এনেছিল। বলা হয়েছিল যে যে যেরকম কর্ম করবে, যে যেরকম কাজ করবে, সেই অনুসারে তার হচ্ছে সেই রকম তাকে স্টেটাসে দেওয়া হবে। লাইক ধরো যদি কেউ স্লেভারি কাজ করে বা তার যদি নিজস্ব বুদ্ধিমত্তা না থাকে, তখন আমরা তাকে স্লেভের মধ্যে ধরতে পারি বা শূদ্রের মধ্যে ধরতে পারি। কিন্তু কেউ যদি ধরো বেদ অধ্যয়ন করে, কেউ যদি উপনয়ন করে, কেউ যদি পড়াশোনা করে, তখন তাকে আমরা ব্রাহ্মণের মধ্যে ধরবো। যদি কেউ ধরো দেশের রক্ষা করে, যদি কেউ ধরো ক্ষত্রিয় হয়, যদি ধরো মানুষের রক্ষা করে, তখন তাকে আমরা ক্ষত্রিয়ই ধরবো। তার মানেটা কি, তার মানে আমাদের কর্মের উপর, জীবিকার উপর, লাইভলিহুডের উপর বেস করে, যাতে আমরা প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট অকুপেশন, প্রত্যেকে ডিফারেন্ট ডিফারেন্ট কাজের মধ্যে যুক্ত থাকতে পারি, সেই জন্য এই স্ট্র্যাটিফিকেশনটা করা হয়েছিল। কিন্তু পরের দিকে মানুষ কি করে, এটাকে মিস ইন্টারপ্রিট করে। স্পেশালি হায়ার কাস্ট যারা ছিল, ব্রাহ্মণ যারা ছিল, তারা এটাকে ভীষণভাবে মিসইউজ করে, এই ক্ষমতাটাকে অপব্যবহার করে। এবং এইটা বলে অপব্যবহার করে যে আমরা সমাজের ওপরের স্তরে রয়েছি বিকজ আমাদের এই ক্ষমতা আছে, এবং তোমাদের এই ক্ষমতা রয়েছে বলে, তোমাদের নেই বলে তোমরা নিচের স্তরে। হু উইল ডিসাইড, মানে এটা কে ডিসাইড করে দিল যে এরা নিচে আর এরা উপরে? বাট এরা চাইলে মানে এইভাবে জিনিসটাকে দেখতেই পারতো যে আমরা ব্রাহ্মণ, ওরা ক্ষত্রিয়, ওরা বৈশ্য, ওরা শূদ্র, আমরা প্রত্যেকে হচ্ছে সেম লেভেলে আছি, কিন্তু আমরা প্রত্যেকের নিজস্ব ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আছে। সেই জন্য সমাজ আমাদেরকে এইভাবে হরিজন্টালি, এইটা যেটা ছবি আঁকছে, এটা কি, এটা হরিজন্টাল ডিভিশন। এরা ভাবতেই পারতো যে আমরা হরিজন্টালি ভাগ করা, বাট এরা সেটাকে করেনি। হরিজন্টালি করলে তো সবাই সেম লেভেল হয়ে যাবে। এরা নিজেদের ক্ষমতার অপব্যবহারের জন্য, নিজেদেরকে স্বার্থান্বেষী প্রমাণের জন্য তারা কি করলো, এরকম ভার্টিক্যালি ভাগ করে দিল, বিষয়টাকে মিস ইন্টারপ্রিট করে দিল। ঠিক আছে, সো যার ফলে এই যে ইকোনমিক ইনইকুয়ালিটি যেটা ছিল একটা টাইমের পরে, এটা আস্তে আস্তে ক্লাস অফ, এই দেখো আনটাচেবিলিটি, অপারেশন অফ লোয়ার কাস্ট অ্যান্ড ক্লাস, ডেপ্রিভিয়েশন, পভার্টি, ডেট্রিমেন্টাল টু ডেমোক্রেসি, হ্যাম্পার সোশ্যাল কমিউনিকেশন বিটুইন ডিফারেন্ট কমিউনিটিজ, এইগুলো করতে স্টার্ট করলো কি, ইল এফেক্ট বা ডিসঅ্যাডভান্টেজ। যদি জিজ্ঞাসা করা হয় যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের ভালো কি আর মন্দ কি, ভালো হচ্ছে এইটুকুই করা, এই যে গ্রুপের সলিডারিটি এনেছে, কালচারাল আইডেন্টিটি এনেছে, পলিটিক্যাল কনসলিডেট করেছে, ইকোনমিক কোঅপারেশন করেছে। ইল এফেক্ট মানে হচ্ছে খারাপ। খারাপ কি কি করেছে দেখো,
ইকোনমিক ইনইকুয়ালিটি এনেছে, আনটাচেবিলিটি অস্পৃশ্যতা এনেছে, অপারেশন অফ লোয়ার কাস্ট অ্যান্ড ক্লাস, যারা নিচের শ্রেণীর মানুষ রয়েছে তাদের উপর অত্যাচার করেছে, ডেপ্রিভিয়েশন বঞ্চিত করেছে, গরিবি এনেছে, ডেট্রিমেন্টাল টু ডেমোক্রেসি গণতন্ত্রের কেড়ে নিয়েছে, হ্যাম্পার সোশ্যাল কমিউনিকেশন সামাজিক যে সম্পর্ক সেটাকে বাধা দিয়েছে বা হ্যাম্পার করেছে, নষ্ট করেছে কমিউনিটিদের মধ্যে। সো দ্যাট মিনস হচ্ছে ভালোর থেকে স্ট্র্যাটিফিকেশনের খারাপের সংখ্যা বেশি। যদি এটা জিজ্ঞেস করে যে খারাপ বেশি না ভালো বেশি, অবশ্যই সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের খারাপটাই বেশি, ভালোর সংখ্যা খুবই কম। ঠিক আছে, আচ্ছা বলছে দা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ইজ এ ইউনিভার্সাল ফেনোমেনা উইথ আ ভাইটাল এফেক্ট অন দা সোশ্যাল লাইফ অফ আ পার্সন। এটা অবশ্যই একটা সামাজিক জীবনের উপর ইম্প্যাক্ট ফেলে। এরপর আসছে কি, ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ স্টেটাস অ্যান্ড রোল ইন অ্যানথ্রোপোলজি। কনসেপ্ট স্টেটাস এবং রোল ইন অ্যানথ্রোপোলজি কি বলছে, স্টেটাস অ্যান্ড রোল আর টু ইন্টিগ্রাল কনসেপ্ট। এটা কি বলছে, দুটো ইন্টিগ্রাল কনসেপ্ট। ফার্স্ট যেটা আসছে কোথায়, সিস্টেমেটিক্যালি ডিটেইল ইন দ্য র্যালফ লিংটন ইন হিজ বুক দ্য স্টাডি অফ ম্যান 1936। ঠিক আছে, এটা একটা নতুন টপিক, যদি তোমাদের এর আগে অবধি যত অবধি বোঝালাম এই অবধি যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো, সাবগ্রুপ অবধি বোঝানোর পর যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, সাবগ্রুপ অবধি কারোর কোনো কোয়ারি, তাহলে স্টার্ট করছি পরের টপিক আমি। ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ স্টেটাস অ্যান্ড রোল ইন অ্যানথ্রোপোলজি। স্টেটাস অ্যান্ড রোল, কনসেপ্ট অফ স্টেটাস অ্যান্ড রোল, এইটা হচ্ছে কোশ্চেন। স্টেটাস এবং রোলের ভূমিকা কি অ্যানথ্রোপোলজিতে। কি বলছে, এই যে স্টেটাস আর রোল, এই যে দুটো টার্ম, এই টার্ম দুটো দেখো খুব ইম্পর্টেন্ট, এই টার্ম দুটো ইন্টিগ্রাল কনসেপ্ট। স্টেটাস মানে আমার কি পজিশনস রয়েছে, রোল মানে আমার কি ভূমিকা রয়েছে। স্টেটাস হচ্ছে আমি কোথায় রয়েছি সেই অনুসারে আমার কিছু ভূমিকা আছে। যেমন একটা ছোট এক্সাম্পল বলি, আমি আমার নিজের কথাই বলি। সমাজে আমার স্টেটাস কি, আমি একজন টিচার, আমি তোমাদের পড়াই। আমার রোল কি, আমার পড়ানো হচ্ছে কাজ। ঠিক আছে, ব্যাস এইটাই। রোল হচ্ছে আমার কাজটাকে ডিফাইন করে, স্টেটাস হচ্ছে আমি একজন টিচার, আর টিচারের কাজ হচ্ছে পড়ানো, টিচিং করা। সো স্টেটাস ইজ আ টিচার আর রোল ইজ আ টিচিং। লাইক কোনো ডক্টর, ডক্টরের স্টেটাস হচ্ছে ডক্টর, স্টেটাসের নাম ডক্টর, আর রোলটা কি, সেবা করা বা মানুষের চিকিৎসা করা, ট্রিটমেন্ট করা, রাইট। তো প্রত্যেকেরই কিছু না কিছু স্টেটাস থাকে সমাজে এবং সেই অনুসারে কিছু না কিছু কাজ থাকে বা ভূমিকা থাকে। এই দুটো একটা ইন্টিগ্রাল কনসেপ্ট, বিকজ আমাদের স্টেটাসের উপর নির্ভর করে আমাদের রোল হয়। আমার যেমন স্টেটাস হবে আমাকে তেমনই কাজ দেওয়া হবে। ফার্স্ট সিস্টেমেটিক্যালি এটাকে ডিটেলে আলোচনা করেছে কে, র্যালিফ লিংটন। খুব ইম্পর্টেন্ট এই ব্যক্তির নাম, র্যালিফ লিংটন। ওনার বইটার নাম ছিল দ্য স্টাডি অফ ম্যান 1936, 1936-এ উনি এই বইটা লেখেন এবং এই বইটাতে উনি এই বিষয়টাকে আলোচনা করেছিলেন। কি বলছে দেখো, স্টেটাস বলতে উনি কি বোঝাচ্ছে, স্টেটাসে it's a person's social position, সামাজিক positions without reference to the higher or lower status, without reference, which is very very important when it comes to status. যখনই আমরা স্টেটাস কথাটা বলি তখন আমরা তাদের সামাজিক যে পজিশন রয়েছে, তার যে জায়গা রয়েছে সেটার কথা বলছি। উইদাউট রেফারেন্স, সে ওপরের লেভেলে রয়েছে না লোয়ার লেভেলে রয়েছে, দুটোর একটাও আমরা তখন বলবো না। আমরা তো হাই স্ট্যাটাস বলিনি, আমরা তো লো স্ট্যাটাস বলিনি, বোঝা গেছে। আমরা যদি হাই স্ট্যাটাস বলি তাহলে সে ওপরে রয়েছে, যদি লো স্ট্যাটাস বলি নিচে রয়েছে। বাট আমরা কি বলছি, আমরা শুধু স্ট্যাটাস বলছি, আমরা তার ওপরের পজিশন বা নিচের পজিশন কোনোটা বলছি না। স্ট্যাটাস অলসো শোজ ওয়ান্স র্যাঙ্কিং ইন দ্য সোশ্যাল সিস্টেমস উইথ রেফারেন্স টু হায়ার আর লোয়ার। মানে কি, এইটা কি শো করছে, স্ট্যাটাস কেন দেওয়া হয়ে থাকে, ওয়ান্স র্যাঙ্কিং, ওই যে স্কুলের র্যাঙ্কের কথা বোঝালাম, যে তুমি র্যাঙ্ক 1 থেকে 100 হয়েছো, বা র্যাঙ্ক, যেমন স্কুল তো বাদ দাও, তোমাদের ইউপিএসসি অ্যাসপিরেন্টদের কথাই বলি, কেউ আইএএস এ 1 থেকে 100 হচ্ছে, স্বাভাবিকভাবে সে হায়ার স্টেটাসে থাকবে। যে লোয়ার পজিশনসে থাকবে, লাইক ধরো কারো 800 র্যাঙ্ক হয়েছে, 700 র্যাঙ্ক হয়েছে, সে যে সার্ভিসটা করবে, তার যা স্যালারি হবে বা ক্ষমতা হবে, সেটা কখনোই একজন আইএএস অফিসারের সমান হবে না। সো দ্যাট ইজ হচ্ছে আমাদের পারফরমেন্সের উপর বেস করে, আমাদের র্যাঙ্কিং এর উপর বেস করে আমরা একটা স্টেটাস পাই সমাজে। সেই স্টেটাসটা ইদার হায়ার হতে পারে বা লোয়ার হতে পারে, বোঝা গেছে। এরপর আছে ওয়েবারের ডেফিনেশন। ওয়েবার কি বলছে দেখো, স্টেটাস ইজ দ্য অনার অ্যাকর্ডেড টু আ পারসন অর গ্রুপ বাই দ্য কমিউনিটি বেসড অন দ্য ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ইকোনমিক কন্ডিশন, কাস্ট, এথনিসিটি। ওয়েবার বলছে যে স্টেটাস বা যে স্থানটা তাকে দেওয়া হবে, এটা একটা সম্মান, একটা অনার, রাইট। আমরা এই যে যখন অনার্স পড়ছি, গ্র্যাজুয়েশন যখন করছি অনার্স পড়ছি, তো যারা অনার্স পড়ে তাদেরকে একটু পাশের থেকে একটু বেশি স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়। কেন দেওয়া হয়? বিকজ ইট ইজ আ স্পেশাল স্টেটাস, যেটা কিনা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে আসছে। ধরো আমাদের সমাজে যাদের কাছে অনেক পয়সা আছে, তারা, যেমন আমার নিজের পাড়ার ভেতরেই অনেক বাড়িতে দেখা আছে, প্রচুর পয়সা আছে,
আমার শ্বশুর বাড়ির পাড়াতে দেখেছি, বাবার বাড়ির পাড়াতে দেখেছি, বাট তারা ওই যে পয়সাটা রোজগার করেছে সেটা কালো পদ্ধতিতে বা খারাপ পদ্ধতিতে করেছে, বাট তাদের ইকোনমিক কন্ডিশন খুব ভালো, যার ফলে সমাজে তাদেরকে একটা স্পেশাল গুরুত্ব দেওয়া হয়। যখন কোনো পূজা কমিটির কিছু হয় তাদের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়, কেন জানে তারা প্রচুর পয়সা দিতে পারবে সেই জন্য। আবার অনেক সময় আমি যে ফ্যামিলিতে, আমাদের পাড়াতে যেখানে বড় হয়েছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি প্রচুর রেসপেক্ট পেয়েছি, যেহেতু আমার বাবা বাই প্রফেশন একজন প্রিস্ট ছিলেন, তো যার ফলে কি হয়েছে, ঠাকুরমশাই হওয়ার কারণে আমাদের ফ্যামিলির একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে প্রচুর সম্মান পেয়েছি পাড়াতে, ইভেন এখনো তাই। আবার কেউ থাকে কাস্টের কারণে পেয়ে থাকে, কেউ থাকে এথনিসিটি জাতির কারণে পেয়ে থাকে, আবার কেউ থাকে কোনোটার কারণেই পায় না। সো দ্যাট মিনস হচ্ছে কি অনার বা সম্মান যে কোনো কারণে হতে পারে, কারোর শিক্ষাগত কারণে হতে পারে, অর্থনৈতিক কারণে হতে পারে, কারোর কাস্টের জন্য, এথনিসিটির জন্য বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য। এটা কে বলছে? ওয়েবার বলছে যে অনার বা স্টেটাস তুমি যেটা পাবে এই কয়েকটা কারণের জন্য তুমি পেতে পারো। এরপর আসে লিন্টন। লিন্টনকে স্টেটাস as a position in a particular social pattern associated with a collection of rights and duties। স্টেটাস হচ্ছে একটা পজিশন যেখানে পার্টিকুলার সোশ্যাল প্যাটার্ন, একটা নির্দিষ্ট সামাজিক পদ্ধতি বা প্যাটার্ন থাকে, যেটা কিনা অ্যাসোসিয়েট হচ্ছে কিসের সাথে? কালেকশন অফ রাইট, কিছু অধিকার, এবং ডিউটি মানে কিছু কর্তব্য। আমাদের দেখো দেখো ভালো করে একটা জিনিস বুঝতে হবে, এই যে জিনিসটা আমি পাচ্ছি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, ইকোনমিক, কাস্ট, এথনিসিটি, এগুলো কি? এগুলো হচ্ছে আমার অনার বা স্টেটাস, কিন্তু সেই অনুসারে আমার কিছু দায়িত্ব আছে, রাইট? আমি শুধু অধিকার নিয়ে ভাবলেই হবে না, আমার কিছু দায়িত্ব আছে। যেমন হচ্ছে এই যে আমাদের যে এমপিরা, মেম্বার অফ পার্লামেন্ট, তাদের কিছু রাইটস থাকে, তাদের প্রচুর অধিকার থাকে, কালেকটিভ রাইটস থাকে, ইন্ডিভিজুয়াল রাইটস থাকে, কিন্তু তাদের প্রচুর ডিউটিও থাকে। বাট যখন তারা সেই ডিউটিগুলো ভুলে যায়, তখন তারা তাদের নিজেদের পকেট ভরতে থাকে, তাদের একতলা বাড়িগুলো পাঁচতলা বাড়ি হয়ে যায়, তাদের এত এত বেনামি সম্পত্তি বেরোয়, যখন তারা ধরা পড়ে তখন আমরা দেখতে পাই না খবরে। সো দ্যাট ইজ হচ্ছে কি, তারা শুধুমাত্র তাদের অধিকার নিয়ে কনসার্ন, তাদের ডিউটি নিয়ে কনসার্ন না। তো লিন্টন বলছে যখন ওয়েন ইউ আর গেটিং আ স্টেটাস ইউ হ্যাভ টু মেনটেন দ্য বোথ দ্য রাইট অ্যান্ড দ্য ডিউটি, তোমার অধিকার এবং তোমার দায়িত্ব দুটোই তোমায় মাথায় রাখতে হবে। এবং ওনার মত অনুসারে দেয়ার আর টু টাইপ অফ স্টেটাস, দুটো ধরনের স্টেটাস হয়, একটা হয় অ্যাসক্রাইবড অ্যান্ড একটা হয় অ্যাচিভড, which is very very important, ascribed and achieved। ascribed কোনটা বলো তো? বাই বার্থ, যেটা হয় জন্মগতভাবে কেউ ব্রাহ্মণ হয়ে জন্মেছে, জন্মগতভাবে কেউ শিডিউল কাস্ট হয়ে জন্মেছে। আর একটা হয় অ্যাচিভ, যেটা আমি বললাম আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের দেশের ইসের কথা, প্রেসিডেন্টের কথা। ascribed স্টেটাসে এসটি, বাট অ্যাচিভড স্টেটাসে প্রেসিডেন্ট। টিনা ডাবি ম্যামের কথা বললাম, একজন আইএস অফিসার, ওনার বোন আইএস অফিসার। অ্যাসক্রাইব স্টেটাসে তো দলিত, বাট অ্যাচিভ স্টেটাসে দেশের আইএস অফিসার। সো দ্যাট মিনস হচ্ছে কি আমরা যেটা জন্মগতভাবে পাই, যেটা আমাদের অ্যাসক্রাইবড মানে লিখে দেওয়া হয়ে গেছে, ওটা আমরা চাইলে বদলাতে পারি না, বাট আমরা আমাদের অ্যাচিভটাকে তো অবশ্যই বদলাতে পারি। যেটা আমরা অর্জন করছি, আমাদের জন্ম আমাদের হাতে নেই, বাট আমরা কিভাবে মরবো সেটা আমাদের হাতে আছে। সো দ্যাট মিনস হচ্ছে কি স্টেটাসে মরবো, কি স্টেটাসে মরবো, আমি কি ওইভাবে যেভাবে জন্মেছিলাম গরিব হয়ে মরবো, নাকি আমি নিজেকে সেই লেভেলে তৈরি করবো তারপরে আমি অ্যাচিভ করে মরবো। সো লিন্টন বলছে দু ধরনের স্টেটাস হয়ে থাকে, একটা হয়ে থাকে হচ্ছে অ্যাসক্রাইব স্টেটাস, একটা হচ্ছে অ্যাচিভ স্টেটাস। অ্যাসক্রাইব স্টেটাস কি বলছে? স্টেটাস অ্যাসোসিয়েটেড উইথ দ্য বার্থ, এই যে এটার কথাই বলছিলাম, জন্মের কারণে হয়ে থাকে। such type of ascribed status is prevalent in India, China, যেটা ইন্ডিয়া, চায়না এই সমস্ত জায়গাতে বেশি দেখা যায়, যে জন্মের কারণে পার্টিকুলারলি তাদেরকে একটা স্টেটাস দেওয়া হয়। আদার বেসিস অফ অ্যাসক্রাইবড স্টেটাস আর সেক্স, এজ, গ্রুপ, অ্যাসেন্ট্রি, লিমিটেড মোবিলিটি ইন আ সোসাইটি উইথ অ্যাসক্রাইবড স্টেটাস। আচ্ছা, ভালো করে একটা জিনিস বোঝো, জন্মের কারণে যেটা হয় সেটা জেনারেলি ইন্ডিয়া আর চায়নাতে বেশি দেখা যায়, বা ডেভেলপিং কান্ট্রিগুলোতে দেখা যায়। এইবার এছাড়াও আর একটা অ্যাসক্রাইবড স্টেটাস হয়, যেমন সেক্স, তুমি পুরুষ না মহিলা, বাট আজকালকার দিনে অনেক মহিলারা অপারেশন করে পুরুষ হচ্ছে, পুরুষরা অপারেশন করে মহিলা হচ্ছে। দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ কি তাদের সেক্স ওরিয়েন্টেশনটাই আলাদা, তাদের শরীর হয়তো পুরুষের পেয়েছে বা শরীর হয়তো মহিলার পেয়েছে, বাট তারা ভেতর থেকে বাইসেক্সুয়াল বা ভেতর থেকে ট্রান্সজেন্ডার, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই ওটা আলাদা হিসেবে ধরবে, ওটাকে এখানে ধরবে না, বাট নর্মালি আমরা মহিলা বা কেউ পুরুষ সেই জিনিসটা আলাদাভাবে দেখবে। এজ গ্রুপ, এজ গ্রুপের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, কেউ বাচ্চা, কেউ বড়, কেউ বয়স্ক, ওটা আলাদা জিনিস। আরেকটা আছে অ্যাসেন্ট্রি, যেটা আমরা বংশ পরম্পরায় যেটা পাচ্ছি, দ্যাট ইজ হচ্ছে অ্যাসেন্ট্রি। সো এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমাদের হাতে থাকে না, এগুলো আমাদের যেমন দেওয়া থাকে সেরকম। এইবার যার ফলে কি হয়ে থাকে, এখানে মোবিলিটি মানে নিজেকে বদলাবার জায়গাটা খুব লিমিটেড, তুমি চাইলেও নিজেকে মোবিলিটি করতে পারে না। হ্যাঁ, মোবিলিটি করা যায়, কোথায় করা যায়? যেমন ধরো অনেক সময় আমরা দেখতে পাই বিবাহের মাধ্যমে মোবিলিটি হয়, বিবাহের মাধ্যমে, লাইক ধরো কেউ এসসি ছিল, বিয়ে করেছে ব্রাহ্মণ পরিবারে, তার কাস্ট বদলে গেছে, তার টাইটেল বদলে গেছে। কেউ ব্রাহ্মণ ছিল, বিয়ে করেছে এসসি পরিবারে, সো তার টাইটেল বদলে গেছে, কাস্ট বদলে গেছে, গোত্র বদলে গেছে। তো এইভাবে মোবিলিটি সম্ভব। আদারওয়াইজ এখানে মোবিলিটি খুব একটা সম্ভাবনা থাকে না। দেয়ার ইজ ভেরি লিমিটেড মোবিলিটি ইন অ্যাসক্রাইবড স্টেটাস। এরপর আসে অ্যাচিভ স্টেটাস। অ্যাচিভ স্টেটাস কোনটা? যেটা আমরা অর্জন করি আমাদের কর্মের মাধ্যমে, যেটা অ্যাসক্রাইব স্টেটাসের ঠিক উল্টো, কন্ট্রারি মানে বিপরীতে। অ্যান্ড অ্যাচিভ স্টেটাস ইজ ওয়ান accorded to a person on account of his personal accomplishment which is very very
ইম্পর্টেন্ট পার্সোনাল অ্যাকমপ্লিশমেন্ট, মানে সে ব্যক্তিগতভাবে কতটা কর্ম করেছে, অ্যাকমপ্লিশ করেছে তার উপর বেস করে হয়ে থাকে। আর যেটা জেনারেলি কোথায় দেখা যায়, এটা ক্লাস সোসাইটিতে দেখা যায়, ইউএস এর মতো দেশগুলোতে জেনারেলি, বড় বড় ইউরোপিয়ান সোসাইটিতে দেখা যায় ক্লাস সোসাইটি, মানে যেখানে তোমার ক্ষমতা, তোমার কর্ম তোমাকে ডিফাইন করবে। ফ্রিডম টু ইন্টারমিঙ্গল ফর দ্য ডিফারেন্ট স্ট্র্যাটা অফ সোসাইটি, এখানে আমাদের মোবিলাইজেশনের চান্স বেশি, চান্স অফ মোবিলাইজেশন অনেক বেশি। ওইটাই লাস্ট লাইনটাতে অন্যভাবে লেখা রয়েছে। ফ্রিডম টু ইন্টারমিঙ্গল মানে একের মধ্যে ইন্টারমিঙ্গল মানে মিলেমিশে যাওয়া, মিক্সড হয়ে যাওয়া সোসাইটিতে, স্ট্র্যাটাতে, এটার চান্সটা অনেক বেশি থাকে, লিমিটেড থাকে না। এটার চান্স অফ মোবিলাইজেশন মোর, এটার মোবিলাইজেশনের ক্ষমতা অনেক বেশি থাকে। বোঝা গেছে? সো এইটা হচ্ছে স্টেটাস। এরপর লাস্ট টপিক, দ্যাট ইজ হচ্ছে রোল। রোল বলতে কি বোঝাচ্ছে? লিংটন যখন স্টেটাস সম্পর্কে বলেছে, উনি আরেকটা টপিকও বলেছে, দ্যাট ইজ দি রোল। রোল কি বলছে দেখো, রোল যে লিংটন ডিস্টিংগুইশেস দ্য রোল ফ্রম স্টেটাস বাই কলিং ইট ডাইনামিক অ্যাসপেক্ট অফ স্টেটাস। ভালো করে একটা জিনিস বোঝো, ডাইনামিক কেন বলা হচ্ছে? রোল মানে কাজ। যেমন ধরো আমি একজন টিচার, আমার কি কি রোল আছে আমি তোমাদের বলে দিই। আমি পূজা চক্রবর্তী, আমার রোল থাকে, এক হচ্ছে মেয়ে হিসাবে, সন্তান হিসাবে, ডটার হিসাবে আমি বাবা মায়ের দায়িত্ব নিই। আমি বাড়ির হাউসওয়াইফ হিসাবে বাড়ির কাজ করে থাকি। আমি ভগবানের সেবা করি, সেই হিসাবে আমি ডিভোটি হিসাবে কিছু রোল প্লে করে থাকি। আমি একজন টিচার হিসাবে তোমাদের পড়িয়ে থাকি, একজন ড্রয়িং টিচার হিসাবে আমি ড্রয়িং শেখাই, যোগা টিচার হিসাবে যোগা শেখাই। সো এগুলো আমার কি রোল, এগুলো আমার ওয়ার্ক। এটা কি ডাইনামিক, দিজ আর ডাইনামিক। বাট আমার স্টেটাস কি? স্টেটাস যে কোনো একটাই হতে পারে, স্টেটাস আমার যে কোনো একটাই হতে পারে এর মধ্যে থেকে, ঠিক আছে? বাট আমার রোলটা ডাইনামিক হতেই পারে। বিং আ ওম্যান, আমার স্টেটাস হচ্ছে আই এম আ এডুকেটেড টিচার, বা আমি নিজেকে টিচার হিসেবেই মনে করি, আমি একজন শিক্ষিকা হিসেবে নিজেকে বেশি প্রেফার করি। মেয়ে হিসাবে বা অন্য কিছু হিসাবে অনেক পরের বিষয়, বাট আমি একজন শিক্ষিকা হিসেবে নিজেকে বেশি প্রেফার করি। সো আই ক্যান কল মাইসেলফ অ্যাজ আ টিচার। সো দিস ইজ মাই স্টেটাস। বাট দ্য রোল ক্যান বি ডাইনামিক। আমার অনেক রকম কাজ থাকতে পারে, আমি যে একটাই কাজ করব, একটাই জিনিস করব, তা নট নেসেসারি। আমি মা হিসাবে কিছু রোল থাকতে পারে, বাবা হিসাবে, মেয়ে হিসাবে কিছু রোল থাকতে পারে, স্ত্রী হিসাবে কিছু রোল থাকতে পারে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট রোল প্লে করে থাকি আমরা। সো দ্যাট ইজ আওয়ার ওয়ার্ক, এবং রোল অনুসারেই আমাদের কিছু কাজ বা কর্ম বা ফাংশনস থাকে। কনসেপ্ট অফ রোল শোজ দ্য ইন্টারাকশনস বিটুইন দ্য সোশ্যাল পজিশন অফ দ্য স্টেটাসিস, মানে কি তোমার যে স্টেটাসটা রয়েছে সেই স্টেটাসের মধ্যে যে সোশ্যাল পজিশনস, তুমি যে সোশ্যাল পজিশনসটা হোল্ড করছো, তার যে ইন্টারাকশনস হচ্ছে। ইন্টারাকশন মানে কি? দেখো, আমার মায়ের সাথে যে ইন্টারাকশন হয় আমার হাজবেন্ডের সাথে, নিশ্চয়ই সেই ইন্টারাকশন হবে না। তোমাদের সাথে যে ইন্টারাকশনটা হবে, নিশ্চয়ই ভগবানের সাথে আমার সেই ইন্টারাকশন হবে না। সো দ্যাট ইজ কি ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারাকশনস আমার ডিফারেন্ট পজিশনে হচ্ছে। সো দ্যাট ইজ দি রোল, আমার ডিফারেন্ট রোল প্লে করছে। A role is a pattern of behavior associated with a distinctive status. তোমার ডিস্টিংটিভ নির্দিষ্ট স্টেটাসে একটা প্যাটার্ন অফ বিহেভিয়ার থাকে, একটা এক ধরনের ব্যবহারের প্যাটার্ন থাকে। When people engage in collective activity, their interactions with each other are nothing but the roles. যখন তারা কালেকটিভলি অ্যাক্টিভিটি, একটা নির্দিষ্ট কাজে তারা যুক্ত হয়, তখন তাদের সেই যে ইন্টারাকশনস, কিভাবে তারা কথা বলবে, কিভাবে ব্যবহার করবে একে অপরের সাথে, সেটা কিছুই না বাট তাদের রোল। অ্যাকচুয়ালি ইট ইজ নাথিং বাট দি রোল। মানে কি? মানে হচ্ছে এটা অন্য আর কিছুই নয়, আমাদের রোল অনুসারে আমাদের কর্ম হয়, আমাদের অ্যাক্টিভিটি হয়ে থাকে। সাম কাইন্ড অফ সোশ্যাল অর্গানাইজেশনস ইজ ইম্পর্টেন্ট টু প্লে দ্য রোল। অবশ্যই একটা সামাজিক অর্গানাইজেশনের দরকার হয় যেটা রোলটা প্লে করতে হেল্প করে। রোলস ডোন্ট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। রোল কখনো একা থাকতে পারে না। 100 বার রোল কি করে একা প্লে করবে? তাই আমি যদি বলি আমি মা, তো আমি মা কার হব? আমার একটা সন্তান আছে বলে আমি মা হব। আমি যদি বলি আমি মেয়ে, নিশ্চয়ই আমার বাবা মা আছে বলে আমি কারণ মেয়ে। যদি আমি কারোর স্ত্রী হই, আমি যদি নিজেকে ওয়াইফ বলি, তাহলে নিশ্চয়ই আমার হাজবেন্ড আছে বলে আমি কারোর ওয়াইফ হব। সো দ্যাট মিনস হচ্ছে রোল কখনো ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারে না উইদাউট দ্য হেল্প অফ অ্যানাদার পারসন। রোল আর অলওয়েজ রেসিপ্রোকাল, খুব ইম্পর্টেন্ট। লাইক আমি যদি কারোর ওয়াইফ হই, কেউ তো আমার হাজবেন্ড হবে। আমি যদি কারোর ডটার হই, কেউ তো আমার পেরেন্টস হবে। সো ইট ইজ আ রেসিপ্রোকাল রিলেশনশিপ। যেমন এক্সাম্পলে এখানে বলেইছে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, টিচার অ্যান্ড স্টুডেন্ট, থিফ অ্যান্ড পুলিশ, প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক আছে। যেমন হাজবেন্ড ওয়াইফ, টিচার স্টুডেন্ট, তোমাদের সাথে আমার সম্পর্ক, চোরের সাথে পুলিশের সম্পর্ক, এগুলো কি এক একটা রোল প্লে করা হয়ে থাকে। সো রোলে সবসময় দ্বৈততাই থাকবে, দুটো সম্পর্ক থাকবে, তবে গিয়ে একটা রোল কমপ্লিট হয়। The sum total of all the roles performed by an individual are known as role repertories. খুব ইম্পর্টেন্ট টার্মটা, সাম টোটাল, সম্পূর্ণ যোগ, ঠিক আছে? টোটাল রোলগুলো যোগ করলে পর যে জিনিসটা পাওয়া যায় সেটাকে বলা হয় রোল রিপার্টরিজ। A person may perform many role at a time. অবশ্যই একজন মানুষ at a time অনেক রোল প্লে করতে পারে, যেটা আমি একটু আগে বলছিলাম। একজন ফুটবল প্লেয়ার কারোর বন্ধু হতে পারে, কারোর শত্রু হতে পারে, কারোর ওয়াইফ হতে পারে, কারোর মা হতে পারে। আবার একজন রোল পার্টনার্স আর পারসনস এনাক্টিং দ্য সেম কাইন্ড অফ রোল। এক্সাম্পল স্টুডেন্ট, ফ্রেন্ড। যেমন রোল পার্টনার কি? যেমন ধরো তোমরা, আজকে পৌলমী একটা জায়গায় ওয়ার্ক করে, তুমি পৌলমী এক জায়গায় কাজ করো,
তুমি সেখানে ওখানকার এমপ্লয়ি, বাট আমার কাছে তুমি স্টুডেন্ট, তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে তুমি বন্ধু, তোমার হাজবেন্ড, তোমার বিয়ের পরে তোমার হাজবেন্ডের কাছে তুমি তোমার ওয়াইফ, তোমার বাচ্চা হলে তুমি তার কাছে তুমি মা, তুমি তুমি কারোর শত্রু, কেউ তোমায় অপছন্দ করে তুমি তার কাছে শত্রু। তার মানে কি, যে রোল পার্টনার হচ্ছে, যেমন আমি পৌলমীর কাছে টিচার, আবার ও আমার কাছে স্টুডেন্ট, আবার এই যে সম্পর্কটা, আদান প্রদানের সম্পর্কটা, দ্যাট সম্পর্ক ক্যান কাইন্ড অফ আ রোল পার্টনার। মানে আমি একা রোল প্লে করতে পারি না, আমার সাথে একজন পার্টনারের দরকার হয়। বোঝা গেছে? সো এইটা কে বলছে? লিন্টন বলছে। এরপর আসছে কি, হনিগমান যিনি ছিলেন তিনি বলছেন কি, হনিগমানও একজন অ্যানথ্রোপোলজিস্ট, উনিও রোল সম্পর্কে কিছু বলেছেন। রোল প্লে অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন পার্সোনালিটি ফরমেশন। একটা ব্যক্তিত্ব তৈরি করার ক্ষেত্রে রোলের ভীষণ বড় ভূমিকা থাকে, রাইট? আজকে দেখো, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব। আমি যখন আমার মায়ের কাছে থাকি আমি একদম বাচ্চার মতো হয়ে যাই, বাট যখন আমি তোমাদের কাছে থাকি তখন তোমরা আমাকে কত সিরিয়াস ভাবো না, যে বাবা দিদি কত সিরিয়াস, দিদি কত জ্ঞানী, দিদি কত এটা জানে। বাট আমি আমার মায়ের কাছে থাকি যখন, আমার মা আমাকে গাধা গরু কত কিছু বলে ডাকে। সো তার মানে কি, আমাদের ব্যক্তিত্বগুলো আমাদের রোলের ওপর নির্ভর করে চেঞ্জ হয়ে যায়। আমরা যখন যে রোলটা প্লে করছি তখন আমাদের সেই অনুসারে আমাদেরকে সেরকম ভাবে বিহেভ করতে হয়। থ্রু দ্য ইন্টারাকশন, আমাদের কথোপকথনের মাধ্যমে, এক্সপেকটেশন, আমাদের আশার মাধ্যমে, এবং কনফ্লিক্ট, কিছু সমস্যাও থাকে অ্যাসোসিয়েটেড উইথ দ্য রোল। এই রোলের সাথে আমাদের ব্যবহার বদলে যায়, আমাদের আশা বদলে যায়, আমাদের কিছু সমস্যা বা কনফ্লিক্ট বা ঝামেলা সেগুলোও বদলে যায়। এরপর আসে হচ্ছে কি স্ক্লোটিন কি বলছে, সোসাইটি রেগুলেটস বিহেভিয়ার বাই এস্টাবলিশিং কাস্টমারি রিলেশনশিপস বিটুইন দ্য রুলস। বলছে সোসাইটি কি করে, সমাজ কি করে, রেগুলেট করে বা কন্ট্রোল করে ব্যবহারকে, বিহেভিয়ারকে, বাই এস্টাবলিশিং কাস্টমারি রিলেশনশিপ। কাস্টমারি রিলেশনশিপ মানে হচ্ছে একে অপরের সাথে কিভাবে সম্পর্ক স্থাপন করছে, সেটাকে কাস্টমারি রিলেশনশিপ বলে। ঠিক আছে? কাস্টমারি রিলেশনশিপ বিটুইন দ্য রোলস মানে কাইন্ড অফ বলতে পারো কাস্টম মানে হচ্ছে কোনো কিছু চেঞ্জেস। কাস্টমাইজড কথাটা বলে না, মানে হচ্ছে ইউনিক, মানে পার্সন টু পার্সন ভ্যারি করে। সো কাস্টমাইজড কথাটা মানে হচ্ছে, কাস্টমারি রিলেশনশিপ মানে হচ্ছে আমার তোমাদের সাথে একরকম সম্পর্ক, আমার মায়ের সাথে একরকম, ভগবানের সাথে একরকম, আমার হাজবেন্ডের সাথে একরকম, বাইরের লোকের সাথে একরকম। দ্যাট ইজ হচ্ছে কাস্টমারি রিলেশনশিপ। রোল যেরকম থাকবে সেই অনুসারে আমি সেইভাবে করে ব্যবহার করব। আর এই ব্যবহারটা কে রেগুলেট করবে? সমাজ রেগুলেট করবে, রাইট? আজকে আমি তোমাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি? কখনোই পারি না। তোমরা আমার কাছে আর পড়তে আসবে না। কেন? বলবে দিদি খারাপ ব্যবহার করে। তার মানে কি, আমার ব্যবহারটাকে কে কন্ট্রোল করছে? সোসাইটি, সমাজ। বিকজ আই এম আ সোশ্যাল পার্সন, আমি একজন সামাজিক মানুষ। হ্যাঁ, যদি কেউ খারাপ ব্যবহার করে তখন তোমরা কি বলবে? দিদি জানিস তো খুব আনসোশ্যাল, ভীষণ আনসোশ্যাল, কেমন ব্যবহার করতে হয় জানে না। যেমন আমার দিদিরা একটা জায়গায় পড়তে যেত একজন টিচারের কাছে, বহু বছর আগে, তখন 11-12 পড়তো। উনি ফ্ল্যাটে পড়াতো, নতুন ফ্ল্যাট কিনেছিল বোধহয়, এরকম হবে 2 BHK বা 1 BHK রুমের একটা ফ্ল্যাট কিনেছে, সেই একটা ঘরে পড়াতো। আমার মনে আছে দিদিরা এসে বলতো টয়লেট ইউজ করতে দিত না, বাথরুম ইউজ করতে দিত না। এবার ঘন্টা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পড়াতো। এবার 3 ঘন্টা ধরে মেয়েরা পড়তে যাচ্ছে, তারা যদি টয়লেট ইউজ করতে না পারে তাহলে অসুবিধা হয়, অনেকেরই অসুবিধা হয়, অনেক দূর দূর থেকে আসে। এইবার ভেবে দেখো, তারা বাড়ি এসে ওরা কি আলোচনা করতো? দিদিটা জানে যে আমার এত বছর বাদে কেন মনে আছে, বিকজ কোনো আনসোশ্যাল মানুষকে আমরা মনে রাখি বেশি। ঠিক আছে? যে আনকমন হয়, যে ইউনিক হয় না, মানে যে সবার মতো কমন হবে না, যে কাইন্ড অফ বলতে পারো সবার থেকে আলাদা হবে, তাকেই আমরা মনে রাখি। দিদিরা বাড়িতে এসে বলতো কি, জানো মা কিরম অদ্ভুত টাইপের, একটু বাথরুম ব্যবহার করতে দেয় না, সেই বিকেল 5টায় পড়তে যাই, 9টায় বাড়ি ঢুকে, এতটা টাইম টয়লেট চেপে থাকা খুব অসুবিধা হয়ে যায়। তার মানেটা কি? তার মানে যখন কোনো মানুষ সোশ্যালি বিহেভিয়ার করে না, তার রোলটা যখন সে ঠিকঠাক ভাবে প্লে করে না, তখন মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না ইন দ্য সোসাইটি। সো রোল শুড বি রেগুলেটেড বাই দি সোসাইটি, হুইচ শুড বি অ্যাকসেপ্টেড বাই দি সোসাইটি। ঠিক আছে? যেটা যেরকম রোল থাকে। যেমন ধরো, আজকে আমি আমার মায়ের সাথে যেভাবে কথা বলি, হাজবেন্ডের সাথে যেভাবে কথা বলি, আমি যদি তোমাদের সাথে সেভাবে বলি তোমাদের ভালো লাগবে না, রাইট? বিকজ ওরা আমার কাছের লোক বলে আমি যেভাবে ইচ্ছা বলতে পারি। তোমরাও বাড়িতে যেভাবে কথা বলো আমার সাথে থোড়ি সেভাবে কথা বলবে না। সো টিচার স্টুডেন্টের সম্পর্কের রোল একরকম, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের রোল একরকম, সন্তান আর বাবা মায়ের সম্পর্কের রোল একরকম, পুলিশ আর চোরের সম্পর্ক একরকম। আজকে একবার ভেবে দেখো, কোনো চোরকে ধরেছে আর পুলিশের সাথে যদি সে খারাপ ব্যবহার করে, উল্টে দুটো আরো চটথাপ্পড় মেরে আরো জেলে ভরে দেবে, রাইট? সো আমরা পার্সন টু পার্সন আমাদের রোল চেঞ্জ হতে থাকে। আমরা যার সাথে যেরকম বিহেভ করছি, মানে যে সমাজে যে স্ট্যাটাসে রয়েছে, সেই স্ট্যাটাসের উপর বেস করে তার সাথে আমাদের রোল বদলাবে। ক্লিয়ার? সো এখানে এসে তোমাদের 2.2 নেচার অফ সোসাইটি কমপ্লিট হচ্ছে। বাহ, কমপ্লিটও হলো আর পিডিএফটাও ভ্যানিশ হয়ে গেল। আচ্ছা, কোনো ডাউট থাকলে, কোশ্চেন থাকলে বলবে। দিদি রিপারচার্স মানেটা কি বললে? কোথায় বলো তো? লাস্টের দিকে, একদম লাস্টের দিকে চলে যাও। ওটা রিপারচার না, ওটা রিপার্টরিজ। এইটা তো আচ্ছা, ওটা হ্যাঁ, এটা রোল রিপার্টরিজ, সমষ্টি টোটাল রোল। যেরকম আমার টোটাল রোল, আমার কি রোল আছে, আমার ওয়াইফ হিসেবে আছে, বা টিচার হিসেবে আছে, মা, সন্তান হিসেবে আছে, দিস ইজ কল্ড দি রোল রিপার্টরি। একজন ব্যক্তি টোটাল যতগুলো রোল প্লে করে তাকে বলা হয়ে থাকে রোল রিপার্টরিজ। তার সমস্ত রোলের সমষ্টিকে বলা হয় রোল রিপার্টরিজ।
আচ্ছা, কোনো ডাউট থাকলে, আর কারোর কোনো প্রশ্ন থাকলে, ক্লাস কমপ্লিট, যদি কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে বলো। আজকে সব কোশ্চেন নেই। ওকে, আরেকজন কিছু বললে? না না, ওটাই বললাম যে সব চ্যাপ্টার ভালো ছিল, মানে ইন্টারেস্টিং ছিল। ওকে ওকে, ঠিক আছে, তাহলে ক্লাস কমপ্লিট করছি। কালকে বোধহয় তোমাদের মঙ্গলবার বোধহয় রাতে 8টায়, তাই তো টাইম দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার সোম আর বৃহস্পতি পরে বিকেলে ক্লাস থাকে, তো যার জন্য সোম বৃহস্পতিটা সকালে করাবো আর মঙ্গল বুধটা রাতে করাবো। আর এই সপ্তাহে তোমাদের যেহেতু ডিউ ক্লাস রয়েছে, আমি শুক্র শনিবারের টাইমটা এখনই বলতে পারছি না, কারণ শুক্র শনিবারে যেহেতু আমার জিএস এরও ব্যাচ থাকে, ওই জন্য শুক্র শনিবারের টাইমটা এখনই বলতে পারছি না। শুক্র শনিবারে আমি টাইমটা জানিয়ে ক্লাস বলে দেবো আগে থাকতে, ঠিক আছে? এই সপ্তাহে মানে আগামী 2 সপ্তাহ অন্তত তোমাদের এক্সট্রা ক্লাস করাতে হবে, বিকজ লাস্ট 2 সপ্তাহে ক্লাস কিছু ডিউ হয়ে গেছে। সেই ক্লাসগুলো যতদিন না মানে ওই শিডিউল অনুসারে সেম জায়গায় আসছি, ততদিন অবধি সপ্তাহে 2 করে এক্সট্রা ক্লাস হতে থাকবে, যাতে ওই সেম লেভেল মানে যেটা শিডিউলে আছে ওই লেভেলটা আসার জন্য, ঠিক আছে? ঠিক আছে, ক্লাস কমপ্লিট করলাম। কালকে রাতে 8টায় ক্লাস হবে, আমি গুগল মিটের লিঙ্ক পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। বাড়িতে পড়ো, কোনো ডাউট হলে অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে। হ্যাঁ হ্যাঁ।